যেটা সেখানে কিন্তু সালফোনাইলের কথা বলা আছে, মেটফর্মিনের কথা বলা আছে, সালফোনাইলের সেখানে গিভেন কথা বলা আছে। কিন্তু এইগুলো কিন্তু প্লাসেন্টা ক্রস, ওখানে যদিও লেখা প্লাসেন্টা ক্রস করে না, কিন্তু অন্যান্য গাইডলাইনে, আমেরিকান গাইডলাইন বলেন, কানাডিয়ান গাইডলাইন বলেন, এবার আমাদের ইন্ডিয়ান গাইডলাইনেও বলা আছে যে সালফোনাইল এগুলো ক্রস করে, প্লাসেন্টা ক্রস। সালফোনাইল কিন্তু আরো হাইপোটেন্ট হাইপোগ্লাইসেমিক ড্রাগ, এইটা ফিটাল হাইপোগ্লাইসেমিক করে। সো সালফোনাইল চিন্তা আজকে থেকে বাদ দেন, ইনসুলিন আর মেটফর্মিনের মধ্যে থাকেন। আর এর মধ্যে ইনসুলিনটা সবসময় ফার্স্ট প্রায়োরিটি। মেটফর্মিন সম্পর্কে আমরা কি বলতে চাচ্ছি? মেটফর্মিন যেটা করে দেখেন, মেটফর্মিন প্রথম কথা হলো আমরা ফার্স্ট লাইন হিসেবে আমাদের মাথায় আমরা রাখবো না। পেশেন্ট যদি ইনসুলিন নিতে না চায়, শুধুমাত্র ইনসুলিন দিতে পারছি না, এই সময় মেটফর্মিন আপনি হয়তো দিবেন, কিন্তু আপনার চেষ্টা থাকবে অলওয়েজ মেটফর্মিনকে সেকেন্ড লাইন হিসেবে রাখা, ফার্স্ট লাইন ইনসুলিন, এটা একটা কথা। দ্বিতীয় কথা, যাদের হাইপারটেনশন আছে, প্রি-এক্লাম্পসিয়া রিস্ক আছে, তাদের ক্ষেত্রে মেটফর্মিন আরো দেওয়া যাবে না, চেষ্টা করবেন না দিতে। মেটফর্মিন কিন্তু গ্রোথ রেস্ট্রিকশন করে, বাচ্চাদের কমিয়ে দেয়। রিসেন্ট মেটা অ্যানালাইসিস শোস, এখন আমি যে কথা বলবো এটা আরো বেশি দ্রুত, যে মেটফর্মিনকে কেন বিভিন্ন জায়গায় রেকমেন্ড করা হয়, নাইস গাইডলাইনে রেকমেন্ড করা হয়েছে, আরো কয়েকটা গাইডলাইনে রেকমেন্ড করা হয়েছে, কিন্তু কেন আমরা কেন নিষেধ করছি আর কেন তাহলে রেকমেন্ড করবো? বিষয়টা হলো, মেটফর্মিন প্রেগনেন্সিতে কোনো প্রবলেম করে না, মারও প্রবলেম করে না, বাচ্চারও প্রবলেম করে না। কখনো যদি বাচ্চা যদি ওয়েট কম থাকে, তখন সেক্ষেত্রে মেটফর্মিন কিন্তু বাচ্চাদের আরো কমিয়ে দিতে পারে, সেটা কিন্তু বাচ্চাদের খারাপ হবে, ওইটা একটা ব্যাপার। এর বাইরে মেটফর্মিন তেমন কোনো প্রবলেম করে না, এর কারণে মেটফর্মিনকে সেফ বলা হয়। কিন্তু ঘটনা যেটা হলো, যে ওই পেশেন্ট, ওই বাচ্চাগুলো যাদের মা প্রেগনেন্সিতে মেটফর্মিন নিয়েছে, ওই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে অবেসিটি ডেভেলপ করে খুব আর্লি, ছোট একদম চাইল্ডহুড থেকে অবেসিটি ডেভেলপ করে, তাদের ওজন অনেক বেড়ে যায়, এবং খুব আর্লি চাইল্ডহুড, আর্লি অ্যাডোলেসেন্সে তারা ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে এবং ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে পড়ে যায়। যে সমস্ত মা মেটফর্মিন নিয়েছে প্রেগনেন্সিতে, স্টাডিতে বেশ কয়েকটা অ্যানালাইসিসে দেখা গেছে তাদের বাচ্চারা খুব দ্রুতই একদম 8, 9, 10 বছর বয়সের দিকে খুব বেশি অবেজ হয়ে যাচ্ছে, এবং তারা খুব বেশি ডায়াবেটিকের দিকে ঝুঁকিতে পড়ছে এবং ডায়াবেটিস ডেভেলপ করে যাচ্ছে। এটা একটা লং টাইম কনসার্নের ব্যাপার, যার কারণে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, এরা আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিক গাইনোকোলজি, এরা এই মেটফর্মিনটাকে আসলে নিষেধ করে দিয়েছে, যে মেটফর্মিন ইউজ করবেন না ফার্স্ট টাইম এই স্টাডিগুলোর ভিত্তিতে। তো এটা হচ্ছে মেটফর্মিনের সমস্যা। সালফোনাইলের কথা তো আমি এক কথা বলেছি, প্লাসেন্টা ক্রস করে, পিটা হাইপোগ্লাইসেমিক করতে পারে। সালফোনাইল দিয়ে খুব বেশি লাভ হবে না, যেখানে মেটফর্মিন কাজ করে সেখানে সালফোনাইল দিয়ে আসলে প্রবলেম মনে হয় না, বা সালফোনাইল হিসেবে বাদ। ইনসুলিন প্রেগনেন্সি, ইনসুলিন ইজ দ্য ফার্স্ট এন্ড অনলি চয়েস ইউ শুড হ্যাভ টু ট্রিট জিডিএম পেশেন্ট। ইনসুলিন, ইনসুলিন অ্যান্ড ইনসুলিন। তাহলে ইনসুলিনের ডোজ কিভাবে হবে? ডোজিং এর ব্যাপারটা বলতে গেলে আচ্ছা এটা মনে রাখেন, 0.2 থেকে 0.5 ইউনিট পার কেজি পার ডে, 0.2 থেকে 0.5 এই একটা শুধু মনে রাখেন। তারপর এখানে যেটা বলছে ট্রু জিডিএম, পোস্ট মিল হাইপারটেনশন মোর কমন, যেখানে শুধু বলা সেন্সিটিভ, এটা খুব কমন কথা, যে যদি পোস্ট প্রান্ডিয়াল গ্লুকোজ বেশি থাকে সেক্ষেত্রে আমরা বলা ইনসুলিন দেই, ফাস্টিং বেশি থাকলে বেসাল ইনসুলিন দেই, লং অ্যাক্টিং দেই, শেষ। লাস্টের যে পয়েন্টটা সেটা হলো প্রিমিক্সড ইনসুলিন রেজিমেন আমরা প্রেগনেন্সিতে দেব না। ইনসুলিনের মধ্যে প্রিমিক্সড রেজিমেন খুব বেশি ইউজ হয়, আমরা খুব বেশি ইউজ করি পেশেন্ট কমফোর্টের জন্য, দুই বেলা পিক করতে হয়, সকালে একবার সন্ধ্যা করলে হয়ে যায়। কিন্তু প্রেগনেন্সিতে যেহেতু ডায়াবেটিক রেঞ্জটা অনেক কম, তাই এই সময় এই কম রেঞ্জের মধ্যে ফাইন টিউনিং করাটা প্রিমিক্স নিয়ার ইম্পসিবল, তাই আমরা প্রিমিক্স কখনোই চুজ করবো না প্রেগনেন্সিতে। সেফ ইনসুলিন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে কি কি ইনসুলিন সেফ আছে? তিনটা ইনসুলিন বাদ দিয়ে প্রেগনেন্সিতে সবই সেফ। ওই যে দেখেন ডান পাশে দেখেন নট সেফ ইন প্রেগনেন্সি লেখা আছে না, এর মধ্যে কি আছে? ডায়াবেটিক এর মধ্যে আছে গ্লুলাইসিন যেটা, আর লং এর মধ্যে আছে গ্লার্জিন এবং ডেগ্লুরেক। গ্লুলিসিন, গ্লার্জিন, ডেগ্লুরেক, এই তিনটা বাদ দিয়ে আল্লাহর দুনিয়ার যত ইনসুলিন আছে সবই প্রেগনেন্সি সেফ। তবে নতুন আপকামিং ইনসুলিন ওগুলো সম্পর্কে আমি বলছি না, যেগুলো আমরা ইউজ করি সেগুলো। একটা ইনসুলিন কিন্তু ট্রায়াল আছে, যেটা হচ্ছে আপনার সপ্তাহে একবার করে বা মাসে একবার করে দিতে হয়, এরকম আইকোডেক নামে একটা ইনসুলিন ট্রায়াল আছে, হয়তো আসবে। তো ওই ধরনের কথা বলছে যেগুলো আমাদের প্রচলিত আছে, সেগুলোর মধ্যে এই তিনটা বাদ দিয়ে সব সেফ। গ্লুলিসিন, গ্লার্জিন, ডেগ্লুরেক, এর মধ্যে গ্লুলিসিন হচ্ছে র্যাপিড অ্যাক্টিং, লং অ্যাক্টিং হচ্ছে গ্লার্জিন এবং ডেগ্লুরেক, এগুলো বাদে সবই সেফ। অল রেগুলার ইনসুলিন সেফ। র্যাপিড অ্যাক্টিং এর মধ্যে গ্লুলিসিন বাদ দিয়ে বাকি দুটো লিস্ট এবং এক্সপার্ট সেফ। লং এর মধ্যে শুধু ভিটামিন সেফ। তবে লং এর মধ্যে যে গ্লার্জিন যেটা নট সেফ আমরা বলছি, সেটা সেটা আসলে সেফ, কিন্তু এখনো রিকমেন্ডেশন পাইনি, হয়তো খুব শীঘ্রই এটা পেয়ে যাবে যদি কোনো পেশেন্ট গ্লার্জিন পাচ্ছে। মনে রাখেন এই যে আজকে এটা আমি বললাম যে লং এক্টিং শুধু ভিটামিন সেফ আর গ্লার্জিন এগুলো আনসেফ, এটা শুনে কালকে আপনি একটা পেশেন্টকে, একটা পেশেন্ট গ্লার্জিন পাচ্ছে, আপনি তাকে চেঞ্জ করে দিলেন, প্রেগনেন্সি আগে থেকে গ্লার্জিন পাচ্ছিল, আপনি প্রেগনেন্সিতে চেঞ্জ করে দিলেন, কেন? আমরা তো শিখেছি গ্লার্জিন সেফ না, কিন্তু সেটা না, গ্লার্জিনটা আসলে প্রেগনেন্সি সেফ। যদি কেউ গ্লার্জিন পেয়ে থাকে তাহলে সেটা আর চেঞ্জ করার দরকার নেই, বাট যদি নতুন করে দিতে চান তাহলে আপনার ভিটামিন দেবেন লং এক্টিং। ইনসুলিনের খুব বেশি কথা বাড়াবো না, কারণ আমরা প্র্যাকটিক্যাল কেস ডিসকাস করবো, ওখানে ইনসুলিনের প্রেসক্রিপশন কিভাবে করবো সেটা আমরা ইনশাআল্লাহ বলবো। এখানে আমি একটু এখানে কোন ইনসুলিনের থিওরিটিক্যাল কথা, কনসেপ্ট অ্যাকশন, পিক অ্যাকশন, ডিউরেশন অফ অ্যাকশন এটা লিখেছি। লং এক্টিং ইনসুলিনের কোনো পিক অ্যাকশন নাই, সোজা কথা, বাট বাকি ইনসুলিনের পিক অ্যাকশন আছে, কথা শেষ। আর সোজা কথা, শর্ট অ্যাক্টিং ইনসুলিনগুলো কাজ করে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনগুলো কাজ করে মোটামুটি 12 ঘন্টার মতো ইন এভারেজ, আর লং অ্যাক্টিং গুলো 24 ঘন্টার মতো কাজ করে। শুধুমাত্র ডেগ্লুরের ক্ষেত্রে দেখবেন সেটা 42 ঘন্টার মতো কাজ করে, ওই ডেগ্লুরের হিসেবে আমরা চাচ্ছি না, ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। গ্লাইজিন বলেন এগুলো মোটামুটি 24 থেকে 24 ঘন্টা কভার করে। আপনার আমি আশা করবো আপনারা এটা জানেন যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং ইনসুলিন এগুলোকে আমরা বেজার হিসেবে ইউজ করি, আর বোলাস হিসেবে ইউজ করি শর্ট এবং র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনগুলোকে। তারপর যদি কোনো কোয়ারি থাকে ইনশাআল্লাহ আমরা শেষে কোশ্চেন আনসার সেশন রাখবো ইনশাআল্লাহ, আর সামনে কেস ডিসকাশনের সময় আলোচনা হবে। এখানে যেটা দেখছি যে রেস্ট ইনসুলিন ডিমান্ড প্রেগনেন্সিতে ইনসুলিন ডিমান্ডটা বেড়ে যায়, বিভিন্ন গাইডলাইনে বলেছে, আমেরিকান গাইডলাইনে বলেছে যে প্রেগনেন্সিতে ইনসুলিন রিকোয়ারমেন্ট বেড়ে যায়। আমরা যে বলেছিলাম 0.2 টু 0.5 ইউনিট পার কেজি পার ডে টোটাল, ওইটা দেখবেন যে অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে একটু বেড়ে যাবে। এই যে দেখা যাচ্ছে এখানে যত জেস্টেশনাল উইক বাড়ছে তত ইনসুলিন রিকোয়ারমেন্ট বাড়ছে, কিন্তু এটা মনে না রাখলে চলবে। এটা মনে রাখলে হবে যে লাস্টের দিকে আমরা একটু বাড়িয়ে দেবো ইনসুলিন টাইট্রেশন অফ স্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন। প্রি ম্যাচিউর বেবি বা কোনো কারণে যদি বাচ্চার লাং ম্যাচুরেশনের জন্য কোনো কারণে যদি স্টেরয়েড দিতে হয়, স্টেরয়েড দিলে আপনাকে ইনসুলিনটাকে বাড়িয়ে দিতে হবে। কতটুকু বাড়াবো? যেদিন একটা ডোজ স্টেরয়েড দিব সেই দিন থেকে পরবর্তী 3 থেকে 4 দিন আমরা ডোজ বাড়িয়ে দিব, 20% বাড়াবো, 20 to 40% বলছি, আমরা 20% বাড়িয়ে দিব, 20 30% ইনসুলিন ডোজ বাড়িয়ে দিব। সেটা লং অ্যাক্টিং পেলে লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং পেলে শর্ট অ্যাক্টিং বাড়িয়ে দিব। তারপর ধীরে ধীরে আবার ট্যাপ করবে, তারপরে ধরেন 3 থেকে 4 দিন আমরা বাড়িয়ে রাখলাম, তারপর 5 নম্বর দিন 6 নম্বর দিন 7 নম্বর দিন ট্যাপ করে আবার আগের ডোজে চলে আসতে হবে। টার্গেট কেন আসলে স্টেরয়েড বাড়িয়ে দেবেন? স্টেরয়েড হচ্ছে হাইপারগ্লাইসেমিক করে, গ্লুকোজ একটু বাড়িয়ে দেয়, ইনসুলিন ডোজটা একটু বাড়িয়ে দেবে। টার্গেট গ্লাইসেমিক গোল ফর জিডিএম আবার একটু রিভিউ করে নিন। আমরা একটা দেখানোর চেষ্টা করেছি, ফাস্টিং 5.3 1 hour 7.8 or 6.7, এগুলো নিচে রাখতে হবে, ম্যাক্সিমাম গাইডলাইন এটাই বলেছে। কিন্তু আমাদের যে বন্ধু নাইস নাইস গাইডলাইন সে আবার এখানে একটু অন্যরকম কথা বলছে। 5.3 ফাস্টিংটা ঠিক আছে, 1 ঘন্টা পর 7.8 এটাও ঠিক আছে, কিন্তু 2 ঘন্টা পর গিয়ে দেখেন 6.4 বলছে, কিন্তু আমরা এটা 6.7 কাউন্ট করছি। আপনাদের খুশি, আপনারা যেটা ভালো। মনিটরিং ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সি কি মনিটরিং করবো? থিওরিটিক্যাল কথাটা আপনারা এটা পরে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, কোন ট্রাইমেস্টারে কি করতে হবে, কার্ড আপলোড করতে হবে, বাচ্চার আলোচনা কি দেখতে হবে, কখন বাচ্চার সরি
কখন অ্যানুয়ালি স্ক্যান করতে হবে, এগুলো পরে আবার আসবো বিকাল মনিটরিং সেটা এগুলো আবার দেখাতে চাই। এটা এগুলো দেখে নিন। রেটিনাল অ্যাসেসমেন্ট করতে হবে ডিউরিং প্রেগন্যান্সি, কার জন্য? রিজনাল অ্যাসেসমেন্ট এটা আসলে জিডিএর মধ্যে এটা এসেছে, কিন্তু এটা হবে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস যাদের আছে ওই সমস্ত মায়েদের ক্ষেত্রে এটা হবে, বিকজ তাদের ক্ষেত্রে রেটিনোপ্যাথি হতে পারে, যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে নেফ্রোপ্যাথি হতে পারে। তাই রেটিনাল রেনাল অ্যাসেসমেন্ট গুরুত্ব দিতে হয় তাদের ক্ষেত্রে। যাই হোক, যে সমস্ত মায়েদের প্রেগন্যান্সিতে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে রেটিনাল অ্যাসেসমেন্ট করা জরুরি। মানে একটা অপথলমোলজিস্টকে দিয়ে আপনারা রেটিনাল অ্যাসেসমেন্ট করতে পারেন। ট্রপিকা মাইট দিয়ে যেটা করা হয়, চোখে দেওয়া হয়, এটা সেফ প্রেগন্যান্সিতে দেওয়া যাবে, এটা বলছে। সো অপথলমোলজিস্ট এটা করতে পারে। কারণ কি? কারণ হলো প্রেগন্যান্সিতে এগুলো আরো খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। রেটিনাল অ্যাসেসমেন্ট যাদের যাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে যাওয়ার একটা চান্স থাকে বা হয়ে যাচ্ছে, তাদের কিন্তু এটা প্রেগন্যান্সিতে ডিটেরিওরেট করতে পারে। সেজন্য এটাও আপনাকে অ্যাসেস করার দরকার আছে। ক্রিয়েটিনিন দেখতে পারেন, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও দেখতে পারেন। দরকার হলে তাকে নেফ্রোলজিস্ট কনসালটেশন আপনাকে নিতে হবে। যদি স্কেল যদি 30 এর বেশি হয়ে যায়, তারপর ক্রিয়েটিনিন যদি বেড়ে যায়, অনেক বেড়ে যায়, তাহলে এটা আপনাকে করতে হবে আর কি। টাইপ 1 ডায়াবেটিস মানে প্রেগন্যান্সি। আচ্ছা, প্রেগন্যান্সি টাইপ 1 ডায়াবেটিস মানে হতেই পারে। আগে থেকে টাইপ 1 ডায়াবেটিস ছিল, সেখানে যেটা বলতে হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিস মানে সেটা ইনসুলিন পাবে অবভিয়াসলি, তার একটা ঝুঁকি থেকে যায়, হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি এবং ডায়াবেটিক কিটোসিসের ঝুঁকি বেশি থেকে যায়। এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাইপোগ্লাইসেমিয়া, আমি খুব সহজভাবে বলে দিই হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্ট। এই যে অনেক ধরনের কথা, হাইপোগ্লাইসেমিয়া হলো আপনার যদি কখনো 3.9 এর নিচে চলে যায় বা 4 এর নিচে চলে যায়, তাহলে সেটা আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। কিভাবে আমরা এটা বুঝতে পারি? পেশেন্ট কিছু সিম্পটমস থাকে, ট্রেমর হয়, সুইটিং হয়, প্যালপিটেশন হয়, অস্থির হয়ে যায়, ক্ষুধা পায়, এই জিনিসগুলো, বা সিভিয়ার কনফিউশন হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, এই জিনিসগুলো হয়। তো পেশেন্ট আমরা গ্লুকোজ চেক করে যদি এরকম 3.9 এর নিচে পাই, তাহলে আমাদেরকে হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজ করতে হবে। হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজের জন্য যেটা বলা হয় যে সেটা হলো আপনাকে আপনাকে মোটামুটি 15 গ্রাম গ্লুকোজ দিতে হবে। 15 গ্রাম গ্লুকোজ দিতে হবে, এটা হচ্ছে গাইডলাইন। 15 গ্রাম গ্লুকোজ কত? এটা যদি আপনি 10% গ্লুকোজ ধরেন, 10% যদি দিয়ে নেন, তাহলে 150 ml, 10% দিয়ে যদি হয় তাহলে 150 ml, তাহলে 10% মানে 15 গ্রাম হবে। আর যদি 20% ডেক্সট্রোজ মানে দিয়ে নেন, তাহলে সেটা 75 ml, 75 ml হলেই হবে। তাহলে 75 ml হলে 15 গ্রাম হবে। এইগুলো আমরা রানিং ডোজে দিয়ে দিব। তারপর 15 মিনিট পর আবার চেক করব। 15 মিনিট পর চেক করে যদি দেখি যে গ্লুকোজটা নরমাল হয়েছে, তখন তাকে স্বাভাবিক খাবার দিব, বাসার খাবার, ভাত বলেন বা কেক বলেন, এগুলো দিব। আর যদি দেখা যায় যে 15 মিনিট পর আবার এটা কারেকশন হয়নি, তারপর তখন আবার আমরা দিব ওই যে 10% দিয়ে 150 ml অথবা 20% দিয়ে 75 ml। এখন কথা হলো, এটা তো আপনি সবসময় হাতের কাছে পাবেন না, এটা ক্রিটিক্যাল কথা। কিন্তু আপনার পেশেন্টকে বাঁচাইতে হবে। পেশেন্টকে বাঁচানোর জন্য আপনাকে কি করতে হবে? হাতের কাছে জাস্ট তাই হবে, সোজা কথা। পেশেন্ট হাতের কাছে, এই সমস্ত পেশেন্ট হাতের কাছে অলওয়েজ মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, কেক, চকলেট এগুলো রাখবে, হাতের কাছে জাস্ট তাই হবে। আর যদি চিনি, আর যদি সুগার বা চিনি এগুলো কাউন্ট করতে পারে চামচ দিয়ে, তাহলে 3 চামচ সুগার বা 3 চামচ চিনি পানিতে মিশিয়ে খাবেন। সোজা কথা, হিসাব সোজা হিসাব। হাতের কাছে জাস্ট মিষ্টি তাই হবে, শেষ। আর চিনি থাকবে 3 চামচ খাবেন। আর যদি হসপিটাল থেকে তাহলে 10% দিয়ে 150 ml আপনি রানিং ডোজে দিয়ে দেবেন। এখন হাইপোগ্লাইসেমিয়া কারেক্ট করার পরে একটা স্টেপ আছে, যেটা পেশেন্ট কেন হাইপোগ্লাইসেমিয়া আছে, এটা এই জিনিসটা আমাদের জানতে হবে। পেশেন্ট আসলে কি ড্রাগ পাচ্ছিল? পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া কি এই কারণে হয়েছিল? পেশেন্ট ইনসুলিন ডোজ বেশি নিয়েছে? যদি তাই হয় তাহলে তো ওই যেটা বেশি নিয়েছে সেটা তো ভুল করেছে। তার ডোজ মানে ইউজুয়াল ডোজ আর কমানোর দরকার নেই। আর যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায় যে হাইপোগ্লাইসেমিয়া কেন হয়েছে, পেশেন্ট কিছু করে নাই, যে ইনসুলিন বেশি নিয়ে ফেলেছে সেটাও না, অথবা ইনসুলিন নরমালি কিন্তু ইনসুলিন নিয়ে খাওয়া দাওয়া করে নাই সেটাও না, মানে কোনো মানে ফল্ট নাই পেশেন্টের, তাহলে বুঝতে হবে ও যে ডোজে পাচ্ছিল, পেশেন্ট যে ডোজে ইনসুলিন পাচ্ছিল সে, অথবা এটা কিন্তু সালমোনেলের ক্ষেত্রে হয়। শুধু ইনসুলিন ইনসুলিন বেশি হয়, ইনসুলিন যে ডোজ পাচ্ছে সেখান থেকে 20% কাট করে দিতে হবে আগের ডোজে, বিকজ এটা তার জন্য বেশি বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কোন পেশেন্ট যদি ড্রাউজিনেস নিয়ে আসে বা অনেক সময় আনকনশাস থাকতে পারে, এবং এই পেশেন্ট আমরা যদি কিটোনিক স্মেল পাই, বা আমাদের যদি মনে হয় যে হাইপারগ্লাইসেমিয়া, আমাদের যদি মনে হয় যে না, এটা আসলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমাদের আসলে কিছু জিনিস চেক করতে হবে। আপনার ভিভিজি, এভিজি তো করা না গেলে ভিভিজি ভেনাস ব্লাড গ্লুকোজ অথবা অথবা ইলেক্ট্রোলাইট, জিনিসগুলো আসলে আমাদের দেখতে হবে, কিটোন বলে দেখতে হবে, ইউরিয়াতে কিটোন, এগুলো দেখে আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডায়াগনোসিস করতে পারি। সিম্পটমস কি হতে পারে? পলিভার থার্স্ট, লাইক উইকনেস, ডিহাইড্রেশন, হাইপোটেনশন, কোল্ড এক্সপ্রেশন, ডিহাইড্রেট হয়ে যাবে পেশেন্ট, যদি অনেক ডিহাইড্রেশন থাকে এরকম হয়, তাহলে আমাদের খুব হাইলি সেনসিটিভ দিকে হয়ে যাচ্ছে। ইনভেস্টিগেশন কি করব? এই যে ভেনাস ব্লাডে ইলেক্ট্রোলাইট দেখব, গ্লুকোজ চেক করব, বাইকার্বনেট দেখব, ইউরিন অথবা ব্লাডে কিটোন দেখব, আর ইনফেকশন আছে কিনা, কোন মানে কোন ঝামেলা আছে কিনা যেটা কারণে আসলে কিটোটিক স্টেট কমপ্লিট করলো। সিবিসি দেখবো যে কোনো ইনফেকশন আছে কিনা, ব্লাড অথবা ইউরিন আমরা টেস্ট করে দেখতে পারি যার কোনো ইনফেকশনের সাইন আছে কিনা। তো এগুলো থাকলে অ্যাসোসিয়েটেড করে ট্রিট করতে হবে। আর ডিকে ম্যানেজ করতে হবে। ডিকে অবশ্যই এইচডিতে ম্যানেজ করতে হবে। ডিকে ম্যানেজমেন্টের থিওরি হচ্ছে 3টা। একটা ডিহাইড্রেশন কারেক্ট করতে হবে, আরেকটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া কারেক্ট করতে হবে, আর আরেকটা হচ্ছে আপনার ইলেক্ট্রোলাইট পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিক কিটোসিসে পটাশিয়াম সাপ্লিমেন্ট কখন দেয় বলেন তো? পটাশিয়ামের নরমাল লেভেল কত? 3.5 to 5। 3.5 থেকে 5.5। কিন্তু ডায়াবেটিক কিটোসিসে ম্যানেজ করতে গিয়ে আতিফ আসলে কি জি ভাই। ওই চ্যাট বক্সে কোশ্চেন আছে কিনা একটু খেয়াল করো তো, থাকলে আমাকে বলুন। হ্যাঁ, তো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে এই যখন পটাশিয়াম নরমাল রেঞ্জে থাকবে তখনই পটাশিয়াম সাপ্লিমেন্টটা দিতে হবে। আর পটাশিয়াম যদি 5.5 এর উপরে থাকে তখন দিতে হবে না। 3.5 থেকে 5.5 থাকলে তখন দিতে হবে। আর 3.5 এর নিচে চলে গেলে অথবা 4 ধরলে 4 এর নিচে চলে গেলে তখন ডাবল দিতে হবে। যাই হোক বন্ধুরা, এইচডিও সেটিংস, এই জিনিসগুলো থিওরি মূলনীতি। আর ফিটাল মনিটরিং করতে হবে আপনার টপোগ্রাফি দিয়ে করতে হবে, মানে ওই কন্টিনিউয়াসলি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ফিটাল হার্ট দেখে আর কি। প্রিকনসেপশন ম্যাটারাল কেয়ার, এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো হলো কোনো মা যে আপনার কাছে আসছে এবং প্রেগনেন্সির পরে ডায়াবেটিসটা আপনি তার ধরতে পেরেছেন, এটা গেল। এখন কোন পেশেন্ট যদি আপনার কাছে আসে ডায়াবেটিক পেশেন্ট, সে যদি বলে যে ডক্টর আমি তো কনসেপ্ট করার চিন্তা করছি, বাচ্চা নিতে চাচ্ছি, সে ডায়াবেটিক, তাহলে তার প্রতি আপনার উপদেশটা কি থাকবে? অল প্রেগনেন্ট ওমেন হু ওয়াজ প্রিভিয়াসলি নোন অ্যাজ ডায়াবেটিক মাস্ট বি চেকড ফর ব্লাড গ্লুকোজ। আচ্ছা, এটা হলো অল প্রেগনেন্ট ওমেন যারা আগে ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস ছিলই, তাকে তো ওজিটি করে করার দরকার নাই। প্রেগনেন্সি করার পর তাকে ফাস্টিং এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করে সেটা আপনার নরমাল আছে কিনা, কন্ট্রোল আছে কিনা, এটা চেক করতেই হবে। টার্গেট রেঞ্জে আছে কিনা। একটা পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট যে কনসেপ্ট করতে চায় তার প্রতি আপনার পরামর্শ থাকবে, তাকে অবশ্যই এইচবিএসি 6.5 এর নিচে আনতে হবে। 6.5 এর উপরে থাকলে আপনি তাকে কনসেপ্ট করতে অ্যালাউ করবেন না, বিকজ এটা পেশেন্টের জন্য খারাপ হবে। 6.5 এর নিচে আসলে কনসেপ্ট করতে হবে। সে অন্য কোনো অ্যান্টিবায়োটিক ড্রাগ পেয়ে থাকলে তাকে ইনসুলিন এবং মেটফর্মিনে চলে যেতে হবে। বিফোর প্রেগন্যান্সি মেটফর্মিন তো সেফ, সো ইনসুলিন প্রিফারেবলি ইনসুলিন এবং প্লাস মেটফর্মিনে চলে যেতে হবে। তারপর একটা ওই ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা, নিউরোপ্যাথি আছে কিনা আগে চেক করে নিতে হবে। পেশেন্টকে ফলিক অ্যাসিড দিতে হবে, বিকজ হাইপারগ্লাইসেমিয়া পেশেন্ট বাচ্চার সিএনএস প্রবলেম করতে পারে, স্পাইনাল মাইগ্রেন এগুলো হ্যাম্পার করতে পারে, খুবই রিস্ক। তো ওই পেশেন্টকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হবে, ফলিসন নামে যেটা পাওয়া যায় 5 মিলিগ্রাম করে, যেটা ওটা দিয়ে দিবে একটা। তারপর এমন ঔষধ যেগুলো হয়তো পেশেন্ট পাচ্ছে
অ্যান্টিহাইপারটেনসিভ পাচ্ছে পেশেন্টের কারণে এসি ইনহিবিটর অথবা এআরবি অথবা ডিসলিপিডিমিয়ার কারণে ডায়াবেটিস থাকলে তো পেশেন্ট ডিসলিপিডিমিয়া থাকে অথবা ডিসলিপিডিমিয়া না থাকলেও একটা পেশেন্ট 40 বছর হয়ে যায় যতই ভালো থাকুক লিপিড প্রোফাইল একেবারে ভালো থাকুক তাও তাকে একটা স্ট্যাটিন দিতেই হয় সো ডায়াবেটিস পেশেন্ট স্ট্যাটিন পাই কোনো কোনো ভাবে পায় সো কোনো পেশেন্ট সে স্ট্যাটিন পাচ্ছে তাকে স্ট্যাটিন বন্ধ করে দিতে হবে প্রেগনেন্সির আগে এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে তাকে প্রিপেয়ার করতে হবে এসবিএসসি কন্ট্রোল করতে হবে তারপরে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হবে এসবিএসসি কন্ট্রোল চলে আসলে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট শুরু করে দিবেন বলে যে এখন আপনারা কনসেপ্ট করতে চেষ্টা করতে পারেন এখন প্রসিড করতে পারেন যখন এসবিএসসি কন্ট্রোল চলে আসবে দেন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিয়ে দিবেন এবং এই ড্রাগগুলো অ্যান্টিহাইপারটেনসিভ এআরবি থাকলে সেটাকে চেঞ্জ করে অন্য একটা নিয়ে যাবেন বাট প্রেশার কন্ট্রোল রাখতে হবে অন্য কিছু তিনি স্ট্যাটিনটা বন্ধ করতে হবে কেয়ার for pregnant women having PGDM. PGDM মানে pre-gestational diabetes. Managed hypertension by proper protocol. From 12 weeks, start low dose aspirin. Low dose aspirin screen for retinopathy and nephropathy. এটা তো আমরা আগেই বলছি screen for retinopathy and nephropathy. 12 সপ্তাহ থেকে অ্যাসপিরিন দিতে হবে। লো ডোজ অ্যাসপিরিন কত 75 মিলিগ্রাম যদিও বাইরে 81 মিলিগ্রাম মানে 81 মিলিগ্রাম পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায় আমাদের দেশে এটা 75 মিলিগ্রাম এটাই 75 মিলিগ্রাম একটা করে অ্যাসপিরিন আমরা দিয়ে দিব যে পেশেন্ট এভরি ডায়াবেটিক এভরি প্রেগন্যান্ট ওম্যান হ্যাভিং ডায়াবেটিস অথবা হাইপারগ্লাইসেমিয়া শুড গেট লো ডোজ অ্যাসপিরিন 12 সপ্তাহ পর থেকে সেলফ মনিটরিং কিভাবে পেশেন্ট করবে আপনাকে তো পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কিভাবে চেক করবেন এটা হলো দিনে 4 বার চেক করতে হবে আজকে আমি একটা পেশেন্ট পেলাম পেশেন্টের জিডিএম ছিল না পেশেন্টের আমি পেশেন্ট আমি বলি পেশেন্ট পাচ্ছে হচ্ছে শর্ট টেকিং ইনসুলিন পাচ্ছে 3 বেলা সম্ভবত 6 এরকম করে পাচ্ছিল ভালো কথা জিডিএম পেশেন্টের তো প্র্যান্ডিয়াল গ্লুকোজ বাড়ে কখনো কখনো মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় শুধু পোস্ট প্র্যান্ডিয়াল বোলাস ইনসুলিন দিয়েই হয়ে যায় বেজার লাগে না কারণ ফাস্টিংটা ভালো থাকে লগিং লাগে না তো খুব ভালো পেশেন্ট জিজ্ঞেস করলাম মাপছেন কত আছে বলতেছে আমার খালি পেটে 7 একটা প্রেগনেন্ট মহিলা খালি পেটে 7 না 6.5 যদি ধরি বলেন তো কি অবস্থা খালি পেটে কত থাকতে হবে 5.3 5.3 এর কম থাকতে হবে আমি বললাম এই পেশেন্ট খালি পেটে 7 তাহলে এই পেশেন্ট কোনো লং অ্যাক্টিং ইনসুলিন পাচ্ছে না তাও শুধু শর্ট অ্যাক্টিং ইনসুলিন পাচ্ছে আমি জিজ্ঞেস করলাম আপনি এটা কবে থেকে পাচ্ছেন আপনি কি বাচ্চা পেটে আসার পরে এটা শুরু করছেন ডক্টর নাকি আপনার বাচ্চা আসার আগে থেকে আপনার ডায়াবেটিস ছিল রোগী বলো বাচ্চা আসার আগে থেকেই সে ডায়াবেটিস হয়েছে আমি যে ওষুধ খাইতো মেটফর্মিন এগুলো এখন কথা হলো যে পেশেন্টের নতুন করে ডায়াবেটিস জিডিএম ডেভেলপ করছে তার ক্ষেত্রে তো হতেই পারে শুধু পোস্টপ্র্যান্ডিয়ালটাই বেশি কারণ জিডিএম এটা কমনলি হয় কিন্তু যারা আগে থেকে ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস হয় তার তো ফাস্টিং বেশি থাকবে স্বাভাবিক তাহলে ওই পেশেন্ট কোনো লং অ্যাক্টিং কাভারেজ পাচ্ছে না কেন আমি খুবই অবাক হলাম সো ফাস্টিং তো বেশি থাকবেই আমি পেশেন্টকে বললাম 4 বেলা মাপবেন 4 বেলা মেপে কালকে লিখে নিয়ে আসবেন 4 বেলা কি সকালে খালি পেটে সকালে নাস্তা 2 ঘন্টা পরে দুপুরে লাঞ্চে 2 ঘন্টা পরে আর ডিনারে 2 ঘন্টা পরে এই 4টা মেপে লিখে তারপর কালকে নিয়ে আসবেন এগুলো ভিত্তি করে কালকে ঠিক করে এটা হচ্ছে কথা সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ পেশেন্টকে জিনিসটা শিখাইতে হবে যে আপনি চেক করবেন কিভাবে কয়বার চেক করবেন কখন কবে চেক করবেন 4 টাইমস পার ডে 4 বেলা এই যে 4 বেলা বললাম এভরিডে হতে পারে অল্টারনেটিভ হতে পারে যতক্ষণ না পর্যন্ত টার্গেট আসছে তখন আমরা একদিন পর করতে পারি একদিন প্রতিদিন করতে পারি টার্গেট এসে গেলে তারপর আমরা 5-6 দিন পর একদিন করে চেক করবো অথবা সপ্তাহে একদিন করে চেক করবো মানে যখন টার্গেট চলে আসবে তখন ওইটা চলবে কিন্তু ওইটাও আবার এক্সাক্ট ঠিক আছে কিনা বিকজ প্রেগনেন্সিতে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স দিনে বাড়তে থাকে ইনসুলিন ডোজ বাড়তে হয় সো দেখবেন যে ওই ডোজেই ব্লাড সুগার বেড়ে গেছে তো প্রতি সপ্তাহে অন্তত একবার 4 বেলা করে চেক করে ডোজ টাইট্রেট করতে হবে ইনসুলিনের আর যারা এমএনটি অথবা শুধু ওরাল টার্গেট আছে তাদের এত ফ্রিকোয়েন্টলি দেখা না দেখলেও চলবে একজন প্রশ্ন করছে পিজিডিএম এ আমি দেখতে পাচ্ছি এখানে মোবাইল দিয়ে পিজিডিএম অ্যাসপিরিন কেন দেওয়া লাগবে পিজিডিএম অ্যাসপিরিন আপনার প্রিজেস্টেশনাল ডায়াবেটিস মানে কমপ্লিকেশন হিসেবে যে এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া এইগুলো প্রিভেন্ট করে অ্যাসপিরিন দিলে কিন্তু ফিটাল সার্কুলেশন ভালো হয় এই যে প্রি এক্লামশিয়া এগুলোর আপনার কমপ্লিকেশনের হার কমে যায় এটাই বলেছি আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন যে এই কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করার জন্য অ্যাসপিরিন দেওয়া হয় যিনি প্রশ্ন করেছেন তিনি আমার মনে হয় পেয়েছেন যে ডায়াবেটিস থাকলে অ্যাসপিরিন দিতেই হবে কারণ অ্যাসপিরিন প্রি এক্লামশিয়া বা আপনার ফিটাল সার্কুলেশন ভালো করবে এই প্রবলেমগুলো আপনার ইমপ্রুভ করবে মানে হতে দেবে না আর কি লেবার অ্যান্ড ডেলিভারি কখন ডেলিভারি করবো এই জিনিসটা ভালো করে শুনুন প্রেগনেন্সিতে আমরা যাদের ডায়াবেটিস আছে তাকে যে সিজারিয়ান সেকশন করতেই হবে ব্যাপারটা সেরকম না তাকে আমরা 38 সপ্তাহ আগে ডেলিভারি চিন্তা করবো যদি ইমার্জেন্সি কোনো কারণ না থাকে তাহলে ভাই আপনি সবাইকে মিউট করে দেন আমি না, না, বলুন, মিউট করতে গেলে যে আপনারা কয়েক থাকলে আবার কথা বলতে পারবেন এই জন্য বলি নিজেরা একটু মিউট করে দয়া করে যারা আমার কথা শুনতে পাচ্ছেন নিজেরা একটু মিউট করে কোনো কথা বলার দরকার হলে তখন আমার শুধু বলবেন আবার মিউট করে রাখবেন ঠিক আছে একজনের কারণে সবার অসুবিধা হয় একটা পেশেন্ট প্রেগনেন্ট মহিলা তার ডায়াবেটিস থাকলেই যে আমার সিজারিয়ান সেকশন চলে সে বিষয়টা শুনবো 38 সপ্তাহ আগে আমরা ডেলিভারি চিন্তা করবো 38 সপ্তাহ পরে গিয়ে আমরা ডেলিভারি করবো 38 সপ্তাহ থেকে 39 সপ্তাহের মধ্যে দেখেন এই ছকটা যদি দেখাই একবার ডান পাশে দেখেন বাচ্চারা যদি 4 কেজি হয়ে যায় সিজারিয়ান সেকশনের দিকে চলে যাবে বাচ্চার ওজন 38 থেকে মানে 4 কেজি নিচে 3.8 থেকে 4 এর মধ্যে আছে তাহলে নরমাল আছে কোনো প্রবলেম নাই তাহলে আমরা 38 থেকে 39 সপ্তাহের মধ্যে লেবার ইন্ডাকশন করবো মানে আমরা সিজারিয়ান সেকশন যাবো না বাট লেবার ইউজ করবো আর যদি একেবারে বাম পাশে দেখতে পাচ্ছি 38-39 সপ্তাহের মধ্যে যদি ওজনটা 3.8 কেজি কম থাকে অথবা যদি আপনার ট্রিটমেন্ট এর কম থাকে অথবা যদি আপনার অ্যাপ্রোপ্রিয়েট কনজেস্টেশনাল এজ থাকে আর সাথে কোনো কমপ্লিকেশন থাকে মানে পেশেন্টের কোনো পিএম ছিল না ছিল না এই ধরনের কোনো ঝামেলা ছিল না ওকে সবকিছু ওকে তাহলে আমরা এটাকে আরো 40 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারি 40 সপ্তাহ ওয়েট করে 40/40 ওয়েট করতে পারি দেন 40 সপ্তাহ পরে গিয়ে যদি না হয় আমরা লেবার ইউজ করবো বাট যদি 3.8 এর কম হয় মানে ওজন ভালো আছে বেশি না কিন্তু সেক্ষেত্রে যদি পেশেন্টের ওই ব্যাড হিস্ট্রি থাকে টিকলামশিয়া বা যথেষ্ট কমপ্লিট তাহলে ওই পেশেন্টকে আমাদের 38 সপ্তাহ পরে গিয়ে আসলে ইউজ করে দিতে হবে ইউজ করে দিতে হবে এটা হচ্ছে মোটামুটি কথা আমাদের দেশে হয়তো এতটা ফলো করা এটা গাইডলাইন এগুলো আমাদের দেশে এতটা হয়তো ফলো করা হয় না কারণ হচ্ছে হয়তো বাচ্চার কথা চিন্তা করে আমাদের গাইনোকোলজিস্টরা অথবা অন্য কোনো কারণে এরা হয়তো সিজারিয়ান সেকশনে চলে যায় আমাদের দেশের সিচুয়েশন অত ভালো না যে কমপ্লিকেশন হলে পেশেন্ট দেখা যাচ্ছে ডক্টরের সঙ্গে মিসবিহেভ করে সো হয়তো ম্যাডাম রিস্ক নিতে চায় না অনেক সময় বাট এটা আপনাদের জেনে রাখা উচিত এটা ওই কথাটাই এখানে বলা আছে টাইমিং এন্ড মোড অফ ডেলিভারি ইটস বেটার টু অ্যালাউ দ্য প্রেগন্যান্সি টু প্রসিড ফুল টার্ম অ্যান্টিনেটাল স্টেরয়েড ফর লাং ম্যাচুরিটি দেওয়া যেতে পারে অ্যান্টিনেটাল স্টেরয়েড জিডিএম স্টেরয়েডের কোনো কন্ট্রাডিকশন না জিডিএম স্টেরয়েড দেওয়া যেতে পারে দেওয়া যায় তবে সেক্ষেত্রে ইনসুলিনের ডোজটা বাড়িয়ে দিতে হবে ডেলিভারি ইজ ইন্ডিকেটেড আফটার 38 উইকস যেটা আমি বলবো একটু আগে যেমন বলবো ইনভিট করা যেতে পারে একবার ডায়াবেটিস হয়ে গেছে জিডিএম আছে বিধায় ইনভিট করা যাবে না এইটা এরকম কথা ইনভিট করা যেতে পারে আমি বললাম আগে বললাম যে লেবার ইউজ করা যাবে একবার সিজারিয়ান সেকশন সব লাগবে বিষয়টা না তো কমপ্লিকেশন হলে অবশ্যই সিএসআর দিকে যাওয়া উচিত ব্লাড গ্লুকোজ কন্ট্রোল ডিউরিং আসলে প্র্যাকটিক্যাল কথা যদি বলি আমাদের 4 to 7 মিলিমোল পার লিটার এই রেঞ্জের মধ্যে ব্লাড গ্লুকোজ রাখতে হয় ডেলিভারির সময় পেরিপার্টাম পিরিয়ডে
তো এখন এটা সাধারণত যদি থাকে তাহলে আমাদের দেশে খুব দ্রুত ডেলিভারি হয়ে যায়, সিজারেশন যদি করে সেক্ষেত্রে খুব বেশি কিছু লাগে না। আর আদারওয়াইজ একটা ওই ইনসুলিন ইনফিউশন দিয়ে দেয় এক্সপ্রেসের সাথে, একটা ইনসুলিন ইনফিউশন ওই চালিয়ে দেয় যখন আপনার লিভার থেকে অথবা ইয়ে থাকে, সিজারেশন থাকে, সেক্ষেত্রে এই গ্লুকোজ একটু কম রাখা হয় আর কি। আর এখানে যে 3 নম্বর পয়েন্ট যেটা মোস্ট ম্যান হু রিকোয়ার লেস দেন 1 ইউনিট পার কেজি বাট ইনসুলিন ক্যান সিম্পলি বি মনিটর্ড, যাদের ইনসুলিন কম লাগে তারা ইনসুলিন ছাড়াই তারা জাস্ট কোনো ইনসুলিন সাপোর্ট ছাড়াই তারা ওই লিভারটা পাস করতে পারে বা সিজারেশন ক্রস করতে পারে। ব্লাড গ্লুকোজ অফ নিউবর্ন শুড বি সিন বাই ইউনিট উইদিন হাফ অ্যান আওয়ার। এটা আমরা আসবো বাচ্চাটা, এটা নিয়ে আবার আসবো ডিউরিং এলিসিস। এলিসিস মানে যেখানে আমি লিখে দিছি যে কিভাবে করতে হবে। এলিসিস সবার প্রথমে ওটি সিরিয়াল সবার প্রথমে রাখতে হবে, নাইট ডোজ ইনসুলিন দিতে হবে, মর্নিং ডোজটা হোল্ড রাখতে হবে, তারপরে যেখানে কি ডিএস কত 500 ml 5% ডিএস কত উপরে এটা কত ইনসুলিন কত ড্রপ লেখা আছে এভাবে চলবে। তারপরে বাচ্চা ডেলিভারি হয়ে গেলে সাথে সাথে বন্ধ, ইনসুলিন বন্ধ। বলবো পোস্টপার্টাম কেয়ারে আমরা এটা বলবো ইনসুলিন বলবি আফটার ডেলিভারি রাফলি when women who was getting low dose insulin pregnancy just after delivery, মানে এখন আপনার পেশেন্ট ইনসুলিন পাচ্ছিল, আপনি তাকে ইনসুলিন ম্যানেজ করছেন, ঠিক আছে, ওই পেশেন্ট কি পরিমাণ ইনসুলিন পাচ্ছে তার ওজনের চেয়ে যদি টোটাল ডেইলি ডোজ মানে ওজন যত তার থেকে হাফ বা তার চেয়ে যদি কম পায়, যেমন ওজন যদি 60 কেজি হয় সে যদি সারাদিনে 0.5 ইউনিট পার কেজি পার ডে যদি ধরি টোটাল, তাহলে সে যদি সারাদিনে টোটাল 30 ইউনিট কম পায় 60 কেজি ওজনের মানুষ, তাহলে ওই পেশেন্টের মানে সে আগে পেতো জেস্টেশনাল পিরিয়ড, তাহলে ওর ইনসুলিনটা আপনি ডেলিভারি পর একদম বন্ধ করে দিতে, কারণ জাস্ট ডেলিভারি পরে ইনসুলিন মানে ব্লাড গ্লুকোজ মানে সাডেনলি ফল করে, মানে ইনসুলিন অত লাগে না, কারণ ওই যে প্লাসেন্টার কারণেই হচ্ছে ব্লাড গ্লুকোজটা বেশি থাকে, প্লাসেন্টাল হরমোনের, ওটা যখন চলে যায় তখন ইনসুলিনটাও লাগে না, ব্লাড গ্লুকোজ কমে যায়, ইনসুলিন লাগে। সো আফটার ডেলিভারি যদি কোনো পেশেন্ট কোনো মহিলা সে সারাদিনে তার ওজনের অর্ধেক 60 কেজি ওজন যদি হয় তাহলে তার অর্ধেক 30 ইউনিট টোটাল ডেইলি ডোজ বা তার চেয়ে কম যদি পায় তাহলে এটা বন্ধ করে দিতে পারি, অথবা তার যদি বেশি পায় অথবা তাহলে সেক্ষেত্রে আমরা ওই ব্লাড গ্লুকোজ অনুযায়ী ডিসাইড করবো। আর যদি 1 ইউনিট মানে 60 কেজি ওজনের মা সে যদি 60 ইউনিট বা তার থেকে বেশি পায় মানে 1 ইউনিট পার কেজি পায় তাহলে ওই ওটা বন্ধ করবো না, ইনসুলিনটা টোটাল ডেইলি ডোজ তবে 50% কমিয়ে দিব। আর হাফ ইউনিট আর 1 ইউনিটের মাঝে ধরুন হতে পারে 0.7 ইউনিট বা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু ব্লাড গ্লুকোজ আমরা সেটা ডিসাইড। ইমিডিয়েট পোস্টপার্টাম কেয়ার অফ মাদার, ওই একই কথা যে ওই ইনসুলিনটা কমিয়ে দিতে হবে যেহেতু ড্রামাটিক্যালি ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে যায়। দোজ হু হ্যাড ট্রু জিডিএম স্টপ ফার্মাকোলজিক্যাল থেরাপি, মানে যাদের ট্রু জিডিএম ছিল মানে নিউলি ডেভেলপড জিডিএম আগে থেকে না, প্রেগন্যান্সির পরে যাদের ডায়াবেটিস ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রে আমরা বন্ধ করে দেবো, ওষুধ বন্ধ করে দেবো। অথবা ইনসুলিন যদি হয় তাহলে ওই যে 50% এর মানে 0.5 ইউনিট যদি টোটাল পার কেজি যদি হয় তাহলে বন্ধ করে দিব 1 ইউনিট ওইটা ওইভাবে, আর যদি ওরাল রাখতে তাহলে সেটা বন্ধ করে দিব। দোজ হ্যাজ পিজিডিএম গো ব্যাক টু প্রেগন্যান্সি ডোজ, আগে থেকে ডায়াবেটিস ছিল তাহলে প্রি প্রেগন্যান্সি ডোজ আমরা চলে যাব অথবা তার চেয়ে কম দিয়ে শুরু করবো। তারপর মনিটর ব্লাড গ্লুকোজ 4 টাইমস ডেইলি ফর নেক্সট 24 আওয়ার্স, পরবর্তী 24 ঘন্টায় 4 বার মাপতে হবে। তারপর অ্যাকর্ডিং ইফ নিডেড অ্যান্টিবায়োটিক মেডিকেশন ইন ল্যাকটেশনাল পিরিয়ড, যদি ল্যাকটেশনাল পিরিয়ডে অ্যান্টিবায়োটিক মেডিকেশন লাগে তাহলে আমাদের দুইটা অপশন আছে, সেটা ইনসুলিন এবং মেটফর্মিন। তাহলে প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং পিরিয়ডে কি কি আমাদের অ্যান্টিবায়োটিক মেডিকেশন কি কি অপশন আমাদের হাতে আছে? ইনসুলিন আর মেটফর্মিন। ইনসুলিন এবং মেটফর্মিন, এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই। পোস্টপার্টাম ফলো আপ অফ মাদার, জিডিএম এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে জিডিএম যাদের হয়, যারা আগে থেকে ডায়াবেটিস শুনে, যারা আগে থেকে ডায়াবেটিস ওদের কথা আমরা বলছি, আমরা তো আবার সেই আগে ডায়াবেটিস ওষুধ পাবে ডেলিভারি পর আগে নিয়মে পাবে, কিন্তু যারা নতুন করে ডায়াবেটিস হয়েছিল যাদের মানে জিডিএম, তাদের ক্ষেত্রে আসলে আমাদের একটু কড়া নজর রাখতে হবে, নজর রাখতে হবে পেশেন্টের, কারণ এরা খুবই ঝুঁকির মধ্যে থাকে ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করার। 50 to 60% পরবর্তী 10 বছরের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হয়ে যায়। 50 to মানে অর্ধেক 100 পেশেন্টের মধ্যে 100 জন মা যাদের আমরা প্রেগন্যান্সিতে নতুন করে ডায়াবেটিস হয়েছিল, আবার প্রেগন্যান্সি পর ভালো হয়ে গেছে, ব্লাড গ্লুকোজ নরমাল হয়ে গেছে, এইরকম 100 জন মায়ের মধ্যে 50 থেকে 60 জন পরবর্তী 10 বছরের মধ্যে নতুন করে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে, তাদের অনেক রিস্ক বেশি থাকে ডায়াবেটিস ডেভেলপ করার। সো এটা এজন্য তাদেরকে আমাদের একটু নজর রাখতে হবে। কিভাবে নজর রাখবো? এটা কাদের ক্ষেত্রে? যাদের ডেলিভারি পরে ব্লাড গ্লুকোজ কোনো ধরনের ড্রাগ ছাড়াই নরমাল হয়ে গেছিল, তাদের তাদের ক্ষেত্রে কি করবো? ডেলিভারির পরে ডেলিভারি 6 সপ্তাহ পরে ওজিটি করবো, ওজিটি করে ওই যে টাইপ 2 ডিএমএর যে ভ্যালু 7 এন্ড 11.1 ওই ভ্যালু ধরে আমরা তাদেরকে চেক আপ করবো। যদি ডায়াবেটিস হয়ে যায় তো চিকিৎসা করতে হবে, প্রি ডায়াবেটিক করে আপনার ওই যে সতর্ক থাকতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, নরমাল থাকে নরমাল। তাহলে ডেলিভারির পর 6 সপ্তাহ পরে চেক করবো। কাদের চেক করবো? যারা ডেলিভারির পর ভালো হয়ে গেছিল, যারা ভালো হয়ে গেছে তাদের তো নজর দেওয়া দরকার যে আবার খারাপ হয় কিনা। আর যারা ডেলিভারির পর ভালোই হয় নাই, মানে ডেলিভারির পর আপনি তাকে ওষুধ বন্ধ করে দিচ্ছেন, ইনসুলিন বন্ধ করে দিচ্ছেন, তার সাথে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ যায় ওষুধ বন্ধ করে দিলে আবার গ্লুকোজ বেড়ে যায়, 1 মাস যায় গ্লুকোজ বেড়ে যায়, তাহলে তো বাবা ওর তো পার্মানেন্ট হয়ে গেছে, ওর তো মানে ইয়া করার দরকার নাই, মানে চেক করার দরকার নেই, ও তো পার্মানেন্ট হয়ে গেল, মানে ওকে চিকিৎসা চালাতে হবে। এটা হচ্ছে কথা। যদি 6 সপ্তাহ পরে আমরা ওই পেশেন্ট যাদের চেক করছি তাদের যদি একই কথা, যদি ফাস্টিং বা ফাস্টিং কোর্স দুটোই যদি বেশি থাকে তাহলে কনফার্ম, যেকোনো একটা বেশি থাকে তাহলে আবার রিপিট টেস্ট করতে হবে। ইফ 6 উইকস পোস্টপার্টাম রেজাল্ট ইজ নরমাল, ওমেন যদি 6 সপ্তাহ পরে যেটা করবে সেটা যদি পুরোপুরি নরমাল থাকে, দুটোই নরমাল, তারপর ওই পেশেন্টকে ছাড়া যাবে না, ওই পেশেন্টকে তাও তবু আপনার রাডারের মধ্যে রাখতে হবে। কিভাবে রাখবেন? প্রতি 1 থেকে 3 বছর পর পর তাকে পজিটিভিটি অথবা এসবিএনসি যে কোনো হতে পারে চেক করতে হবে, বিকজ 50 থেকে 60% মানুষই পরবর্তী 10 বছরের মধ্যে ডায়াবেটিস ডেভেলপ করে, আর পুরো লাইফ টাইমে তো আরো বেশি। কন্ট্রাসেপশন, women with DM or GDM should be aware of contraception. Conception to avoid hazards. মানে এদের ক্ষেত্রে কন্ট্রাসেপশনের ব্যাপারে নজর দিতেই হবে, কারণ যাদের ডায়াবেটিস আছে তাদের হ্যাজার্ড কমানোর জন্য আনওয়ান্টেড প্রেগন্যান্সি অ্যাভয়েড করতেই হবে, সবসময় প্ল্যান প্রেগন্যান্সি করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করে দেন প্রেগন্যান্সি দিতে যাওয়া উচিত। দে শুড হ্যাভ প্ল্যান কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন সম্পর্কে তাদের প্ল্যান করতে হবে। লো ডোজ এস্ট্রোজেন প্রজেস্টেরন ক্যান বি অফার্ড, এটা করতে পারে, বাট বেটার হলো কোনো হরমোনাল প্রিপারেশন ছাড়া। বেটার আপনি তাকে ব্যারিয়ার থেরাপি করতে বলতে পারেন বা আদার্স যে ডিভাইস বা কি পাওয়া যায় সেগুলো ইউজ করতে বলতে পারেন। তবে লো ডোজ এস্ট্রোজেন এগুলো দেওয়া যায়, সাধারণত আমরা লো ডোজ এস্ট্রোজেন বা মিনি পিল বা এই ধরনের কিছু আসলে আমরা বলি পোস্ট ডেলিভারি, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের কি হরমোনাল প্রিপারেশনটা অ্যাভয়েড করাটা ভালো, তাদের ক্ষেত্রে ব্যারিয়ার মেথডটা একটা গুড চয়েস হতে পারে বা আদার্স ডিভাইস বা এই ধরনের যেগুলো পাওয়া যায় আর কি। আমাদের আজকের আলোচনার বিষয়ের মধ্যে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাচ্চা। তো আমরা বাচ্চার পার্ট নিয়ে একটু আলোচনা করতে চাই যে এই ধরনের ডায়াবেটিক মাদারদের বাচ্চা কি আমরা কিভাবে করতে পারি। মোস্ট কমন অ্যানোমালি কি কি হতে পারে, এগুলো থেকে কথা বলতে পারে, এগুলো জানেন, এগুলো থেকে অ্যানিমিয়া হতে পারে, অল্পোসিটি হতে পারে, স্পাইনাল বাইপিটা হতে পারে, এসডি বিএসডি মানে কার্ডিয়াক প্রবলেম হতে পারে, কোরাল রেডিয়েশন সিনড্রোম, এইগুলো হতে পারে আর কি। মানে ঝামেলা শেষ নাই, অনেক প্রবলেম হতে পারে, সেগুলো অ্যাভয়েড করতে আমাদের এই ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। ফিটাল মনিটরিং ইন জেস্টেশনাল পিরিয়ড কখন কি করবো? আমরা 8 থেকে 10 সপ্তাহে সিএনএস এর অ্যাবনর্মালিটি মানে জেনেটিক আজকে এগুলো দেখার জন্য আলোচনা করব। 18 থেকে 20 সপ্তাহের মধ্যে আমরা কনজেনিটাল অ্যানোমালি দেখার জন্য অ্যানোমালি স্ক্যান যেটা সেটা 18 থেকে 20 সপ্তাহের মধ্যে করা হয়। তারপর এছাড়াও আমরা রিপিট স্ক্যান করব 28, 32, 36 সপ্তাহে অন্য কোনো অ্যাবনর্মালিটি দেখার জন্য, বাচ্চার ওয়েট কেমন আছে দেখার জন্য, গ্রোথ ঠিক হচ্ছে কিনা, পলিহাইড্রাম নিউজ হয়ে গেল কিনা বা ওভারগ্রোথ হয়ে গেল কিনা, এই জিনিসগুলো দেখার চেষ্টা করব।
আর অনেক কিছু আছে A5 মানে হচ্ছে অ্যামনিটিক ফ্লুইড ইন্ডেক্স, ওই যে পলিহাইড্রোমিস হচ্ছে ক্যাপিটাল ওয়েট এগুলো দেখবো। ডপলার ব্লাড ফ্লো দেখবো আপনার ভাস্কুলার ব্লাড ফ্লো নরমাল আছে কিনা এগুলো দেখার জন্য এগুলো যে আপনার পিএফএম সেটা কিভাবে এগুলো যাদের বিশেষ করে এই সমস্ত সমস্যা যে সমস্ত মায়েদের আছে তাদের ক্ষেত্রে আরো জোর দিয়ে এই ডপলার ফ্লোটা দেখা উচিত। নিউনেটাল কেয়ার আফটার ডেলিভারি পরে কিভাবে আপনারা বাচ্চার কেয়ারটা নেবেন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ডেলিভারি পরে যদি মাদার সে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা নিয়ে কোনো সমস্যা নেই এবং নর্মাল মায়েদের মতো অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে ব্রেস্ট ফিডিং করতে হবে। বাচ্চাকে যত দ্রুত সম্ভব আপনার ডেলিভারি ব্রেস্ট ফিডিং করতে হবে এবং তারপরেই বাচ্চার ব্লাড সুগার চেক করতে হবে। বাচ্চার ব্লাড সুগার কিন্তু ফার্স্ট ব্রেস্ট ফিডিং এর পরে চেক করা উচিত, বিকজ আগে চেক করে আপনি হাইপো যদি পেয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি ম্যানেজ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাই তারপর দেখতে হবে যে আসলে হাইপো কিনা। ফার্স্টে ব্রেস্ট ফিড করতে হবে, তারপরে আপনার ব্লাড সুগার বাচ্চা চেক করলেন। আর ব্রেস্ট ফিডিংটা করতে হবে 2 to 3 আওয়ার্স ইন্টারভ্যাল। নিউবর্ন ব্লাড গ্লুকোজ শুড বি চেকড আফটার ফার্স্ট ফিডিং এর পরে, দেন তারপরে কি করতে হবে, তারপর প্রত্যেক ফিডিং এর আগে দেখতে হবে ওর যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ কত আছে। বাচ্চা ব্লাড গ্লুকোজ কিন্তু 2.5 এর উপরে রাখতে চাই, 2.5 এর উপরে রাখলে এটা যথেষ্ট। যদি 2.5 এর নিচে চলে যায় তাহলে সেটা হাইপোগ্লাইসেমিয়া হিসেবে ট্রিট করবেন। কিভাবে ট্রিট করবেন সেটা এই যে লেখা আছে নিচে ম্যানেজমেন্টে কি ব্লাড গ্লুকোজ, এই যে দেখেন যদি 25 থেকে 45, সেটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার, তো এটা 18 দিয়ে ভাগ দিতে হবে। 18 দিয়ে ভাগ দিলে কত হবে, ওরকম 2.5 এর মতো হবে। 18 দিয়ে ভাগ দিলে ওই যে 45, এটা হচ্ছে ভাগ দিলে 2.5 এর মতো হবে বা 2 পয়েন্ট সামথিং। আর 25 থেকে 45 মিলিগ্রাম পার ডেসিলিটার মতো যদি থাকে তাহলে মুখে খাওয়া দিবেন 10% দিয়ে একটু 50 ml এটা মুখে খাওয়া দিবেন। আর যদি এর থেকে কম থাকে তাহলে ওই যে আইভি দিয়ে দিবেন 6 ml per kg per week, এভাবে দিয়ে দিলে ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। আর এটা আসলে একটু নিওনাটোলজিস্টের আন্ডারে এগুলো দেখা উচিত। আমরা আমাদের লাস্ট পার্টে চলে এসেছি, কেস প্র্যাকটিস। এই যে বললাম কি বুঝলেন আর কি জানতে চান বলেন দেখি, আতিফ বলো দেখি কি কোশ্চেন আছে। ভাইয়া মাঝখানে একটু ইন্টারনেট ইন্টারাপ্টেড ছিল, ওই যে ভাই একজন কোশ্চেন করছে। আচ্ছা ইন্টারনেট প্রবলেম কি মানে আমার ছিল, আমার থাকলে তো কেউ মানে সবারই প্রবলেম হবে নাকি কার ছিল? হ্যাঁ, মাঝে মাঝে একটু কেটে কেটে আসতেছিল, একটা পয়েন্ট আর কি একটু স্কিপ করে গেছে। সবারই কি এই অসুবিধা হয়েছে? না ভাইয়া, তাহলে তো আসলে জিনিস কমপ্লিট করেছেন, আমার মনে হয় ওনার ইন্টারনেটে প্রবলেম। আমি আর কি একটা জানতে চাচ্ছিলাম যে আর কি যে ভাই আপনি যে বলেছিলেন যে সেফ ইন প্রেগন্যান্সিতে আর কি আমরা শর্ট অ্যাক্টিং গুলো দিব, হুম। ইনসুলিন দিব। তো ভাইয়া এখানে যে মানে শর্ট অ্যাক্টিং দিব, এটা আর কি কিভাবে দিব এটা? আচ্ছা কিভাবে দিব এটা, হ্যাঁ ইনসুলিন আমি ওইভাবে বিস্তারিত আলোচনা করিনি। প্রথম কথা ইনসুলিন নিয়ে আচ্ছা হ্যাঁ, আমি এটাই জানতে কথা বলতে, চাচ্ছিলাম আর কি। হ্যাঁ ইনসুলিন নিয়ে কথা বলতে গেলে সেটাও 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে, এটা একটা কথা। দ্বিতীয় কথা, ইনসুলিন নিয়ে কিছু কথা আমি বলবো, সেটা কেস প্র্যাকটিসের মধ্যে কিভাবে লিখবেন সেটা আমি দেখাবো। থ্যাংক ইউ। ভাইয়া জানি 4 বার যে চেক করবো সেটা কি লাঞ্চ এবং ডিনার ওটার কি 2 আওয়ার্স পরে নাকি ওটা 2 সাথে সাথে? আওয়ার্স পরে, সাথে সাথে না, অলওয়েজ 2 আওয়ার্স এর হিসাব হবে। 2 আওয়ার্স পোস্ট মিল, সেটা যেকোনো মিল হতে পারে, ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে। আচ্ছা, তো ভাই ফাস্টিং একবার আর বাকি হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে 2 আওয়ার্স পরে, এই 3 বার। হ্যাঁ 2 আওয়ার্স পরে ওই একই ভ্যালু, যেকোনো 2 আওয়ার্স এর পরেই আপনার হচ্ছে 11.1, ওটা হচ্ছে ডায়াগনস্টিক, আর টার্গেট ভ্যালু যেটা ওটা ওই একই সবার জন্য একই। আচ্ছা আমরা তাহলে কেস প্র্যাকটিসে চলে যাই। ভাই একজন কোশ্চেন করছে। কি কোশ্চেন? পজিটিভ সব জায়গায় হয় না, সেক্ষেত্রে পিজিতে আরবিএস কত পর্যন্ত নরমাল বলা হয়? জিডিএম এর পেশেন্ট বিপি নরমাল অর 90/60 থাকলেও কি স্ক্রিন দিতে হবে? পিএফএম সেটু স্ক্রিনের সাথে রিলেটেড। এটা হাইপারটেনশন থাকলে তো অবশ্যই দিতে হবে, যে আপনারা দিয়ে দিবেন, ডায়াবেটিস থাকলে দিয়ে দিতে হবে, এটা হলো শেষ কথা। হাইপারটেনশন থাকলে আরো দিতে হবে, তাহলে আরো 3 ক্লাস দিতে আছে, ঠিক আছে? ডায়াবেটিস শুরু থেকে দিবে? হ্যাঁ ভাই জিডিএম সব পেশেন্টের কি হচ্ছে আমরা অ্যাসপিরিন দেব দিবেন, সব পেশেন্টের অ্যাসপিরিন দিবেন। লো ডোজে? লোড 75 গ্রাম, 75 মিলিগ্রাম, যে আপনার কার্ডিয়াক পেশেন্ট যেভাবে পাই ওটা। ভাই এটা কি 12 উইকস থেকে দিতে হবে, মানে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে? হ্যাঁ হ্যাঁ 12 উইকস থেকে 12 উইকস থেকে টিল ডেলিভারি। আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া মানে ভাইয়া- প্রেগন্যান্ট না নন প্রেগন্যান্ট সেই তার যদি ওজিটিতে ফাস্টিং আসছিল 5.3 আর 1 আওয়ার পরে আসছিল 11.1 আর 2 আওয়ার পরে 9.5, এটার ম্যানেজমেন্টটা কি হবে? সে কি এখন ডায়াবেটিক? আচ্ছা ওজিটিতে প্রেগন্যান্সির বাইরে আমরা দুইটা ভ্যালু কাউন্ট করি, 1 আওয়ার পরে কখন কাউন্ট করি সেটা প্রেগন্যান্সিতে কাউন্ট করি, ঠিক আছে? জি জি প্রেগন্যান্সির বাইরে 1 আওয়ার কি থাকলো না থাকলো সেটা আমার দেখার বিষয় না। 2 আওয়ার্স পরে যদি আপনার কথা আছে 9 আছে তাই না? জি জি ভাই 9.5। 9.5 যদি 2 আওয়ার্স পরে থাকলে সে প্রি ডায়াবেটিক আছে, আইজিটি 7.8 এর উপরে আছে, প্রি ডায়াবেটিক আছে। ভাই এটা কি ফার্স্ট ভিজিটে আমরা কি ওষুধ দিব নাকি কিছুদিন অপেক্ষা করে পেন আসতে হবে? প্রি ডায়াবেটিক স্টেজে আপনাকে 1 মাস বা 3 মাস 2 মাস 3 মাস আপনি লাইফস্টাইল দিবেন, তারপরে ও তো ডায়াবেটিক রেঞ্জে যায় না, আপনি ওকে এত তাড়াহুড়ো করবেন না। ওকে আপনি 3 মাস পর্যন্ত না দেন ওই লাইফস্টাইল মডিফিকেশন দেন, তারপরে যদি সে নরমাল আসে আবার মেটফর্মিন দিবেন, এই ওকে থ্যাংক ইউ ভাই। ঠিক আছে? ভাই একটা অপশনাল কোশ্চেন, হুম। ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যে গ্লুকোমিটার দিয়ে মাপি আর ল্যাবে টেস্ট করা হয়, এতে কোনো ভ্যারি করে? ভ্যারি করে, কারণ হচ্ছে গ্লুকোমিটার দিয়ে আমরা ক্যাপিলারি দেখি আর ল্যাপিটারি দেখি ভেনাস ব্লাড, আর ক্যাপিলারিতে আপনার ইয়াতে বেশি থাকে, ব্লাডের থেকে গ্লুকোজটা বেশি থাকে, সো গ্লুকোমিটার একটু বেশি আসে। তো খুব বেশি একেবারে অত বেশি আসে না, যেটা কারণে আপনাকে ওই ল্যাবে গিয়ে টেস্ট করতে হবে, তবে একটু ভ্যারি করতে স্বাভাবিক। গ্লুকোমিটার দেখে আপনি ইয়ে করবেন, আপনি পেশেন্টের ফলোআপ করতে পারবেন, বাট থিওরিটিক্যালি বেশি আসবে ভেনাস থেকে ল্যাবে থেকে একটু বেশি আসবে। আর গ্লুকোমিটার যদি নষ্ট থাকে তাহলে ওটা তো কাউন্টার না। ঠিক আছে আমরা একটু যাবো। জি ভাই সবসময় আমরা চেষ্টা করি যে সিসিআর থেকে যে ক্লাসগুলো আমরা অ্যাড করি, আমাদের যেটা থাকে এটা কতটা সহজভাবে প্রেজেন্ট করা যায় এবং কত দিক থেকে আমাদের আসলে একটা আমি তখন বিভিন্ন দিক থেকে আপনার প্রত্যেকগুলি আসতে পারি, তো আমাদের কত আসতে পারে সেগুলো আমি সব অ্যান্সার সাজিয়ে নিয়ে আসি। আচ্ছা এই কেসগুলো সেটা একটা পার্ট, কেসগুলো দেখলে ইনশাআল্লাহ খুবই সহজ হয়ে যাবে বিষয়টা। 25 years woman with fast pregnancy of 6 weeks not known to diabetic, মানে সে ডায়াবেটিক না, আগে থেকে ছিল না, তার ফাস্টিং পাওয়া গেছে 5.1, 2 hours after 75 গ্রাম গ্লুকোজ এটা পাওয়া গেল 9.5, তার ওজন 50 কেজি, ক্রিয়েটিনিন 0.9। ডায়াগনোসিস কি এবং ম্যানেজমেন্টটা কি, এটা কি কি করবে? এখন আপনি কি করবেন, তাকে ম্যানেজমেন্ট করবে কিভাবে বলুন? ফার্স্ট লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি। হ্যাঁ এই বিষয়ে যদি 11.1 মানে 2 আওয়ার্স যেটা 11.1 ক্রস করে নাই, সো আপনি লাইফস্টাইল দিতে পারেন যদি পেশেন্ট আপনার কোঅপারেটিভ হয়। আর যদি মনে করেন পেশেন্ট কোঅপারেটিভ হবে না, আপনি প্রথমেই ড্রাগে বা ইনসুলিন দিতে পারেন। তবে থিওরিটিক্যালি আমি এটা বলবো যে মেইনটেইন লাইফস্টাইল এন্ড এমএনটি ফর 3 days, তারপরে 3 দিন পরে পেশেন্ট 3 দিন পরে আবার আসবে। আমাদের দেশে পেশেন্ট এতটা কোঅপারেটিভ আসলে হয় না, আর এই 3 দিনে খুব একটা মেনে একেবারে কমিয়ে ফেলবে
সেটাও খুব বেশি প্র্যাকটিক্যালি আশা করা যায় না। তো এই পেশেন্টের শুরুতেই আসলে আপনারা এটা দিয়ে দিতে পারেন। যিনি আসলে আমাকে প্রশ্ন করেছিলেন যে শর্টেকিং কিভাবে দিতে হয়, এখানে সেই অ্যান্সারটা দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি দেখি পেশেন্টের ফাস্টিংটা কত ছিল 5.1, এটা কিন্তু নর্মাল। এখন ফাস্টিং গ্লুকোজ কমায় হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন, বুঝেন, আর পোস্ট মিল কমায় হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন। যে ইনসুলিন 3 থেকে 4 ঘন্টা কাজ করে সেটাকে আমরা বলি শর্ট অ্যাক্টিং ইনসুলিন। তাহলে কোন একটা খাবারের পরে, শুধুমাত্র কোন একটা খাবারের পরে যদি ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে চাই, তাহলে কোন ইনসুলিন আমরা চয়েস করবো? সেই ইনসুলিন যেটা 3 থেকে 4 ঘন্টা কাজ করে। ওই খাবার আগে দিয়ে দিব, খাবার পরবর্তী 3-4 ঘন্টা খাবার করে ফেলবে, শেষ, শর্ট অ্যাক্টিং ইনসুলিন। আর ফাস্টিং মানে কি? সারা রাত না খেয়ে আছে, 12 ঘন্টা না খেয়ে আছে, 12 ঘন্টা না খেয়ে আছে, এবং ওইখানে তো ওই 3-4 ঘন্টা কাজ করবে, এরকম ইনসুলিন দিয়ে লাভ নাই। তাহলে ওই ধরনের পেশেন্টকে আপনার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিতে হবে, যেটা 12 ঘন্টা কভার করে। ইন্টারমিডিয়েট যদি অ্যাক্টিং ইনসুলিন দিতেই চান, কারণ ফাস্টিং কভার করতে, মেজাজ কভার করতে, তাহলে যেটা 12 ঘন্টা কভার করবে, যেটা যে ইনসুলিন, সেই ইনসুলিনটাকে আপনাকে 2 বার দিতে হবে পুরো 24 ঘন্টা কভার করার জন্য। সকালে একবার দিলে রাত পর্যন্ত কভার করবে, রাতে একবার দিলে সকাল পর্যন্ত কভার করবে। আর যদি লং অ্যাক্টিং ইনসুলিন দেন, ওইটা পরিবর্তে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং করবে, তাহলে একবার দিতে পারেন। লং অ্যাক্টিং 24 ঘন্টা ধরে কাজ করবে। 24 ঘন্টা লং অ্যাক্টিং ইনসুলিন একটা মানে একটা ফিক্সড একটা স্টেটে এসে গ্লুকোজ কমাই থাকবে, সে একটা ভেজাল হিসেবে কাজ করবে, সে ফাস্টিংটা কমাই রাখবে। কিন্তু আপনি খাবার খাওয়ার পরে সেই খাবারের যে লোড, সেইটা সে হ্যান্ডেল করতে পারবে না। ওই সাডেন যে একটা পিক, এটা লং অ্যাক্টিং এর নাই। ওইটা কভার করার জন্য যদি ওই সময় বেশি থাকে গ্লুকোজ পোস্ট মিল, তাহলে ওইটা কভার করার জন্য আপনি ওইবার খাবারের আগে শর্ট অ্যাক্টিং দিতে হবে। তাহলে এই পেশেন্টের ফাস্টিংটা যেহেতু ভালো আছে, তাহলে ধরে নিচ্ছি পেশেন্টের ভেজাল ইনসুলিন ভালো। এখন কথা যে আল্লাহর দুনিয়ার কোনো পেশেন্টের সাথে কারো মিলবে না। থিওরি আমরা বলতে পারি আপনি এইভাবে শুরু করেন, কিন্তু শুরু করে কার কত দূর যাবে এটা বলা যায়। কারণ সারাদিনে টোটাল 30 মিনিটের কাজ হতে পারে, কারণ সারাদিনে 500 ইউনিট ইনসুলিন লাগতে পারে। আমি কিন্তু এমনি বলি 500 ইউনিট ইনসুলিন কিন্তু লাগে, অনেকেরই লাগতে পারে, ইম্পসিবল ছিল। 900 ইউনিট ইনসুলিন আছে লাগছে, ইনসুলিনের কোনো হাইস্ট ডোজ নাই, ঠিক আছে? সো কার কতটুকু লাগবে এটা অনেক কিছু ডিপেন্ড করে, ওই লোকের এক্সারসাইজ কেমন করে, খাবার কি খায়, বডিতে ইনসুলিন কত পার্সেন্ট রেজিস্ট্যান্স, বিটা সেল কতগুলো ফাংশনাল আছে, কিভাবে কি কত দিবে, একদম এক এক রকম। সো এটা কার জন্য ফিক্সড না, পরবর্তীতে ব্লাড গ্লুকোজ দেখে দেখে বাড়াইতে হবে, কমাইতে হবে, তারপর ঠিক করতে হবে। তো এই পেশেন্টের বেজাল ইনসুলিনটা কাজ করছে ঠিকমতো, যার কারণে ফাস্টিংটা ভালো আছে 5.1। কিন্তু টু আওয়ার্স এটা যেটা মানে বোলাস মানে কি, খাবার যে আমরা নিচ্ছি সেটা সেই লোডটা কভার দিতে পারছে না, বোলাস ইনসুলিন কাজ করতে পারছে। সো আমরা বোলাস কভার দিব কিভাবে? শর্ট অ্যাক্টিং ইনজেকশন নোভোরাপিড, আমরা লিখলাম নোভোরাপিড, এটা হচ্ছে অ্যাসপার্ট ইনসুলিন 4.4, 5 মিনিট বিফোর মিল সলভেন্ট পেশেন্ট। সলভেন্ট পেশেন্ট মানে কি, যারা একটু বিত্তবান, যারা একটু বেশি দাম দিয়ে কিনতে পারবে, তাদের জন্য এই অ্যানালগ ইনসুলিন দিলাম। অ্যাসপার্ট এটা হচ্ছে র্যাপিড অ্যাক্টিং অফ অ্যানালগ ইনসুলিন। র্যাপিড অ্যাক্টিং হচ্ছে অ্যানালগ ইনসুলিন। কেন র্যাপিড অ্যাক্টিং এর কারণ দেখেন, ওই যে লেখা আছে 5 মিনিট বিফোর মিল, খুবই দ্রুত কাজ করে। এই ইনসুলিনের সুবিধা মানে এই ইনসুলিনের দাম বেশি হওয়ার কারণে শর্ট অ্যাক্টিং ইনসুলিন আর র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন কাজ কিন্তু একই করে। কিন্তু র্যাপিড অ্যাক্টিং এর কিছু সুবিধা আছে, সেই কারণে র্যাপিড অ্যাক্টিং যারা পারে একটু বেশি দাম দিয়ে হলেও, যাদের মানে সম্ভব, যারা একটু রিচ, তাদেরকে আমরা বলি র্যাপিড অ্যাক্টিং নেন। কেন? কি সুবিধা? এর হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্সটা কম রেগুলার ইনসুলিনের থেকে। দ্বিতীয় কথা, এটা খুব দ্রুত কাজ করে। কোন পেশেন্ট র্যাপিড অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং ইনসুলিন, ওই যে অথবা দেখেন যে একটা 100 ইউনিট রেগুলার হচ্ছে শর্ট অ্যাক্টিং, আর অ্যাসপার্ট যেটা উপরে হচ্ছে র্যাপিড অ্যাক্টিং। রেগুলার ইনসুলিন গুলো একটু স্লো কনসেপ্ট আছে, যার কারণে 30 মিনিট আগে নিতে হয়, খাবার 30 মিনিট আগে নিতে হয়, খাবার খাওয়ার ঠিক 30 মিনিট আগে নিয়ে বসে থাকতে হবে, 30 মিনিট বসে থাকে, তারপরে মিল নিতে হবে, এটা একটা ঝামেলা। তো যার সাধ্য আছে সে চাইলে একটু দাম দিয়ে র্যাপিড অ্যাক্টিং নিতে পারে। তাহলে কি হবে? একদম ইনসুলিন নিয়ে সাথে খাবার খেতে 5 মিনিট লাগবে, এখানে লিখছে 5 মিনিট মিল, একবারে নিয়েই খেতে পারবে। অথবা ইনসুলিন নিতে ভুলে গেছে, খাবার খেতে খেতে নিতে পারবে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, অথবা খাবার খেয়ে ফেলছে, তারপর কি হয়েছে আমি ইনসুলিন নেই, খাবার খাওয়ার পরবর্তী 10 মিনিটের মধ্যে সে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন নিতে পারবে। এইটা হচ্ছে সুবিধা। এটা সুবিধা, একটা সাইক্লোসিক ইন্ডেক্স কম, যার কারণে একটু দামটাও একটু বেশি, কারণ আপডেটেড ভার্সন, কিন্তু দামটা একটু বেশি। এখন যারা পোর পেশেন্ট, তাদের ক্ষেত্রে এখন ইনসুলিন দিতেই হবে, সেক্ষেত্রে আমরা চ্যাকট্রাপিক এগুলো চয়েস করব, রেগুলার ইনসুলিন। ডোজিং কিভাবে হবে? আপনাদেরকে একটা কথা বলে রাখি, শুনেন, হিসাব বিকাশ অনেক আছে, আমিও হিসাব বিকাশ বলতে গেলে মাথা ঘুরে যাবে, কিন্তু সোজা কথা 4-4 অথবা 6-6 করে আপনার মনে এভাবে শুরু করবেন, শেষ কথা শেষ। 4-4 অথবা 6-6 প্রত্যেক মিলে রাখি, শুরু করে দেওয়ার পরে তারপর শর্ট অ্যাক্টিং ইনসুলিন কতদিন পর চেঞ্জ করব? শর্ট অ্যাক্টিং ইনসুলিন 24 ঘন্টা পরে চেঞ্জ করা যায়। এটা আবার ঘটনা আছে, 24 ঘন্টা পর হচ্ছে বাড়াবো, কিন্তু কমানোর ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা করা যাবে না। মানে কোনো পেশেন্ট শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে একবার হাইপোগ্লাইসেমিক হয়ে গেছে, তাহলে সাথে সাথে আপনি ডোজ কমিয়ে দেবেন, মানে পর দিন নেক্সট ডোজ কমিয়ে দেবেন। আর ব্লাড গ্লুকোজ বেশি আছে, ইনসুলিন মনে হচ্ছে ইনসাফিশিয়েন্ট, সেক্ষেত্রে ডোজ বাড়ানোর ক্ষেত্রে মিনিমাম শর্ট অ্যাক্টিং ইনসুলিনকে 24 ঘন্টা সময় দিতে হবে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিংকে 48 ঘন্টা সময় দিতে হবে, এবং লং অ্যাক্টিং ইনসুলিনকে ডোজ বাড়ানোর জন্য 72 ঘন্টা সময় দিতে হবে। মানে প্রতি 3 দিন পর লং অ্যাক্টিং ডোজ বাড়াতে হবে। মানে আমি আজকে লং অ্যাক্টিং ইনসুলিন দিচ্ছি, কালকে সকালে মেডিসিন কাজ করে না, মানে গ্লুকোজ এখন বেশি, আমি কালকে ডোজ বাড়িয়ে দেবো, এটা হবে বা 2 দিন পরে ডোজ বাড়িয়ে হবে না, 3 দিন পার হয়ে যাওয়ার পর চতুর্থতম দিনে ডোজ বাড়াতে হবে, তারপরে গিয়ে ফুল ইফেক্ট পাবো লং অ্যাক্টিং। তো যাই হোক, শর্ট অ্যাক্টিং দিলাম, শর্ট অ্যাক্টিং আমরা পরের দিনই মেপে একদিন পরে আমরা মানে বাড়িয়ে দিতে পারি যদি লাগে। সোজা কথা 4-4 দিয়ে শুরু করবেন, লো স্টার্ট, লো গো স্লো, হাইপোগ্লাইসেমিয়া ইজ মোর ডেঞ্জারাস দ্যান হাইপারগ্লাইসেমিয়া। সো ইনসুলিন আমরা কম দিয়ে শুরু করলে সমস্যা নেই, পরে আমরা বাড়বো, লাগে 2 বাড়বো, 4 বাড়বো, অসুবিধা নেই। এমন রাখবেন 4-4 দিয়ে শুরু করবেন, আর যদি আরেকটু বেশি থাকে তার ক্ষেত্রে 6-6 দিয়ে শুরু করলেন, তারপরে পরবর্তী দিন সে 3 বেলা করে গ্লুকোজ মাপবে, প্রত্যেকটা মিলের পরে মেপে সেই অনুযায়ী যে বেলার মিলের পরে গ্লুকোজ কন্ট্রোল আছে সেই বেলার ইনসুলিন প্রসেস করতে হবে না, আর যে মিলের পরে একটু বেশি থাকবে ওইটা একটু বাড়িয়ে দিলাম, 2 বাড়িয়ে দিলাম, এইভাবে মডিফাই করতে হবে। তাহলে ভাই এটা রাতে হচ্ছে 2 পয়েন্ট কম দেয় না অনেক জায়গায় দেখছি, মানে রাতের ডোজটা পয়েন্ট, হ্যাঁ। মানে দুপুর সকাল এবং দুপুরের ডোজটা মানে শর্ট অ্যাক্টিং এর ক্ষেত্রে। তো আচ্ছা, হ্যাঁ, রাতে রাতে একটু কম দেয় এটা বলছেন? জি জি জি। হ্যাঁ, এটা রাতে কম দেয়, এটা অনেক জায়গায় দেয়, কিন্তু এটা কোনো ধরাবাঁধা নিয়ম না, ঠিক আছে? আপনি রাতে যদি এখন ধরুন আমার কথা বলি, আমি যদি রাতে সেম অ্যামাউন্ট খাই, আমার সেম অ্যামাউন্ট ইনসুলিন লাগবে, এটা স্ট্যান্ডার্ড। রাতে যারা কম খাবে তাদের ক্ষেত্রে একটু মিল, আমি 4-4 করে দিলাম, তারপরে দেখা গেল আমি যে 4-4 করে দিলাম, তারপরে পরদিন চেক করতে দিলাম, সে চেক করে নিয়ে আসলে দেখা গেল যে ব্রেকফাস্টের পরে কমে গেছে, লাঞ্চের পরে ঠিক আছে, আর ডিনারের পরে বেশি আছে। কেন? কারণ ওই পেশেন্ট সকালে নাস্তাই করে না, একটা পরোটা খায়, দুপুরে একটু লাঞ্চ করে, রাতে আর হেভি মিল নেই, রাতে সে অনেক বেশি খাওয়া দাওয়া করে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি হবে? ওর তো আমি দেখলাম রাতে বেশি, তাহলে কি করব? আমি কি করবো? সকালে একটা দিব কমায়, দুপুরে একটা সেম রাখবো, রাতে বাড়াই দিব, তাহলে 4-4 কি হয়ে যাবে? সকালে হয়ে যাবে 2, দুপুরে হয়ে যাবে 4, রাতে হয়ে যাবে 6। এটা কোনো ধরাবাঁধা নিয়ম না, ঠিক আছে? আচ্ছা যদি পেশেন্টের মনে হয় ওই যে কোথায় যে এটা শুরু হয়েছে আমি জানি না, রাতে কমায় দেওয়া, এটা সম্ভবত ওরকম কোনো থিওরি থেকে যারা হচ্ছে কালচার, যে কালচার রাতে নাই, আমরা তো আসলে দেখেন আইডিয়াল তো রাতে কম খাওয়া হচ্ছে আইডিয়াল, কারণ রাতে তো আমরা হাঁটাহাঁটি করি না, শুয়ে থাকি, ওই খাবারগুলো খরচ হয় না। তো বাইরে কিন্তু রাতে কম খায়, এই জন্য সম্ভবত রাতে কম খায়। আমাদের জন্য আমাদের দেখবেন অনেক, আমাদের বাংলাদেশের রাতেই মনে বেশি খায়, সারাদিন কাজ কারবার করে এসে। তবে যদি রাতে কম খেয়ে থাকে তার জন্য এটা আপনি করতে পারেন, সবকিছু হচ্ছে আপনার মিল অনুযায়ী। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তারপরে আমরা 26 ইয়ার্স প্রেগনেন্ট ম্যান। আচ্ছা, আমার নেটওয়ার্কের প্রবলেম করতেছে কি, মানে
কার প্রবলেম এটা, আমার নাকি? না না আপনি ঠিক আছেন ভাই, আপনি ঠিক আছেন, আমরা ক্লিয়ার শুনছি, পুরো ক্লাসটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, কেস নাম্বার 2, 26 ইয়ার্স প্রেগনেন্ট ওম্যান অফ 7 উইকস, 7 উইকস প্রেগনেন্সি, নট নোন ডায়াবেটিক, আগে থেকে ডায়াবেটিস ছিল না, ফাস্টিং 5.2 আর 2 আফটার 11.3। কি করবেন এটাকে? এটাও তো একই, ওইটাই আগে যেভাবে দেখবেন এটা সরাসরি দিয়ে দিব 11.3 কমে গেছিলাম, সরাসরি শর্ট দিয়ে দিব, ওই একই কথা, ডায়াগনোসিস জিডিএম একই 444, আর ওই ওইটাতে 5 মিনিট ডিফর্মিল আর 30 মিনিট ডিফর্মিল নিতে হবে একটা রেগুলার যেগুলো। আর আপনারা একটা কাজ করবেন, এই যে অ্যাসপার্ট, তারপর লিস্ট প্রো, এগুলো ডিমসে দেখবেন, যে যেকোনো একটা ব্র্যান্ড দেখে লিখে দিবেন 444 করে, এটা সহজ, এটা কোনো কিছু নাই। আর যেগুলো অ্যাসপার্ট বলেন, লিস্ট প্রো বলেন, মানে র্যাপিড অ্যাক্টিং, ওগুলো যে 5 মিনিট আগে নেবে খাবার, এমনকি খাবার 10 মিনিট পরেও নেওয়া যাবে। Case number 3, 29 years pregnant woman of 8 weeks, not known diabetic, আগে diabetes ছিল, fasting 8.5, 2 hours, এটা 16.1, HbA1c 8.5%। এখন HbA1c আমি এখানে কেন করছি? এখানে আসলে এটা আমরা তো বলছি HbA1c দরকার নাই। এখানে কি গুরুত্বটা কি এটা? কি বলেন? 2 hours পরে অনেক বেশি। এখানে এটা ফার্স্ট আসলে টাইম ডায়াবেটিস পেশেন্ট। Fasting-টাও বেশি। HbA1c যদি 7 ক্রস করে যায়, তাহলে এটা একটা আমাদের জন্য ডায়াগনস্টিক ক্লু, যেটা পেশেন্ট আগে থেকে ডায়াবেটিস ছিল কিন্তু আননোন। এটাকে আরো একটা জিনিস সাপোর্ট দিচ্ছে এখানে, যে জিডিএম সাধারণত ফাস্টিংটা ভালো থাকে, ওই 2 hours একটা বেড়ে যায়, এখানে ফাস্টিংটা দেখেন 8.5। সো এটা আগে থেকে ডায়াগনোসিস হয় নাই, মানে পেশেন্ট আগে থেকে ডায়াবেটিস ছিল কিন্তু সে আনডায়াগনোসড ছিল। এই পেশেন্টকে ইনসুলিন দিতে কি ইনসুলিন দিতে হবে আমি বলতে একদম। ওই আচ্ছা, মিক্স তাতে একটা লং নিতে হবে। 2 hours আপনার জন্য বেশি আছে, আমরা আগে যেভাবে দেখেছি 444 অথবা 666 করে আমরা দিই, অনেক বেশি আছে, আমরা 666 করে ধরুন দিলাম, একটা পিট বলুন বারবার, ঠিক আছে, কিন্তু ফাস্টিং বেশি আছে, তার জন্য একটা লং অ্যাক্টিং দিয়ে দেবো। রাতে একটা লং এক্টিং দিয়ে দিব, 6 দিলাম, 8 দিলাম বা 10 দিলাম, তাতে লং এক্টিং দিয়ে দিলাম, শেষ, সহজ। ডায়াগনোসিস হচ্ছে পিজিডিএম অথবা ডিআইপি, মানে প্রিজেস্টেশনাল ডায়াবেটিস মানে অথবা ডিআইপি ডায়াবেটিস প্রেগন্যান্সি। ট্রিটমেন্ট কি হবে? নোভোর, এই দেখেন ট্রিটমেন্ট হবে দুটো ইনসুলিন, নোভোরাপিড অথবা অ্যাসপার্ট 66, এই যে এখানে দেখেন 664, এটা কিন্তু এই যে 4, এটা কিন্তু আমি আমার কোনো থিওরি থেকে দেই নাই, ঠিক আছে, ওই যে আপনি বলছেন যে জায়গায় দেয়, আমি জানি অনেক জায়গায় এটা ওখানে নিচে, তা কিন্তু না। এটা হলো পেশেন্টের মিল, যদি আমার মনে হয় যে আপনি রাতে কি খান, পেশেন্টের সাথে ডিসকাস করে সকালে কি খান, দুপুরে কি খান, যেগুলো আমার কম মনে হবে সেগুলো কম। এই পেশেন্ট ধরেন ধরেন নিন যে পেশেন্ট হচ্ছে রাতে কম খায়, তাই রাতে 4 মিনিট, বুঝতে পারছি? আচ্ছা, নোভোরাপিড এটা একটা র্যাপিড ইনসুলিন, দাম বেশি। লেভিমির এটা লং এক্টিং, এটার দাম বেশি। এখন পেশেন্ট যদি রিচ হয় তাকে আমি ইজিলি দিতে পারবো, এবং তার ক্ষেত্রে আমি এটাই পছন্দ করবো, কারণ এগুলো সুবিধা। লং এক্টিং একবেলা দিলে হচ্ছে 6 করে দিলাম, 8 করে দিতে পারতেন, ব্যাপার না। 6 এটা অনেক লো ডোজ, একদম লো ডোজ হচ্ছে লং এক্টিং 6, সেটা 12 দিয়ে শুরু করা যায়, 10 দিয়ে করা যায়, তারপর প্রেগন্যান্সিতে আমরা অল্প দিয়ে শুরু করা ভালো। আর শুরুর দিকে তো ফার্স্ট টাইমে লাস্টের দিকে হইলে না একটু বেশি লাগে। তো লং এক্টিং ইনসুলিন আমরা দেখেন, এটার সাথে খাওয়ার কোনো সম্পর্ক নাই, এটা প্রত্যেকদিন নিলে একই টাইমে নিতে হবে, রাত 10টা লিখেছে, রাত 10টা নিবেন, সেম টাইমে প্রত্যেকদিন রাত 10টা নিতে হবে, একদম 24 ঘন্টা পর নিতে হবে, কিন্তু খাওয়ার আগে পরে মাঝে এর কোনো অসুবিধা নেই। তবে শর্ট এক্টিং যেটা বা আল্ট্রা শর্ট র্যাপিড যেটা, র্যাপিড যেটা হচ্ছে 5 মিনিট আগে নিবে, আর রেগুলার বা শর্ট এক্টিং যেটা সেটা হচ্ছে খাবার আধা ঘন্টা, খাবার আধা ঘন্টা আগে নিবে দুটো ইনসুলিন। শর্ট এক্টিং এবং ইন্টারমিডিয়েট দুটো হচ্ছে খাবারের আধা ঘন্টা আগে নিতে হবে। দেখেন যে লিখেছি অল্টারনেটিভ ভাবে, যে উপরেটাও লিখতে পারেন ধনী পেশেন্ট হলে, অথবা নিচেটাও লিখতে পারেন গরিব পেশেন্ট হলে, যে ম্যাক্সুলিন আর রেগুলার 664, আর ম্যাক্সুলিন ইন ইন্টারমিডিয়েট তো 12 ঘন্টা কভার করে, তাহলে সকালে একবার দিতে হবে, রাতে একবার দিতে হবে, বারবার 24 ঘন্টা কভারের জন্য, তারপরে আমরা ওইভাবে চেঞ্জ করবো। তো এটা এটা তো বুঝতেই পারলেন। তাহলে এখানে যেটা হলো, ওই যে নিচে মেসেজ দিয়েছি যে যদি পেশেন্টের কোনটা বেশি আছে সেটার উপর ভিত্তি করে আমরা দিব। যখন শুধু পোস্ট প্র্যান্ডিয়াল বেশি ছিল তখন আমরা শুধু শর্ট এক্টিং বা র্যাপিড এক্টিং দিয়েছি, কোনো লং এক্টিং দিই নাই। দেখেন লং এক্টিং কিন্তু, আর যখন ফাস্টিংটা বেশি আছে তখন লং এক্টিং দিয়েছি। আর লং এক্টিং এখানে খুব ভালো করে আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু খুব সহজভাবে কম্পেয়ার করে দেখাচ্ছি, যে উপরের ওই যে নোভোরাপিডের সাথে লেভিমির, নোভোরাপিড হচ্ছে র্যাপিড এক্টিং, লেভিমির হচ্ছে শর্ট লং এক্টিং, আর নিচে বেসাল ইনসুলিন হিসেবে আমরা দিচ্ছি ইন্টারমিডিয়েট, কারণ ইন্টারমিডিয়েট দাম কম তো, ইন্টারমিডিয়েট দিচ্ছি, তার কারণে দুইবার দিচ্ছি, এটাও কিন্তু লং মানে বেসাল হিসেবে কাজ করছে। তাহলে বেসাল হিসেবে কোনটা দিচ্ছি? বেসাল কভার করার জন্য, ফাস্টিং কভার করার জন্য, মানে হয় আমি লেভিমির দিচ্ছি অথবা ওই যে ম্যাক্সুলিন দিচ্ছি, ম্যাক্সুলিন এন যেটা এন এন পেজ। তাহলে বেসাল ইনসুলিন হিসেবে ব্যবহার হয় কোনটা? লং এক্টিং অথবা ইন্টারমিডিয়েট, এই দুটো বেসাল হিসেবে কাজ হয়। আর র্যাপিড বা শর্ট এইগুলো হচ্ছে বোলাস হিসেবে কাজ করে। ক্লিয়ার? ভাইয়া এই ইন্টারমিডিয়েটটা কিভাবে দেয় সেটা বুঝি নাই। ওই যে 6 করে দিলাম, সকালে 6 রাতে 6, অথবা সকালে 8 রাতে 8 এরকম করে দিতে পারেন। পরিমাপ করে দিতে দেবো। ডায়াবেটিস প্রেগনেন্সির বাইরে যদি আসলে এগুলোর কিছু হিসাব নিকাশ আছে, প্রেগনেন্সি আমরা যেটা করি যে ইয়ে করি, ওই যত কিছু ওজন তাকে অর্ধেক করি 0.5 হিসেবে, গুণ দিয়ে অর্ধেক করে সেটাকে আমরা দুই ভাগ করি, দুই ভাগ করে বেজাল বোলাস আলাদা করি। সেক্ষেত্রে ওই আপনার বোলাসটা একটু একটু আবার বাড়িয়ে দিই, 60% মতো করি, আর বেজালটা একটু কমিয়ে দিই, কমিয়ে দিয়ে ইয়ে করি, মানে ওই লং এক্টিং যদি তাহলে এরকম করি, আর যদি ইন্টারমিডিয়েট এক্টিং দিই সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট একটু আবার রেশিও বাড়িয়ে দিয়ে আমরা ওটা করি, ওটা আলাদা হিসাব, জটিল হিসাব আছে। তো আমি খুব সহজভাবে বলে দিচ্ছি যে এখানে যে আপনার এই 6 দিয়ে দেন না, আপনি এভাবে স্টার্ট করেন অথবা 8 দিয়ে স্টার্ট করেন, তারপর আবার বাড়াবেন, অসুবিধা কি? ঠিক আছে, এই যে 6 ইন্টারমিডিয়েট দিলাম, সকালে 6, এটা আমরা কখন বাড়াবো? সকালে 6 কোনটার উপর কাজ করবে? এটা দুপুরের মিলের উপর কাজ নো, রাতের যে 6 সেটা ফাস্টিং কভার করছে, কিন্তু সকালের 6 এটা পোস্ট লাঞ্চ কভার করবে, পোস্ট লাঞ্চ থেকে প্রি ডিনার, বুঝতে পারছেন? পোস্ট লাঞ্চ থেকে প্রি ডিনার কভার করবে। সকালে যেটা দিব সকালে 12 ঘন্টা কাজ করে না, দেখেন 12 ঘন্টা কাজ করে, তার ঠিক অ্যাকশন যদি 12 ঘন্টা কাজ করে সন্ধ্যা পর্যন্ত, ওর ঠিক অ্যাকশন কখন? সে মোটামুটি 7 ঘন্টা পরে ঠিক যাবে দুপুরে লাঞ্চ কভার করার জন্য। আর এবং ওই সময় লাঞ্চ খেতেই হবে। এই ইন্টারমিডিয়েট ইনসুলিন দেওয়ার একটা অসুবিধা, কিন্তু ইন্টারমিডিয়েট ইনসুলিন দিলে আপনাকে টাইমলি লাঞ্চ করতে হবে, না হলে কিন্তু দুপুরে হাইপোগ্লাইসেমিক হয়ে যাবেন। আর ওই রাতেরটা একটু কমিয়ে দেওয়া যেতে পারে, 6 রাতে 6 সকাল 6 রাতে 4 করে দিতে পারি, কারণ রাতে যে আমরা ইয়ে করি না, মিডনাইটে তো খাওয়া করি না। যারা ইন্টারমিডিয়েট একটা ইনসুলিন নিবে, সন্ধ্যা রাতে যারা ইন্টারমিডিয়েট একটা ইনসুলিন নিবে, তাকে অবশ্যই ঘুমানোর আগে স্ন্যাক্স নিতে হবে, তাহলে বিপদ করবে পেশেন্ট। সবাই করবে না, কিন্তু বিপদ করার ঝুঁকি থাকবে, মিডনাইট হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হবে, এটা ঝামেলা আছে। এই জন্য আসলে ইন্টারমিডিয়েট ইনসুলিন ব্যবহার করলে করা যায় পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু এই বিভিন্ন জিনিস খেয়াল করতে হবে। লং এক্টিং ইনসুলিন সহজ, কিন্তু দাম বেশি, সুবিধা যেমন অসুবিধা তেমন। ভাই একটা অপশন কোশ্চেন ভাইয়া, জি বলেন। নবরিপিড আর হচ্ছে লেভিমির রাতের যে ডোজ, অনেক সময় পেশেন্ট বলে যে আমি কি দুইবার নিব নাকি, ওদেরকে মিক্স করে দেওয়া যাবে? এটা মিক্স করা যাবে না, লং এক্টিং এর সাথে কোনো ইনসুলিন মিক্স করা যাবে না, তবে ওইটা ইন্টারমিডিয়েটের সাথে রেগুলার মিক্স করা যাবে। সেক্ষেত্রে মিক্স করবে আগে রেগুলারটা নিতে হবে, রেগুলারটা হচ্ছে ক্লিয়ার দেখা যায়, পরিষ্কার দেখা যায়, আর ইন্টারমিডিয়েট খোলা দেখা যায়। সেক্ষেত্রে ওই আগে পরিষ্কারটা টেনে নিতে হবে, তারপর গোলাটা নিতে হবে, ওই আবার আগে গোলাটা নিলেও হবে না, নিয়ে তারপরে নিয়ে পিক করতে হবে। তার মানে ইন্টারমিডিয়েট এর সাথে শর্ট এক্টিং মিক্স করা যাবে, কিন্তু লং এক্টিং এর সাথে শর্ট বা র্যাপিড মিক্স করা যাবে না।
আচ্ছা, এখানে একটা কোশ্চেন করেছে ডোজ কমানোর জন্য শর্ট লং কোন ইনসুলিনের জন্য কত টাইম লাগবে? এটা ও ডোজ কমানোর জন্য, কোনো টাইম লাগবে না। মানে কোনো পেশেন্ট ধরেন আপনার লং অ্যাক্টিং যে লিভেমিট যেটা দিছি আমি উদাহরণস্বরূপ, এটা আজকে দিছি, কালকেই সে সকাল হাই হয়ে গেছে, তাহলে আমি এটা আবার কালকে রাতে যেটা নিবি তখন আমি কম নিবো, 2 কম নিবো, মানে কমানোর জন্য কোনো দরকার নেই। বুঝতে পারছি? আমি জানি না যে কোশ্চেনটা শুনছি কিনা, হয়তো শুনছি আশা করি। যে লং অ্যাক্টিং ইনসুলিন ধরুন যে কোনো ইনসুলিনই তার পরবর্তী যে ইফেক্টটা সেটা একদম ভেরি নেক্সট ইফেক্টটা যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, তাহলে জাস্ট নেক্সট ডোজ বা পরবর্তী যে আপকামিং ডোজ সেটাকে আমি কমিয়ে দিতে পারবো। কিন্তু যখন বাড়ানো দরকার হবে, মানে দেওয়ার পরেও দেখতে পাচ্ছি যে গ্লুকোজ বেশি আছে, মনে হচ্ছে যে ইনসুলিনটা আমাকে বাড়াতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে। কার জন্য কতক্ষণ ওয়েট করতে হবে? লং অ্যাক্টিং ইনসুলিন বাড়ানোর জন্য 72 আওয়ার্স ওয়েট করতে হবে, কারণ 72 আওয়ার্স গেলে পুরো ইফেক্টটা পাবেন, তখন বাড়ানো নাও লাগতে পারে। 72 আওয়ার্স ওয়েট করতে হবে, ইন্টারমিডিয়েটের জন্য 48 আওয়ার্স ওয়েট করতে হবে, শর্ট অ্যাক্টিং এর জন্য 24 ঘন্টা। আঞ্জুমান আপু, আপনি এটা প্রশ্ন করছেন, আশা করি অ্যান্সার করেছেন। এই ক্লাসটা রেকর্ড দিবেন? এই ক্লাসটা তো রেকর্ড দিব, এটা হচ্ছে ওই অফ গাইনি কোর্স এবং ডায়াবেটিস কোর্স রেকর্ড দিব। আর এটা আসলে এর বাইরে কেউ ক্লাসটা পেতো না, কিন্তু স্বাধীনতা উপলক্ষে লাইভ অ্যাক্সেসটা দিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, কেস 4, 32 ইয়ার্স ডায়াবেটিক হাউসওয়াইফ কেম টু ইউ আফটার নোইং প্রেগন্যান্সি। তাহলে কি দেখা যাচ্ছে? পেশেন্ট আগে থেকে ডায়াবেটিক, তারপর সে হঠাৎ করে কনসেপ্ট করে ফেলছে, তারপর আপনার কাছে এসেছে। পেশেন্ট কি নিচ্ছিল আগে ডায়াবেটিসের জন্য? ডায়াবেটিক এমআর, গ্লিকাজাইড 30 করে নিচ্ছিল একটা, আর সিটাগিন এম, সিটাগিন প্লাস মেটফর্মিন 101 পাচ্ছেন। তারপরও পেশেন্টের ফাস্টিং দেখা যাচ্ছে 10.5 টু আফটার 16.6। ফার্স্ট অফ অল পেশেন্ট এখন প্রেগনেন্ট। সো পেশেন্টের যদি এই ওষুধ নিয়ে কন্ট্রোলেও থাকতো, এই ওষুধ প্রেগনেন্সিতে চালানো যাবে না, পেশেন্টকে চলে যেতে হবে ইনসুলিনে। দ্বিতীয় কথা, এখানে কন্ট্রোল নাই, সো আমাদেরকে এটা টেস্ট করতে হবে। আমরা এই পেশেন্টকে ইনসুলিন দিতে চাই, দুটাই বেশি আছে, তাহলে একই আমরা যে কোনো একটা চয়েস করতে পারি, শর্ট লং অথবা র্যাপিড। আসলে শর্ট তো রেগুলার, আর লং অ্যাক্টিং হচ্ছে অ্যানালগ ফর্মুলেশন। অ্যানালগের সাথে অ্যানালগ, রেগুলারের সাথে রেগুলার, এইগুলো হচ্ছে ইয়া করতে হয়, মানে একসাথে দিতে হয়, দেওয়াটা ভালো। সো র্যাপিড, লং অথবা শর্ট ইন্টারমিডিয়েট, মানে যে কোনো একটা প্যাকেজ আমরা দিতে পারি পেশেন্টের সুবিধা সুবিধা। এই যে এখানে আমরা দিয়েছি শর্ট অ্যাক্টিং ইনসুলিন মানে রেগুলার ইনসুলিন এবং এনপিএইচ। এনপিএইচ মানে ইন্টারমিডিয়েট ইনসুলিন, ওই একই হয়। আপনি এটাই মনে রাখেন 666 আর 606। যখন ইন্টারমিডিয়েট দিবেন, লং অ্যাক্টিং দিলে ওই যে 444 666 করে দিবেন, যখন বেশি থাকবে গ্লুকোজ 666 দিলেন, কম থাকলে 444 করে দিলেন। তারপরে আর লং অ্যাক্টিং যদি দেন তাহলে হয়তো 6 বা 8 দিয়ে শুরু করেন, লো দিয়ে শুরু করে মনে রাখেন, শুরু করেন, তারপর ডোজ টাইট্রেট করবেন। কেস নম্বর 5, 33 ইয়ার্স প্রেগন্যান্ট ওম্যান অফ 7 উইকস হু ইজ আ লয়ার ইন প্রফেশন, শি টেকস মিক্সচার 30-70 মিক্সড। এখন তার কি দেখা যাচ্ছে? 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট হচ্ছে 15.6। এই পেশেন্টের ফাস্টিংও বেশি আছে। ডায়াবেটিক পেশেন্টের কিন্তু আসলে মিক্সচার চালানো ঠিক না, আমরা মিক্সচার রাখবো না, কারণ ডায়াবেটিসের ওই গ্লুকোজ রেঞ্জ অনেক কম। এটা প্রিমিক্সড দিয়ে এটা আসলে কঠিন হয়ে যাবে। আমরা একে রেজিডুয়াল মিক্সচার প্রিমিক্স পাচ্ছিল, ওকে বাদ আমরা ইয়াতে চলে যাবো, বেজাল বলেছে চলে যাবো, অথবা স্পিড মিক্স চলে যাবো। হিউমালগ, সরি হিউমালগ, এটা হচ্ছে লিসপ্রো। ওই যে আমরা বলেছিলাম যে র্যাপিড অ্যাক্টিং এর মধ্যে দুটো ইনসুলিন সেফ, অ্যাসপার্ট, লিসপ্রো। এর আগে কেসগুলোতে আমি অ্যাসপার্ট দেখিয়েছি, এখানে লিসপ্রো দিয়ে দিলাম, অসুবিধা নেই, যেটা দিলেন ডোজ 664 বা 666 অথবা 444, 5 মিনিট বিফোর মিল ইনজেকশন, লিভেমিল, ডেটামিল, যেটা 010। ওই যেখানে লেখা আছে নো রিলেশন মিল। লং অ্যাক্টিং ইনসুলিনের কোনো রিলেশনের সাথে, মানে মিলের সাথে কোনো রিলেশনই নেই ফুরির সাথে। ও আগেও নিতে পারেন, পরেও নিতে পারেন, 1 ঘন্টা আগে নিতে পারেন, 2 ঘন্টা পরে নিতে কোনো অসুবিধা নেই, কোনো সম্পর্কই নেই। ইন্টারমিডিয়েট এবং শর্ট অ্যাক্টিং বা রেগুলার, এগুলো 30 মিনিটস বিফোর মিল নিতে হয়। আর র্যাপিড অ্যাক্টিং 5 মিনিট আগে নিলেও হয়, খাবারের 10 মিনিট পরে পরে গিয়ে নিলেও হয়। আমাদের খেতে খেতে নিতে পারি, আমরা বলি 5 মিনিট আগে। টেক হোম মেসেজ, যে কথাগুলো আজকে আমরা মনে রাখবো সেটা হলো হাইপারগ্লাইসেমিয়া মাস্ট বি স্ক্রিনড এন্ড ট্রিটেড ইন প্রেগন্যান্সি। অবশ্যই ট্রিট করতে হবে আপনার। আচ্ছা, হাইপারগ্লাইসেমিয়া তাদেরকে ট্রিট করতে হবে বলেন তো? বলেন, মানে রিস্ক কারা, বুঝবে কিভাবে? মানে কোন প্রেগনেন্ট মহিলা রিস্ক আছে? যাদের আমি লিস্টে আছে। বাংলাদেশে কোনো প্রেগনেন্ট মহিলা আপনার কাছে আসলে সে হচ্ছে রিস্কি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথাটা? বাংলাদেশে কোনো মহিলা যদি আপনার কোনো প্রেগনেন্ট মহিলা আপনার চেম্বারে আসে, সে হচ্ছে রিস্ক ফর জিডিএম, সে ইজ ইন ডেঞ্জার ফর জিডিএম, সরি শি ইজ ইন ডেঞ্জার, তাকে আপনার টেস্ট করতে হবে। সব কথা বাদ, তা কি আছে না চলে দেখেন, তার মানে সবাইকে দেখবেন, যত প্রেগনেন্ট মহিলা আছে সবাই করতে হবে, শেষ। এফবিএস, এই যে হচ্ছে ভ্যালু, ভ্যালু কিন্তু মনে রাখতেই হবে। ভ্যালু মনে রাখলে আপনি ধরে নিতে হবে বা ট্রিট করতে হবে। তাহলে আবার ভ্যালু যদি আমরা রিভিউ করি, ফাস্টিং 5.1, ডায়াগনস্টিক ভ্যালু ফাস্টিং 5.1 অথবা তার চেয়ে বেশি, 2 আওয়ার্স আফটার ওজিটি মানে গ্লুকোজ লোড, এটা আপনার 10 অথবা তার থেকে বেশি, সরি 1 আওয়ার আফটার এটা 10 অথবা তার থেকে বেশি, 2 আওয়ার্স আফটার 8.5 অথবা তার থেকে বেশি, এটা হচ্ছে ডায়াগনস্টিক ভ্যালু। আর টার্গেট ভ্যালু আমাদের কত হবে? ফাস্টিং হচ্ছে 5.3, 1 আওয়ার আফটার হচ্ছে 7.8 এবং 2 আওয়ার্স আফটার 6.7, না এগুলো নিচে আমাদের টার্গেট। মেটফরমিন ইজ গুড বাট ইনসুলিন ইজ বেস্ট, ইনসুলিন ইজ এনকারেজড, মেটফরমিন ইজ ডিসকারেজড অথবা নট এনকারেজড। চেক মাদার বাই ওজিটি 6 উইকস আফটার ডেলিভারি। ডেলিভারির পর যাই সমস্ত মায়েদের আর কোনো ওষুধ বা ইনসুলিন ছাড়াই ভালো আছে, তাদেরকে 6 সপ্তাহ পরে চেক করতে হবে, টু এক্সক্লুড ডিএম। আর যাদের ওষুধ লাগছে তারা তো পার্মানেন্টলি ডায়াবেটিসের মধ্যেই পড়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমাদের উদ্দেশ্য হলো সুস্থ মা, সুস্থ বাচ্চা, সুন্দর হাসি, সেটার উদ্দেশ্য নিয়ে আমি আজকে এই আয়োজন ছিল, চেষ্টা করলাম। এখন বলুন, আপনাদের কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, অথবা ক্লাসটা আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। জি ভাই, ভাইয়া অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল। অনেক নতুন নতুন তথ্য জানতে পারছি আজকের ক্লাসের মাধ্যমে ভাইয়া। কোনো কিছু প্রশ্ন আছে কিনা? টাইপ অফ ইনসুলিনের চার্টটা কাইন্ডলি একটু দেখান। টাইপ অফ ইনসুলিন, ও সেভ কোন ইনসুলিন আছে ওইটা? কোন সেটা? জি, আমি এখানে অফ ডাইরেক্ট কোর্সে কেউ আছেন কিনা, বা আপনাদের কোনো জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে বলতে পারেন। সেফ ইনসুলিন, এটা 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 ওই যে চ্যাট বক্সে যিনি কোশ্চেন করেছেন টাইপ অফ ইনসুলিন, এটা সম্ভবত সেফ ইন প্রেগন্যান্সি। আমি তো বলছি নট সেফ কোনটা? নট সেফ হচ্ছে তিনটা। র্যাপিড অ্যাক্টিং, শুনেন ইনসুলিন কয় ধরনের আছে? ইনসুলিন আছে র্যাপিড অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, ঠিক আছে? লং, ইন্টারমিডিয়েট, শর্ট, র্যাপিড। র্যাপিডের আরেকটা নাম হচ্ছে আলট্রা শর্ট।
এর মধ্যে আমার কথা শুনেন, এর মধ্যে আপনার সকল ধরনের শর্ট এবং ইন্টারমিডিয়েট সেফ, বাকি থাকলো কি র্যাপিড আর লং। এই র্যাপিড অ্যাক্টিং এর মধ্যে একটা আনসেফ গ্লোলিসিন, আর লং অ্যাক্টিং এর মধ্যে একটাই সেফ, সেটা হলো ডিটেমির। সহজ কথা। লং অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, র্যাপিড অ্যাক্টিং, লং আর র্যাপিড। সবচেয়ে দীর্ঘ সময় কাজ করে র্যাপিড, সবচেয়ে ফাস্ট কাজ করে, সরি সবচেয়ে দীর্ঘ সময় কাজ করে লং অ্যাক্টিং, সবচেয়ে ফাস্ট কাজ করে র্যাপিড অ্যাক্টিং। এই দুইটার মধ্যেই একটু প্রবলেম। মাঝখানে যে দুটো আছে শর্ট আর ইন্টারমিডিয়েট, এই দুটোতে সব সেফ। র্যাপিডের মধ্যে শুধু গ্লোলিসিনটা আনসেফ, বাকিগুলো সেফ। আর ওইদিকে লং অ্যাক্টিং এর মধ্যে শুধু ডিটেমিরটা সেফ। এখন লং অ্যাক্টিং এর মধ্যে ডিটেমির সেফ থাকলে আনসেফ হয়ে গেল কোনটা? গ্লার্জিন, ডেগ্লুডিক। আর র্যাপিডের মধ্যে যদি গ্লোলিসিনটা আনসেফ হয়ে যায়, সেফ কোনটা? লিসপ্রাসপার্ট। আমি লিসপ্রাসপার্ট দুটোরই কেসে প্রেসক্রিপশন দেখেছি। শুরুর দিকে কিছু স্লাইড দেখাতে বলেছেন আমাদের সাব্বির আহমেদ ভাই। ভাই শুরুর দিকে কোন স্লাইডটা আপনি একটু স্পেসিফিক বললে ভালো হয়। শুরুর দিকে কোনটা, মানে ডায়াগনস্টিক যে বিষয়গুলো সেগুলো নাকি? একজন মা যখন ফলো আপ করতে আসবেন ওই দিন মর্নিং ইনসুলিন নিয়ে এফপিজি আর 1 আওয়ার আপনার করেন নাকি? না না, এটা একটা গুড কোশ্চেন। এই কোশ্চেন করার জন্য ধন্যবাদ। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোশ্চেন, এটা আমি এটা বলা দরকার। যারা ইনসুলিন পাচ্ছে অথবা ওষুধ পাচ্ছে, সালপোনাইলুরিয়া, ইনসুলিন অথবা সালপোনাইলুরিয়া এই জাতীয় ওষুধ যারা পাচ্ছে, তাদের ফাস্টিং গ্লুকোজ চেক করতে হলে অবশ্যই মেডিকেশন নেওয়ার পূর্বে স্যাম্পল দিতে হবে। মনে থাকবে সকালে ইনসুলিন অথবা সকালে মেডিকেশন, ইনসুলিন অথবা সালপোনাইলুরিয়া এই দুটা যদি কেউ পেয়ে থাকে, এগুলো সাধারণত সকালে খাবার আধা ঘন্টা আগে নিতে হয়। এগুলো যারা পায় ওই সকালে যে ফাস্টিং স্যাম্পলটা ওষুধ পাওয়ার আগে দিতে হবে, পরে দিলে কিন্তু সঠিক রাখবেন। তারপরে ওষুধ নিয়ে দিন আবার আধা ঘন্টা ওয়েট করে খাবার দিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই। কেউ বলবেন কিছু? ভাই এই ধরনের ক্লাস কি আর থাকবে কখনো? মানে স্বাধীনতা তো একবার হলো, মানে আর কখনো এরকম? আমরা তো অনেক সময় ফ্রি ক্লাস নেই। আপনারা আপনারা তো এটা জেনে থাকবেন যে মাঝে মাঝে আমরা ফ্রি ক্লাস আয়োজন করি। আমাকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন হয়তো, কারণ হচ্ছে আমাদের একটা কোর্স আমি ক্লাস নিয়েছি, ফ্রি ক্লাসের আগে নিয়েছি। তবে একটা কথা আমি বলতে চাই, যেটা হলো আমি সিসিআর সাথে আছি, সিসিআর সাথে থাকবো ইনশাআল্লাহ। তবে হয়তোবা আর কোনো ক্লাসে আমাকে হয়তো দেখা যাবে না, মানে ক্লাস হয়তো আমি আর নিব না ইনশাআল্লাহ। আমি জানি না কতটুকু আমি আপনাদের হেল্প করতে পেরেছি। আগে কিছু ক্লাস আমি সিসিআর নিয়েছি, তবে আর হয়তো কোনো ক্লাস আমি মানে এভাবে হয়তো আপনাদের সাথে আমার দেখা হবে না ইনশাআল্লাহ। তবে আমাদের থাইরয়েড কোর্সে একটা স্পেশালিটি ক্লাস বাকি আছে, সেটা আমার মাথায় আছে ওখানকার, যেটা হলো গ্রেভস অপথ্যালমোপ্যাথি, থাইরয়েড ক্রাইসিস বা মিডিল কোমা, এগুলোর একটা ক্লাস বাকি আছে, ওটা আমি নিব ইনশাআল্লাহ। বাট এর বাইরে আসলে আপনাদের সাথে আমার হয়তো দেখা হবে না। আমি জানি না এখানে অনেকেই হয়তো পরিচিত আছি, এভাবে ক্লাসে দেখা হবে না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, ভালো থাকবেন। জিডিএম এর পেশেন্ট ইনসুলিন অ্যাবডোমেনে নাকি থাইয়ে নিবে? এটা অ্যাবডোমেনে নেওয়া একটু কঠিন হয়ে যাবে। জিডিএম এর পেশেন্ট ইনসুলিন অ্যাবডোমেনে নিতে পারবে, কঠিন হবে না, ওই চামড়া ভাঁজ করে নিতে পারবে। আপনাকে ইনসুলিন টেকনিক শিখিয়ে দিতে হবে, থাইও নিতে পারবে। অ্যাবডোমেনে যদি সম্ভব হয় চামড়া ভাঁজ করে তাহলে সে নিবে, আর যদি কঠিন হয়ে যায় তখন থাইয়ে বা হাতেও নিতে পারে, আর্মে নিতে পারে। এটাই তো, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেক লেট হয়ে গেল। ভাইয়া আগে একটা কোশ্চেন ছিল, বলুন। যে ইনসুলিন পাচ্ছে আগে থেকে, যারা ডায়াবেটিস আছে, তার যে লং অ্যাক্টিং যে রাতে পাচ্ছে, পরে যদি টেস্ট করতে হয় তাহলে কি লং অ্যাক্টিংটা রাতে দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে দিবে। ও আচ্ছা, ঠিক আছে। শুধু সকালে সকালে যদি কোনো ইনসুলিন অথবা সালফোনেট পায়, ওইটা মানে ওইটাও তো পাবে, কিন্তু ওই স্যাম্পল দেওয়ার পরে পাবে। স্যাম্পল দেওয়া ওই ওষুধ দেওয়ার পরে স্যাম্পল নেওয়া যাবে না, আগে স্যাম্পল নিবে দেন ওষুধ খাবে, আর রাতে স্যাম্পল রাতে ওষুধ পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা আগে মিক্সটার নিত প্রেগনেন্সিতে কি মিক্সটার কন্টিনিউ করতে পারবে? যদি মিক্সটার দিয়ে কন্ট্রোল থাকে, যদি মিক্সটার দিয়ে যদি আপনার যদি মিক্সটার দিয়ে আপনার যদি খুবই ভালো প্রেগনেন্সি টার্গেট ফিল হয় তাহলে নো প্রবলেম, মিক্সটার সেফ, খুবই ভালো। কিন্তু আমি এটা বলেছি যে মিক্সটার দিয়ে কন্ট্রোল করাটা একটু জটিল হয়ে যায়। দেখা যায় যে একবার কন্ট্রোল মিক্সটার মধ্যে কি আছে, দুই বেলা দিচ্ছেন, সকালে দিচ্ছেন আর রাতে দিচ্ছেন, মিক্সড একটা প্রিপারেশন দিচ্ছেন। সকালে ওই একটা সিঙ্গেল ভাইলের মধ্যে শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং মিক্স করা থাকে, একটা ফিক্সড রেশিও 30-70 রেশিও। সকালে আপনি দিচ্ছেন ধরুন 10 ইউনিট দিলেন, তার মধ্যে কি থাকবে? 10 ইউনিট দিলে 7 ইউনিট থাকবে আপনার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 30-70 যেটা, আর 3 ইউনিট থাকবে শর্ট অ্যাক্টিং। 10 ইউনিট দিলে সকালে শর্ট অ্যাক্টিং দিলেন, ভালো কথা। ওই সকালে খাবার পরে বেশি আছে তো সকালে ডোজটা বাড়িয়ে দিলেন, কিন্তু আগে থেকেই মিক্স করা ডোজ বাড়িয়ে দিলে আপনি যাই বাড়িয়ে দেন, ওই খাবারের পরে 12 জন শর্ট অ্যাক্টিং বাড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু সকালে একবার নিতে হচ্ছে, লং অ্যাক্টিং বাড়িয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে রেশিও অনুযায়ী। এখন লং অ্যাক্টিং বেড়ে যাচ্ছে, সকালের পোস্ট মিলটা আবার ব্রেকফাস্টের পরে সেটা কভার করতে গিয়ে আপনি সেটা বেশি আছে, তাই আমি সকালে ইনসুলিন বাড়িয়ে দিলেন, কিন্তু ওই পার্টিকে যে ইন্টারমিডিয়েটটা 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আছে, ওটা যে বেড়ে গেল, ওইটাকে কোথায় ইফেক্ট করবে? ওটা লাঞ্চে ইফেক্ট করবে। এখন ওই পেশেন্টের যদি লাঞ্চের পোস্ট লাঞ্চ ভালো আছে কিন্তু পোস্ট ব্রেকফাস্ট ভালো নাই, এটা আপনি কিভাবে করবেন মিক্সার দিয়ে? আপনি যদি সকালে বাড়ান তাহলে লাঞ্চে হাই হয়ে যাবে, পোস্ট লাঞ্চ হাই হয়ে যাবে, কারণ সকালে ওখানে একই সাথে ইন্টারমিডিয়েটটা বাড়িয়ে দিতে হচ্ছে, একই মিক্সড। আর যদি না বাড়ান তাহলে ব্রেকফাস্টের পরে বেশি আছে, ওখানে ইনসুলিন বেশি লাগবে। আমি বুঝতে পারছি যে কোশ্চেন করছেন, এটা হলো মিক্সডের অসুবিধা। বাট যদি এরকম হয় সকালেও কন্ট্রোল আছে, দুপুরে কন্ট্রোল আছে, রাতেও কন্ট্রোল আছে, ওকে ফাইন, তাহলে এটা ভালো, আলহামদুলিল্লাহ, দুই বেলা নিতে হচ্ছে পেশেন্টের সুবিধা। মিক্সড নেওয়া যাবে, নিতে কোনো থিওরিটিক্যাল কোনো অসুবিধা নেই যদি এতে কন্ট্রোল থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করি আর কোনো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি প্রথম থেকে পাইনি তো, যদি স্লাইডগুলো একবার যদি লেখতেন শো করতাম। আচ্ছা আপনি আমাদের কোন কোর্সে আছেন? কোর্সে কিন্তু ভিডিও আমরা দিব, অফলাইন এবং ডিএম কোর্সে আমরা এই ভিডিও দিব। না আমি হচ্ছে যে থাইরয়েড কোর্সটাতে ছিলাম। থাইরয়েড কোর্সে আছেন? আচ্ছা দেখি থাইরয়েড কোর্সে এটা দেখি দিতে পারি ইনশাআল্লাহ। পিডিএফটা দিতে হবে। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে তাহলে শুরু করলাম। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের টপিকসটা মেইনলি বেসিক্যালি ইনকমপ্লিট অ্যাবর্শন, মানে অ্যাবর্শন এবং আইইউডির উপরে। এগুলোর অনেকগুলি পার্ট আছে, যেমন কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন,
আর একটা হচ্ছে সেপটিক অবর্শন। এখানে সেপটিক অবর্শনটা আমরা এমন আনি নাই, কারণ এটা হচ্ছে হসপিটাল অ্যাডমিশন অলওয়েজ, বাট এটা আমি বলে দিব আর কি। হুম, আচ্ছা, এবার আমরা এসে অ্যাবর্শন কাকে বলে। অ্যাবর্শন, according to WHO, abortion is defined as the termination of pregnancy prior to 22 weeks of gestation, or if gestational age is unknown, a fetus weighing less than 500 grams। মানে যদি 22 উইকস অফ জেস্টেশনের আগে কোনো প্রেগনেন্সি লস হয়, অথবা 500 গ্রাম ফিটাসের ওয়েট হওয়ার আগে যদি কোনো প্রেগনেন্সি লস হয়, তখন আমরা তাকে অ্যাবর্শন বলবো। এটা হচ্ছে WHO, অ্যাকর্ডিং টু WHO। বাট আমাদের দেশে আমরা এখনো পর্যন্ত এজ অফ ভায়াবিলিটি 28 উইকস ধরি। আমরা আমাদের দেশে পার্সপেক্টিভে 28 সপ্তাহের আগে যদি কোনো অ্যাবর্শন মানে প্রেগনেন্সি লস হয়, তাহলে সেটাকে অ্যাবর্শন হিসেবেই আমরা কাউন্ট করব। আর 28 সপ্তাহ পরে যদি যায়, তাহলে সেটা আইইডি। মানে এজ অফ ভায়াবিলিটি কোথায় কোনটা সেটা দেখতে হবে। এখানে একটা সিনারিও আছে, এখানে বলা হয়েছে যে a 24-year-old woman presents to the emergency department with vaginal bleeding and lower abdominal cramping pain 3 days after confirming a positive pregnancy test. On examination, her cervix is open and ultrasound shows retained products in the uterine cavity. What is diagnosis and management? এটা শুনে মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এই ধরনের একটা পেশেন্ট যদি আমাদের আউটডোরে হিস্ট্রি এরকম নিয়ে আসে যে তার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ সে পাইছে, বাট 3 দিন ধরে তার পেটে ব্যথা, তার অল্প অল্প ব্লিডিং হচ্ছে, এবং আমরা তখন এক্সামিনেশন করলাম, তার পিবি করে দেখলাম যে তার সার্ভিক্সটা ওপেন আছে এবং কিছু প্রোডাক্ট হ্যাঙ্গিং, মানে অল্প কিছু প্রোডাক্ট আপনি মানে হাতে পাচ্ছেন, এরকম একটা অবস্থায় আমরা হচ্ছে আল্ট্রাসাউন্ড করব। আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং আমরা দেখব, তারপরে আমরা হচ্ছে ডায়াগনোসিস করব যে এটা অ্যাবর্শন, এটা কি কমপ্লিট অ্যাবর্শন, এটা ইনকমপ্লিট অ্যাবর্শন, আর এটা থ্রেটেন্ড অ্যাবর্শন। এবার ইনকমপ্লিট অ্যাবর্শনটা বলি, এই ধরনের একটা কেস যদি আসে, তাহলে আপনি আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং আপনি এরকম যদি পান যে আল্ট্রাসাউন্ডের কিছু রিটেইন প্রোডাক্ট পাচ্ছেন, আর যে স্যাকটা আছে স্যাকটা সাধারণত ইরেগুলার থাকে, এরকম বলবে আপনার স্যাক ইজ ইরেগুলার, রিটেইন প্রোডাক্টস অথবা হ্যাঙ্গিং প্রোডাক্টস ইন দ্য সার্ভিস, এই ধরনের একটা ফাইন্ডিংস পাবেন, তখন এটা ডায়াগনোসিস হবে ইনকমপ্লিট অ্যাবর্শন। An incomplete abortion occurs when some products of conception are retained in the uterus after a miscarriage, leading to ongoing symptoms like bleeding or cramping pain. সিমটমস আমরা কি পেতে পারি ইনকমপ্লিট অ্যাবর্শনে? সাধারণত ভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে আসে পেশেন্ট, এটা হ্যাভি ব্লিডিং হতে পারে, প্রলং ব্লিডিং হতে পারে, অথবা স্পটিং, লিটল ব্লিডিং উইথ পেইন, এই ধরনের ফিচার নিয়ে আসতে পারে, অথবা লোয়ার অ্যাবডোমিনাল পেইন অর পেলভিক পেইন নিয়ে আসে, এটা সাধারণত ক্রাম্পিং ইন নেচার হয়। প্যাসেজ অফ টিস্যু অর ক্লটস ফ্রম ভ্যাজাইনা, পেশেন্ট বলতে পারে যে আমার কিরকম থোকা থোকা ব্লাড গেছে, হঠাৎ করে এরকম অনেক বেশি ব্লাড গেছে, তারপর মানে আগে ব্যথা, তারপরে আমার অনেক বেশি ব্লাড গেছে, এরকম ফিচার নিয়ে আসতে পারে। আর সার্ভিক্স এক্সামিনেশন করলে আমরা দেখতে পারি সার্ভিক্সটা একটু ওপেন আছে। সাধারণত ইনকমপ্লিট অ্যাবর্শন গুলো অনেক আর্লি হয়, ওখানে অনেক সময় বোঝা যায় না সার্ভিক্স ওপেন না ক্লোজ, কিন্তু এই ধরনের ফিচার থাকলে আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং যদি এই ধরনের কিছু একটা বলে, আমাদের ডায়াগনোসিস মোটামুটি কনফার্ম করবো, সার্ভিক্স ওপেন ক্লোজ যে কোনো একটা থাকতে পারে। বা পারসিস্টেন্ট অর ওর্সেনিং সিমটমস অফ প্রেগনেন্সি ডিউ টু রিটেইন টিস্যু, সাধারণত সিমটম গুলো পারসিস্টও থাকতে পারে, বাড়তেও পারে। These symptoms may vary in intensity and immediate medical evaluation is recommended to prevent complications like infection and severe blood loss. আমরা ইনভেস্টিগেশন কি করব? আমি ইনভেস্টিগেশন করব, প্রথমে একটা আমরা পেলভিক আল্ট্রাসাউন্ড করব, একটা সিবিসি করব, একটা ব্লাড গ্রুপিং করব। বিটা ইসিজি সাধারণত আমরা করি না, দেখার জন্য এই তিনটা করলে আমরা মোটামুটি ডায়াগনোসিস কনফার্ম করি। ম্যানেজমেন্ট হচ্ছে এখন দেখতে হবে পেশেন্ট, এই ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের একটু পার্সপেক্টিভটা দেখতে হবে যে তার কত উইকসের অ্যামোনেরিয়া, তার কত উইকসের অ্যামোনেরিয়া, পেশেন্ট কি চায়, তার অ্যাসোসিয়েটেড সিমটম কি, এইটা অনুযায়ী আমরা হচ্ছে তাকে ট্রিটমেন্ট করবো। তার ব্লাড গ্রুপ কি, তারপরে তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, সিবিসিতে প্লাটিলেট ডিফিসিয়েন্সি আছে কিনা, এইগুলা হিসাব করে আমরা একটা টোটাল গ্রস তাকে ট্রিটমেন্ট দিব, যে তাকে কি আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিব, না তার জন্য সার্জিক্যাল ট্রিটমেন্টটা বেস্ট হবে, না আমি তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব। এখন পেশেন্ট আপনার কাছে নিয়ে আসলো হেভি ব্লিডিং, পেশেন্ট অ্যানিমিক, খুব সাদা ছয়, তখন তাকে আপনি মেডিকেল ম্যানেজমেন্ট দিবেন না, সার্জিক্যাল ম্যানেজমেন্ট দেওয়ার আগে তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। তাকে আগে মোটামুটি ব্লাড দিয়ে তাকে
আইভি ফ্লুইড অ্যানালজেসিস অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে আগে সাপোর্ট করতে হবে, মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে তাকে আগে স্টেবল করতে হবে। পেশেন্ট স্টেবল করার পরে দেন আপনার প্রিভিউ অনুযায়ী দেখবেন যে তার অসটা ওপেন কিনা, প্রোডাক্ট অল্প কিছু আছে, হ্যাঁ সেটাও আবার হ্যাঙ্গিং, তখন আপনি মিজোপ্রোস্টোল মানে মেডিকেল ট্রিটমেন্টে দিলেন। কিন্তু আপনি দেখলেন প্রোডাক্ট অনেক বেশি, হ্যাঁ এখানে আপনার মেডিকেল ম্যানেজমেন্টে আসবে না, অত বেশি আপনি এক্সপালশন হবে না, তখন আপনি তার জন্য সার্জিক্যাল ট্রিটমেন্টটা দিবেন। এটা হচ্ছে পেশেন্টের ইভ্যালুয়েশনের উপর মেডিকেল না সার্জিক্যাল এটা ডিপেন্ড করবে। তো আমরা যদি মেডিকেল ম্যানেজমেন্ট দিই সেক্ষেত্রে সাধারণত আমরা 12 সপ্তাহ আগেই মেডিকেল ম্যানেজমেন্টটা দিই। তো মেডিকেল ম্যানেজমেন্ট আমরা 12 সপ্তাহ আগে কি ট্রিটমেন্ট দিব, আমাদের এখানে যে গাইডলাইনটা আমরা মানে আমরা যে ডোজটা করছি এটা আমাদের ওজিএসবি গাইডলাইন, বাংলাদেশের পার্সপেক্টিভ। আমরা সাধারণত এগুলো ওজিএসবি গাইডলাইনটা ফলো করি, এই ডোজটা এখানে দেওয়া হয়েছে, আর আমরা আউটডোর প্র্যাকটিস করলে বা ইনডোর প্র্যাকটিস করলে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা সাধারণত ফলো করি। তো যদি 12 সপ্তাহ আগে আসে পেশেন্ট এরকম আমাদের কাছে অবশ্যই কোনো হিস্ট্রি নিয়ে, তখন আমরা প্রথমে তাকে আল্ট্রাসাউন্ড সিবিসি ব্লাড বুকিং করে দেখবো, অবশ্যই তার এক ব্যাগ ব্লাড আগে রেডি করে রাখবো, তারপর আমি তাকে ট্রিটমেন্ট দিব। এবং যদি দেখি তার ওয়াস ওপেন প্রোডাক্ট হ্যাঙ্গিং, তার কাছে শুধু এমবিএ করলে তার জন্য এটা ভালো, তখন আমি একটা এমবিএ করে দিব। আমরা যেটা বলি একটু টেনে দাও স্পঞ্জ দিয়ে, এমবিএ তো ঠিক করি না, প্রোডাক্ট হ্যাঙ্গিং আছে, আমরা স্পঞ্জ দিয়ে একটু টেনে দিয়ে এটা ক্লিয়ার করে দিলাম, শেষ। ফলো বাই অ্যান্টিবায়োটিক অ্যানালিসিস। অ্যান্টিবায়োটিক কি দিব? সিপ্রোমেট্রো দিই আমরা সাধারণত। সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম বিডি করে 7 ডেজ, এবং মেট্রোনিডল 500 টিডিএস করে 5 ডেজ। পেটে ব্যথা থাকলে অ্যালজিন দিই, আর না থাকলে দরকার নেই। আয়রন ক্যালসিয়াম আপনি মনে করেন পেশেন্টের যদি সাপ্লিমেন্টারি দেওয়া লাগে দিবেন। সাধারণত আমরা অ্যাবর্শনের পরে 14 দিন পর থেকে তাকে একটা কন্ট্রাসেপটিভ নেওয়ার জন্য বলে থাকি, কারণ ইনকমপ্লিট অ্যাবর্শনের 14 দিন পর থেকে পেশেন্ট ফার্টিলিটি রিগেইন করে। এজন্য এটা একটু মাথায় রাখতে হবে। পেশেন্ট ভাবে আমার কেবল একটা অ্যাবর্শন হয়েছে, এখন তো বাচ্চা হবে না, ওরা কোনো ব্যবস্থা নেয় না, দেখা যায় 2 মাসের মাথায় আরো একটা অ্যাবর্শন নিয়ে আসে। এটা একটু সাবধানে থাকতে হবে আমাদের। এটা এখন যদি আমরা আগেটা বলছি, যদি 12 সপ্তাহ আগে আমি দেখতে পাচ্ছি ওয়াস ওপেন প্রোডাক্ট হ্যাঙ্গিং, স্পঞ্জ একটু টেনে দিলে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা আমরা ম্যানেজমেন্ট দিই। আর যদি 12 সপ্তাহ আগে ওয়াস ক্লোজ, প্রোডাক্ট ভিতরে রিটেইন, স্যাক ইরেগুলার, ব্লিডিং স্পটিং, তখন আমরা তাকে মেডিকেল ম্যানেজমেন্ট দিব। আমরা কি দিব? ট্যাবলেট সাইটোমিস দিই আমরা। ট্যাবলেট সাইটোমিস একটা ট্যাবলেট হচ্ছে 200 মিলিগ্রাম থাকে। তো ওজিএসবি গাইডলাইনে বলা হয়েছে শুধুমাত্র সিঙ্গেল ডোজ আপনি দিবেন, 3টা ট্যাবলেট ওরালি পেশেন্টকে খাওয়াই দিবেন, মানে হাসপাতালে আসে তাহলে 3টা ট্যাবলেট একই সাথে ওরালি দিবেন, অথবা যদি সাবলিঙ্গুয়াল দেন তাহলে 2টা ট্যাবলেট। এখানে সিঙ্গেল ডোজ বলা হয়েছে, আর কোনো এক্সট্রা ডোজ দিতে বলা হয়নি। এবং এটা এরপরে 24 ঘন্টা ওয়েট করতে হবে, 24 ঘন্টার মধ্যে ওই প্রোডাক্ট যতটুকু থাকবে পড়ে যাবে, এবং পড়ে যাওয়ার পরে পেশেন্টের 4-5 দিন 7 দিন এরকম ব্লিডিং থাকতে পারে মাইল, সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই, শুধুমাত্র সিঙ্গেল ডোজ দেওয়ার কথা বলা হয়েছে। তারপর ফলো বাই অ্যান্টিবায়োটিক দিব, আয়রন ক্যালসিয়াম। আমরা সাধারণত ক্যাবাগলিনটা দেই না, কারণ অ্যাবর্শনের আর্লি অ্যাবর্শনের ওই সময় মিল্ক প্রোডাকশন এরকম হয় না, এজন্য ক্যাবাগলিন আমরা দেই না। কিন্তু দেখা যাবে 24 ঘন্টার পরেও সেম অবস্থা, মানে 24 ঘন্টা কিছু পরে নাই, তখন আপনি আরেকবার মানে দিতে পারবেন। এটা যদি 24 ঘন্টার পরে হচ্ছে পেশেন্টকে আপনি এরকম দিলেন কিন্তু কিছু আসে না, তখন আপনি আরেকটা ডোজ তাকে দিতে পারবেন, সিঙ্গেল 3টা ট্যাবলেট ওরালি অথবা 2টা ট্যাবলেট সাবলিঙ্গুয়ালি। এবার পেশেন্ট যদি 12 সপ্তাহ পরে আসে, 12 সপ্তাহ পরে আসলে আমরা তখন তাকে সাইটোমিস দিব 200 মিলিগ্রাম 3 ট্যাবলেট ওরালি অথবা 2টা ট্যাবলেট, অথবা আমরা এক্ষেত্রে অক্সিটোসিন দিতে পারি। সাধারণত অক্সিটোসিন আমরা প্রেফার করি না, কারণ যদি দেখা যায় 20 সপ্তাহ দিকে, ধরেন 12 সপ্তাহ পরে একটু বাচ্চা বড় হয়ে যায় সাইজ, আর তারপর তখন অক্সিটোসিন রিসেপ্টরগুলো তৈরি হতে শুরু করে, ইউটেরাসে, এজন্য অক্সিটোসিন কথা বলা হয়েছে। বাট আমরা অ্যাবর্শনে এখন অক্সিটোসিন প্রেফার করি না। বাট যদি হয় 20 সপ্তাহ বাচ্চা বা 22 সপ্তাহ 24 সপ্তাহ, আমাদের দেশে তো সাধারণত 28 সপ্তাহ নিচে আমরা অ্যাবর্শন দিই, তো 20-22 সপ্তাহ বাচ্চা হইলে তখন আমরা অক্সিটোসিন অনেক সময় দিই, বাচ্চা প্রোডাক্ট অনেক বেশি, তখন আমরা অক্সিটোসিন দিব। অক্সিটোসিন কিভাবে দিব? অক্সিটোসিন 1 লিটার নরমাল স্যালাইনের মধ্যে আমরা চারটা এটা পিটন বলি আমরা, সে 4টা পিটন দিব। আর যদি লিন্ডা ডিএস দিই সেক্ষেত্রে 2টা, কারণ একটা পিটনে আপনার 5 ইউনিট করে থাকে, 4টা দিলে 20 ইউনিট। আর যদি লিন্ডা ডিএস দিই তাহলে সেটা 2 আম্পুল, ডিএস হচ্ছে 10 করে, তাহলে 1 লিটারের মধ্যে 4টা দিব, অথবা লিন্ডা ডিএস দিলে 2টা দিব, দেওয়ার পর 20 ড্রপে দিব। দেওয়ার পর ও হচ্ছে এরকম 24 ঘন্টার মধ্যে মোটামুটি এক্সপালশন হয়ে যায়, প্রোডাক্ট যতটুকু থাকে এক্সপালশন হয়ে যায়। তারপর অল্প কিছু স্পটিং থাকতে পারে। স্পটিং থাকলে আমরা সাধারণত যদি দেখি মেইন প্রোডাক্টটা বের হয়ে গেছে, স্পটিং এর জন্য আমরা সাধারণত 1-1.5 সপ্তাহ ওয়েট করি, 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করি, যে এমনি অটো এটা ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। সিনারিও এখানে 2 নম্বর একটা সিনারিও দেখানো হয়েছে যে 27-year-old woman presents with a history of incomplete abortion at 8 weeks of gestation. She reports mild vaginal bleeding and lower abdominal cramping, but his hemodynamic is stable with no sign of infection. The ultrasound shows written process of conception. The patient preferred home management and requires guidance on using medication. What will be the management? এখানে বলা হচ্ছে একটা পেশেন্টের 8 সপ্তাহ incomplete abortion, vaginal bleeding আছে, তার হচ্ছে abdominal cramping আছে, but hemodynamic stable। এখন সে মেডিকেল ম্যানেজমেন্ট চাচ্ছে, মানে সে হসপিটাল অ্যাডমিশন হবে না। এখন আমরা এটা কি দিব কি দিব না, তার ম্যানেজমেন্টটা কি হবে? সাধারণত এখানে পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল হয়, আমরা তাকে হসপিটাল অ্যাডমিশনের কথা বলবো, তারপর আমরা তাকে সাইটোমিস দিব। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে যে হোম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এমএম কিট আমরা দিয়ে দিই বা সাইটোমিস দিয়ে দিই, বাট এটা প্রিফারেবল না, কারণ সাইটোমিস বলেন বা এমএম কিট যেটাই বলেন সেটা ইউজ পরিমাণ ব্লিডিং করে আর কি। তো আমাদের দেশের মায়েরা সাধারণত এমনিতেও অ্যানিমিক থাকে, তো তারা অনেক বেশি ব্লিডিং হলে সেক্ষেত্রে ফেন্টিং অ্যাটাক বা শক হয়ে যায় পেশেন্ট, অ্যানিমিক পেশেন্ট এমনিতেই, তারপর ব্লিডিং হলে শক হয়, সেক্ষেত্রে ওখানে মানে আমাদের অবজারভেশনের সুযোগটা থাকে না। এজন্য আমরা চেষ্টা করবো অবশ্যই হসপিটাল অ্যাডমিট করে তারপর এমএম কিট অথবা সাইটোমিস দিতে, বাসায় কখনো এটা ম্যানেজমেন্ট করার ট্রাই করবো না। আর যদি দেখা যায় যে আমাদের প্রোডাক্ট খুবই কম, তার একবার মোটামুটি সে অবসনের জন্য এমএমপি মানে খেয়ে আসছে, অথবা সাইটোমিস দিচ্ছেন, বাট পেশেন্টের স্পটিং আছে, ইনকমপ্লিট অবসন কিন্তু তার মেইন বাল্বটা পড়ে গেছে, অল্প অল্প আছে, তখন সেক্ষেত্রে আউটডোর ম্যানেজমেন্ট হিসেবে আমরা সাইটোমিস দিতে পারি। সেক্ষেত্রে সাইটোমিসের ডোজটা হবে কি টিডিএস 3 দিন, টিডিএস করে 3 দিন দিব, পেটে ব্যথা থাকলে এলজিন দিব, আর সিপ্রোমেট্রো দিব, অ্যান্টিবায়োটিক। এই আয়রন ক্যালসিয়াম আমি দিতে পারি সাপ্লিমেন্টারি হিসেবে। এবার পেশেন্টকে বলবো আপনি 1 সপ্তাহ পরে একটা আলট্রা করে আমাদেরকে দেখাবেন, আলট্রা করলে 1 সপ্তাহ পরে তখন আমরা হিসাব দেখবো যে তার কালেকশন কতটুকু আছে। তারপর পেশেন্ট যদি দেখি আমি যে মোটামুটি তার 2 ml এর বেশি প্রোডাক্ট, মোটামুটি 2 ml এর বেশি আছে, প্লাস হচ্ছে তার ব্লিডিং অল্প অল্প ব্লিডিং আছে 1 সপ্তাহ পরেও, সেক্ষেত্রে আমরা 3-4 ml মোটামুটি 5 ml পর্যন্ত ওয়েট করি, আরো 1 সপ্তাহ ওয়েট করি, 5 ml পরে তারপর আমরা ম্যানেজমেন্ট দিই। যদি দেখি 5 ml এর কম, তার ব্লিডিং অল্প, তখন আমি ওয়েট করে 1 সপ্তাহ পরে আসবো। কিন্তু যদি দেখি যে তার 5 ml এর বেশি আর তার ব্লিডিং আছে মোটামুটি, তখন আমি তাকে একটা ডিএনসি করে দিই, কারণ 5 ml প্রোডাক্ট বেশি থাকবে, আবার তার ব্লিডিংও থাকবে, সেক্ষেত্রে এটা আর মেডিকেল ম্যানেজমেন্টে যাবে না, আমরা একটা তাকে ডিএনসি করে দিই। আর যদি 2 ml এর কম, তার অল্প আছে 2-3 ml আছে, প্লাস হচ্ছে তার ব্লিডিংও সামান্য, বলে অনেকে যে ম্যাডাম গায়ে থাকে, তো গায়ে থাকলে এক্ষেত্রে আপনার কিছু করতে হবে না, বলবে এটা একটু আপনি 1 সপ্তাহ অপেক্ষা করেন, আপনার এটা ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। এটা এখানে বলা হয়েছে এটা। এখন আপনি যদি মনে করেন যে 3-4 ml আছে, ব্লিডিং অল্প আছে, পেশেন্ট স্টেবল, তখন আপনি সেকেন্ড ডোজ সাইটোমিস দিতে পারেন। আমরা 1 ডোজ আউটডোরে দিছি, এটা হচ্ছে সেকেন্ড ডোজ। সাধারণত 2টা ডোজ আপনি দিতে পারবেন 2 বার, এর বেশি আর দেওয়া যাবে না।
Inevitable abortion কাকে বলবো? Inevitable abortion refers to a type of spontaneous abortion where the pregnancy is no longer viable and expulsion of the fetus is unavoidable. This typically occurs when the cervix is dilated. There is vaginal bleeding and sometimes cramping, indicating that the body is preparing to expel the pregnancy. However, the fetus is still in the uterus and there may or may not be fetal heart activity at this stage. A 28-year-old woman, 10 weeks pregnant, presents to the ER with complaints of heavy vaginal bleeding and lower abdominal cramps. Physical examination reveals dilated cervix and the ultrasound shows an intact gestational sac without fetal heartbeat. She has no history of any previous pregnancy complications and prefers to avoid surgery if possible. What is your diagnosis and what would be your management plan for this patient? সাধারণত এই ধরনের পেশেন্ট এরকম একটা হিস্ট্রি আপনি ফিটাল হার্টবিট পাইলেন না 10 সপ্তাহ, এটাকে আপনি কি বলবেন? এটা ডায়াগনোসিসটা কি আমাদের কি হতে পারে? ডায়াগনোসিস এখানে আমাদের ইনএভিটেবল অবশ্যই, কারণ তার ক্লিনিক্যাল হিস্ট্রি আছে, তার এরকম ব্লিডিং আছে, পেশেন্টের পেইন আছে, আবার ওদিকে আমরা একটা প্রোডাক্ট পাইছি বাট কোনো হার্টবিট নাই। আমি দেখলাম যে পিবি করে তার অসটা ওপেন এবং প্রোডাক্ট একদম মুখের কাছে চলে আসবে, মানে এটা ইনএভিটেবল অবশ্যই, মানে এটাকে কোনোভাবেই রাখা যাবে না। তার জন্য সেক্টর যদি ইনটেক আছে বাট এটা বের হয়ে যাবে। অনেক সময় ফিটাল হার্ট রেটও দেখা যায় যে অনেক সময় পাওয়া যায়, বাট ইটস রেয়ার। তারপর ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য তো আমরা প্রথমেই হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড করবো, আল্ট্রাসাউন্ড করে তার ফিজিক্যাল এক্সামিনেশন করে ইনএভিটেবল অবশ্যই আমরা হচ্ছে কনফার্ম করবো। এটাতে ম্যানেজমেন্টটা কি দিব? ম্যানেজমেন্টটা সাধারণত হবে মিজোপ্রোস্টো। ইনএভিটেবল অবশ্যই সাধারণত আপনার ম্যানেজমেন্ট দিলেও এটা অবশ্যই হয়ে যায়, আর ম্যানেজমেন্ট না দিলেও এটা রাখার কোনো অপশন থাকে না। এই জন্য সাধারণত আমরা কোনো ম্যানেজমেন্ট দেই না, আমরা বলি যে আপনি অপেক্ষা করেন, অবজারভেশন করেন, আর কনজারভেটিভ ম্যানেজমেন্ট এই আর কি। ইনএভিটেবল অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট সাধারণত কনজারভেটিভ। আর যদি আমাদের ডিএনসি করা লাগে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে আগে জাজ করব, এগুলো করে তারপর আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট করব। সাধারণত ইনএভিটেবল অবশ্যই আমাদের কোনো মেডিকেল ম্যানেজমেন্টের অপশন নেই। ফলো আপ করবো আমরা পেশেন্টকে ফলো আপ করবো, পেশেন্টের যাতে ফার্দার আর বেশি অনেক বেশি ব্লিডিং না হয়, ইনফেকশন না হয়, রিটেন প্রোডাক্ট যেন না থাকে, সেইগুলো দেখে আমরা তাকে ফলো আপ করবো। আর যদি পেশেন্টের নেগেটিভ আরএস নেগেটিভ ব্লাড হয় সেক্ষেত্রে আমরা তাকে অ্যান্টি ডি দিয়ে দিব, অ্যাবর্শনের ক্ষেত্রে অ্যান্টি ডি দিতে হবে। এবার আসে মিসড অ্যাবর্শন। A 32-year-old woman at 10 weeks gestation presents to the clinic for follow-up. On examination, her uterus is smaller than expected for her gestational age. An ultrasound confirmed a missed abortion, showing no fetal heartbeat, and the gestational sac measuring about 8 weeks. After discussing option, she opts for medical management. How will you manage this case? এরকম একটা পেশেন্ট আমরা আপডেট পেতে পারি 10 সপ্তাহ আসছে, মানে তার যে প্রেগনেন্সির যে আগে যে সিম্পটমগুলো ছিল সেগুলো সাধারণত কমতে শুরু করছে, প্রেগনেন্সি সিম্পটমগুলো নাই। এই ধরনের একটা পেশেন্ট আসলে আমরা এটা কি ডায়াগনোসিস করবো? 8 সপ্তাহ। আচ্ছা, এবার একটা কেস দেখি। আচ্ছা, এই কেসটা কেউ একটু বলতে পারবেন না, মানে অনুমানে এটা কি হতে পারে? 8 সপ্তাহ প্রেগনেন্সি, তার প্রেগনেন্সি সিম্পটমস আছে বাট কোনো ফিটাল হার্টবিট নাই। এনিবডি? মিসড অবশ্যই বলে দিছে। আপনার কি আর কিছু মনে হতে পারে? ব্লাইটের হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ব্লাইটেড ওভাম হতে পারে। এটা সাধারণত আমরা আসলে মিসড অবশ্যই বলি এখন 10 সপ্তাহ 8 সপ্তাহ এইগুলো মিসড অবশ্যই সাধারণত হয় না, এটা ব্লাইটেড ওভামই হয়। অনেক সময় দেখা যায় ফিটাল পোলও থাকে না, হার্টবিটও থাকে, এটা ব্লাইটেড ওভাম হয়। আবার অনেক সময় দেখা যায় ফিটাল পোল যখন আপনি পাবেন, হার্টবিট পাবেন না, তখন সেটা মিসড অবশ্যই। এখানে কিন্তু এক্সাক্ট বলে না আলোচনাতে যে এটা ব্লাইটেড ওভাম না মিসড অবশ্যই। এই দুইটা ক্ষেত্রে আমরা একই রকম ফিচার পাবো, একই রকম ম্যানেজমেন্ট। এজন্য বললাম a 28-year-old woman at 20 weeks gestation comes in with concern about the absence of fetal movements, which she had previously felt. She reports no bleeding or cramping. On examination, the fundal height is slightly below that is expected for 16 weeks. An ultrasound confirms the missed abortion, showing no fetal heartbeat and fetal measurement consistent with 14 weeks gestation. What will be the management? এটা হচ্ছে মিসড অবশ্যন, একদম ক্লিয়ার। মিসড অবশ্যন বোঝা যাচ্ছে তার যে প্রেগনেন্সি সিম্পটমগুলো ছিল সেগুলো রিগেইন করছে, প্লাস হচ্ছে তার ফিটাল সে মুভমেন্ট কোনো পাচ্ছে না, আগে যে তার ফিটাল মুভমেন্ট ছিল সেগুলো নাই, পরে আমরা আল্ট্রাসাউন্ড করলাম, আমরা দেখলাম যে তার কোনো ফিটাল হার্টবিট নাই। এটা হচ্ছে মিসড অবশ্যন। Missed abortion is when the fetus has died or failed to develop but remains in the uterus typically before 20 weeks without symptom of expulsion. আমরা সাধারণত মিসড abortion 20 weeks না, আমরা এখানে 28 weeks এর আগেই আমরা এটা মিসড abortion বলি। 28 weeks এর পরে আইইডি, 28 weeks এর আগে মিসড abortion, কিন্তু এটা WHO গাইডলাইন অনুযায়ী ওরা 22 weeks বলছে। The patient, এখানে একটা কথা এখানে বলতে পারেন যে তাহলে আবার 20 weeks লিখেন কেন? এখানে দুইটা কথা, 20 weeks ফিটাল এজ আর 22 weeks হচ্ছে gestation, মানে পিরিয়ড অফ অ্যামেনোরিয়া 22 weeks। এই দুটো একটু ক্লিয়ার কাট করতে হবে। Symptoms: the patient may have no symptoms initially or report mild spotting, absence of fetal movements or a loss of pregnancy symptom like nausea, vomiting. মানে পেশেন্টের আগে তার প্রেগনেন্সি সিম্পটম ছিল বাট এখন আর কিছু পাচ্ছে না, তার সাধারণত ব্রেস্টের যে চেঞ্জগুলো ছিল ওগুলো রিগেইন করে গেছে, তার অ্যাবডোমিনাল যে একটা মাইল্ড ক্রাম্পিং পেইন ফিল করতে সেগুলো নাই, ফিটাল মুভমেন্ট পাচ্ছে না, বা তার মাইল্ড স্পটিং আছে, এই ধরনের হিস্ট্রি নিয়ে আসতে পারে। Ultrasound confirms the diagnosis by showing no fetal heartbeat or growth. Serial beta ECG levels may show a plateau or decline. Management option include expected management, medical management with misoprostol or surgical evacuation with DNC depending on the patient's preference and clinical stability. ওই যে আমি আগেই অবশ্যই ক্ষেত্রে বলছি একটা পেশেন্ট কি আপনি মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে ম্যানেজ করবেন, না সার্জিক্যাল করবেন, না সাপোর্টিভ দিবেন, না কনজারভেটিভ দিবেন, এটা সম্পূর্ণ আপনার ক্লিনিক্যাল আইস পেশেন্ট ইভালুয়েশন এগুলোর উপর ডিপেন্ড করবে। পেশেন্ট কোন স্টেজে আছে, তার আনুষঙ্গিক ফিচার কিরকম আছে, তার পিভি এক্সামিনেশন ফাইন্ডিং কি, তার প্রোডাক্ট কতটুকু আছে, এইগুলো পার্সপেক্টিভ সব চিন্তা ভাবনা করে তারপরে আপনি ম্যানেজমেন্টে যাবেন। এবার মিসড অবশ্যন ম্যানেজমেন্ট আছে সাধারণত 12 সপ্তাহ আগে যদি মিসড অবশ্যন নিয়ে আসে সবগুলো পেশেন্টকে আপনি হসপিটালাইজ করবেন, 12 সপ্তাহ আগে আসুক পরে আসুক অবশ্যন এনি পেশেন্ট আপনি হসপিটালাইজ করবেন। হসপিটাল করে আমরা প্রথমে একটা ব্লাড গ্রুপিং করবো, সিবিসি করবো, আল্ট্রাসাউন্ড পেশেন্ট নিয়ে আসবে, না নিয়ে আসলে আমরা এটা করতে দিব। তারপরে এখানে ওজিএফবি গাইডলাইন বলছে যে সাইটোমিস 200 মিলিগ্রাম করে 4টা ট্যাবলেট পার বাজানি আমি দিয়ে দিব, স্ট্যাট এন্ড রিপিট 3 আওয়ারলি, মানে 3 ঘন্টা পর পর 4টা করে ট্যাবলেট দিব, টোটাল 3টা ডোজ। টোটাল 3টা ডোজ দিয়ে তাকে আমি 24 ঘন্টা ওয়েট করবো, 24 ঘন্টা অবজারভেশন করবো। সাধারণত প্রথম ডোজের পরেই চলে যায়, তারপর সেকেন্ড ডোজ, না হলে থার্ড ডোজ, টোটাল 3টা ডোজ দিব। অথবা যদি আমি সাবলিঙ্গুয়ালি দিই তাহলে হচ্ছে 3টা ট্যাবলেট দিব, 3টা ট্যাবলেট সাবলিঙ্গুয়ালি দিয়ে দিব এবং 3 আওয়ারলি রিপিট করবো এবং 24 ঘন্টা ওয়েট করবো। 24 ঘন্টা পরে আসলে সাধারণত পড়ে যায়, এরপরে যদি না পড়ে তখন হচ্ছে আমরা এমবিএ করি। আর যদি 12 সপ্তাহ বেশি হয় প্রেগনেন্সিতে তখন আমরা সাইটোমিস দিব 200 মিলিগ্রাম, 2টা ট্যাবলেট স্ট্যাট মানে পোস্টোফর্নিক্সে। 12 সপ্তাহ বেশি হলে 2টা করে ট্যাবলেট দিতে বলছে পোস্টোফর্নিক্স, এখানে কোনো ওরাল বা সাবলিঙ্গুয়াল কিছু বলে না। অথবা আমরা হচ্ছে অক্সিটোসিন দিতে পারি, অক্সিটোসিনের মধ্যে ওরকম অক্সিটোসিন 1 লিটার দিব, 1 লিটার নরমাল স্যালাইনের মধ্যে 2 অ্যাম্পুল লিন্ডাডিয়াস 20 ড্রপস করে দিই। সাধারণত মিসড অবশ্যন যদি 12 সপ্তাহ বেশি, ওই যে বললাম আর কি 20 সপ্তাহ 22 সপ্তাহ 24 সপ্তাহ এরকম হয়, সেক্ষেত্রে আমরা অক্সিটোসিন দিই, লিন্ডার দিই। আর যদি 20 সপ্তাহ আগেই বা 12 সপ্তাহ আগেই হয় তখন হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট বেশি প্রেফার। এটা হচ্ছে এমএম কিট, এটা হচ্ছে অ্যাবর্শনের একদম বলা হয় যে মাদার, বাড়ি ঘর হসপিটাল ফার্মেসি সব জায়গায় এমএম কিটটা একদম হিউজলি ইউজ হয়, বাট এটা ইউজ করা কতটুকু যুক্তিযুক্ত আসলে আমরা দেখি। এটা কম্পোজিশন মেইনলি কি, এখানে একটা পাতে 5টা করে ট্যাবলেট থাকে, একটা ট্যাবলেট থাকে মিফেপ্রিস্টন 200 মিলিগ্রাম আর 4টা ট্যাবলেট থাকে মিজোপ্রোস্টল ওটা 200 মিলিগ্রাম।
এখন এটা মিফের কাজ কি আর মিজোপ্রোস্টেরনের কাজ কি? মিফেপ্রিস্টনটা হচ্ছে একটা অ্যান্টিপ্রোজেস্টেরন, যেটা হচ্ছে প্রোজেস্টেরনের অপোজিট কাজ করে। সাধারণত সার্ভিসটাকে সোয়াপ করবে, একটু হালকা ডাইলেট করে, আবার ইউটেরাস কন্ট্রাক্ট করে, মানে যাতে প্রোজেস্টেরনের কাজটা হচ্ছে মেইনলি ইউটেরাসটা কুইসেন্ট করা, মানে বাচ্চাকে ধরে রাখা যত কাজ সেটা প্রোজেস্টেরন করবে। আর প্রোজেস্টেরনের অপোজিট কাজটা করবে মিফেপ্রিস্টন, বাচ্চাকে বের করে দেওয়ার যত কাজ সেটা হচ্ছে মিফেপ্রিস্টন। এটা সাধারণত সার্ভিসটাকে প্রিপেয়ার করার জন্য আগে দেই, তারপরে আমরা 24 ঘন্টা পরে প্রথমে 5টা ট্যাবলেট একটা মিফেপ্রিস্টন ওরালি খেয়ে নিবে, তারপর 24 ঘন্টা পরে 4টা ট্যাবলেট তার বাক্কালি ফিক্স করতে হবে। এভাবে এটা দেই আর কি। এটা সাধারণত লেখা আছে যে 10 সপ্তাহের আগে দিব অথবা ব্লাইটোডোম, বাট আমরা এটা প্রোডাক্টের সাইজ অনুযায়ী দিব। যদি দেখি আমরা অনেক বেশি প্রোডাক্ট 10 সপ্তাহ 12 সপ্তাহ আসছে, আমরা সাধারণত এটা দিব না। সাধারণত 6 to 8 উইকস পর্যন্ত সেফ থাকার জন্য 6 to 8 উইকস পর্যন্তই দিই। তো বললাম আগে। আচ্ছা, একটা সিনারিও দেখি। A 28-year-old women Sarah present with 8 weeks of amenorrhea, vaginal bleeding and mild cramping, and ultrasound reveals an empty gestational sac without an embryo. এটাই আসে না, এটা হচ্ছে ডায়াগনোসিসটা হচ্ছে এইটাই ব্লাইটোডোমা। 8 সপ্তাহে amenorrhea আসছে, vaginal bleeding আছে, cramping pain আছে, কিন্তু তার gestational sac empty, মানে তার কোনো ফিটাল কোল নাই। তার ফিটাল কোল নাই, আবার ফিটাল হার্টবিট আপনি খুঁজে পাচ্ছেন না। 8 সপ্তাহে অলরেডি ফিটাল হার্টবিট চলে আসার কথা, এখন আমি ফিটাল হার্টবিট পাইনি। তাহলে আমি এখন এই যে এটা ব্লাইটোডোমা কিনা আমি ডায়াগনোসিস করব কিভাবে? আল্ট্রাসাউন্ড। এই যে দেখেন, এই যে এটা একটা gestational sac, একটা gestational sac এর মধ্যে এই যে ছোট গুলটি রিং এর মধ্যে এটা হচ্ছে ইয়াক, এটাকে আমরা ফিটাল কোল বলি। এটা শক্ত থাকে না, হ্যাঁ। এই যে ব্লাইটোডোমা এই যে এরকম একটা থাকে, এর ভিতরে কোনো ফিটাল কোল থাকে, গোল কোনো একটা রিং এর মতো স্ট্রাকচার আসে ব্লাইটোডোমা। A blightowom is a pregnancy in which the embryo never develops and is reabsorbed. মানে এটা হয়তো কখনোই ডেভেলপ করে নাই অথবা ডেভেলপ করছিল কোনো এক সময়, এটা reabsorb হয়ে গেছে। In a normal pregnancy, an embryo will be visible on an ultrasound by 6 weeks after the woman's last menstrual period. An embryonic gestation is one of the causes of miscarriage of pregnancy and accounts for roughly half of first trimester miscarriage. Generally, a transvaginal ultrasound is used to investigate a suspected case of blightowom. A pregnancy is anembryonic if a transvaginal ultrasound reveals a sac with a mean. আচ্ছা, এখানে আমি ব্যাপারটা আপনাকে বুঝাই বলি। যদি টিভিএস করে জেস্টেশনাল স্যাক আমি মেজারমেন্ট করলাম, জেস্টেশনাল স্যাকের মেজারমেন্ট দেখলাম 25 মিলিমিটার আসছে, বাট তার কোনো হার্টবিট নাই। টিভিএস এগুলো কিন্তু টিভিএস ফাইন্ড, টিভিএস লোয়ার অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডে আমরা এত ডিটেইলস আনতে পারি না। এই যে টিভিএস যদি আমি দেখি জেস্টেশনাল স্যাক 25 মিলিমিটার আসছে, বাট তার কোনো ফিটাল হার্টবিট না, এটা ইয়ে করতে হবে, একটু স্কিপ দাও, রিমোটটা কই? আচ্ছা, জেস্টেশনাল স্যাক যদি 25 মিলিমিটার আসে বাট ফিটাল হার্টবিট না আসে, তখন আমরা এটা বলবো ব্লাইটোডোমা। আর যদি সিআরএল মাপি, তখন যদি 7 মিলিমিটার বেশি আসে বাট তখন কোনো হার্টবিট আসে না। সিআরএল 7 মিলিমিটার, জেস্টেশনাল স্যাক 25 মিলিমিটার, এই দুটো কাট অফ পয়েন্ট এত আসলো বাট তখন আমি হার্টবিট পেলাম না, তখন আমি বলবো এটা ব্লাইটোডোমা। ব্লাইটোডোমা আপনি কনফার্ম করার জন্য মিনিমাম 2টা আল্ট্রাসাউন্ড দিবেন। পেশেন্টকে একটা বলবেন, তারপর বলবেন আচ্ছা আপনি 1 উইক পরে আসেন অথবা 2 উইক পরে আসেন, দেন আপনি ফার্দার আরো একটা আল্ট্রাসাউন্ড করলেন 1 উইক লেটার, তখন যদি আপনি দেখেন যে ফিটাল হার্টবিট আসে নাই, তখন আপনি কনফার্ম করে বলবেন যে এটা ব্লাইটোডোমা। সাধারণত সিঙ্গেল আল্ট্রাসাউন্ড আমরা বলি না। A blightowom or anembryonic pregnancy is when a fertilized egg implants in your uterine lining but does not grow into an embryo. The gestational sac and placenta will grow, but an embryo does not grow, so the gestational sac stays empty. It causes a miscarriage in the first trimester of pregnancy. সিম্পটম কি নিয়ে আসতে পারে? সাধারণত লস অফ প্রেগনেন্সি সিম্পটম। উইমেন মে নোটিস আ ডিক্রিজ ইন টিপিক্যাল প্রেগনেন্সি সিম্পটমস সাচ অ্যাজ ব্রেস্ট টেন্ডারনেস অর নাউসিয়া। সাধারণত ব্রেস্টের ফিচারগুলি পাওয়া যায়, ওইগুলো রিগেইন করে। নো ফিটাল হার্টবিট ডিউরিং আল্ট্রাসাউন্ড, নো ফিটাল হার্টবিট ইজ ডিটেক্টেড ডিসপাইট অফ এক্সপেক্টেড জেস্টেশনাল স্যাক। পেলভিক ডিসকমফোর্ট, এটা সাধারণত কমপ্লেন করে না। ব্লাইটোডোমার এবার মেইন কজটা আসলে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। যেসব পেশেন্ট ব্লাইটোডোমা নিয়ে আসে সাধারণত আমাদের দেশে স্টাডি করা হয় না, বাইরের দেশে স্টাডি আসে, ওগুলো দেখা যায় ওরা করে, ওরা ওগুলো নিয়ে রিসার্চ করে অটোপসি করে, সাধারণত দেখা যায় ওগুলো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য হয়, ম্যাক্সিমাম ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। আরো কিছু মানে কারণ থাকতে পারে, এটার মধ্যে হচ্ছে পোর এগ কোয়ালিটি, অ্যাবনর্মাল স্পার্ম কোয়ালিটি, পোর এন্ডোমেট্রিয়াল লাইনিং, হরমোনাল ইমব্যালেন্স, ম্যাটারনাল ইনফেকশন, জেনেটিক ফ্যাক্টরস, লাইফস্টাইল ফ্যাক্টরস, কিছু আছে স্মোকিং, অ্যালকোহল, ক্রনিক হেলথ কিছু ডিসঅর্ডার, ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার, অ্যাডভান্স ম্যাটারনাল এজ, এগুলি সাধারণত থাকলে ব্লাইটোডোমা হতে পারে। ম্যানেজমেন্ট আমরা এমএম কিট অথবা এমবিএস। আফটার এমএম কিট ইফ সাম প্রোডাক্ট রিমেইন, হোয়াট টু ডু? এমএম কিট আপনি দিলেন, দেওয়ার পর কিছু প্রোডাক্ট যদি থাকে তখন আমরা এটা ট্রিটমেন্ট দিব। তখন সাধারণত আমরা সাইটোমিস দিই 2টা করে, টিডিএস 3 দিই, মানে 200 মিলিগ্রাম সাইটোমিস 3 বেলা 3 দিন দিব, যেরকম আমরা ইনকমপ্লিট অ্যাবর্শন দিই, ফলোড বাই অ্যান্টিবায়োটিক। এরপর দিয়ে তাকে বলবো আপনি সাধারণত 1 সপ্তাহ পরে আবার একটা আল্ট্রাসাউন্ড করে আমাদের একটু দেখান ওটা কতটুকু আছে বা ক্লিয়ার হলো কিনা এটা দেখার জন্য। A 32-year-old woman at 32 weeks of gestation presents to the emergency department with decreased fetal movement for the past 24 hours. On examination, she has no signs of active labor. Fetal heart donors are not detected on Doppler ultrasound, and ultrasound reveals a fetus with no cardiac activity and absence of fetal movement. What is your diagnosis? এবার আমরা অ্যাবর্শন করতেছিলাম, এখন আসছে আমরা 32 উইকস। অ্যাবর্শন তো আমরা বলছি সাধারণত বাংলাদেশের পার্সপেক্টিভে 28 উইকস, WHO বলছে 22 উইকস, এখন এটা আসছে 32 উইকস। তাহলে আমি এটাকে কি বলবো? এটাকে বলবো ইন্টারট্রেন্ড ফিটাল অথবা আইইডি। ফিটাল ডেথ অকারিং আফটার 20 উইকস অফ gestation, এটা কিন্তু WHO, আমি সবসময় বলছি এটা WHO 22 উইক বলছে, বাট আমাদের দেশে এটা 28 উইকস। Fetal death occurring after 20 weeks of this 22 weeks হবে এখানে, এটা 20 weeks না, এটা 22 weeks of gestation confirmed by the absence of fetal heartburn and the presence of fetal demise on ultrasound. Intrauterine fetal death is typically diagnosed during the 3rd trimester of pregnancy, though it can occur at any point after 20 weeks. Decreased fetal movement reported by the mother, absence of fetal heartburn on examination, possible physical signs such as cramping or mild abdominal discomfort. সাধারণত পেশেন্টগুলি আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে আমি 3 দিন ধরে বাচ্চা নড়াচড়া বুঝতেছি না। মেইন কমপ্লেন নিয়ে আসবে এটা, সে কিছুই বুঝবে না, আইইডি বা ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাচ্ছে না, কিছু না। সে বলবে যে আমি 2 দিন বা 3 দিন ধরে আমার বাচ্চা কম নড়তেছে বা নড়তেছে না, এরকম একটা কমপ্লেন নিয়ে আসবে। তখন আপনি তাকে এক্সামিনেশন করবেন, এক্সামিনেশন করে দেখবেন তার যে ফান্ডাল হাইট, যেটা সাধারণত ওইটা দেখা যায়, আমরা এত তাড়াতাড়ি ফান্ডাল হাইট বুঝি না, কমে অনেক সময়। তারপর আপনি স্টেজে দেখলেন ফিটাল হার্টবিট পাচ্ছে না, তারপরে একটা আল্ট্রা করতে পারলাম, আমরা আল্ট্রাতে দেখলাম ফিটাল কার্ডিয়াক কোনো অ্যাক্টিভিটি নাই, তখন এটা মোটামুটি আমরা কনফার্ম যেটা আইইডি। বাট আইইডির কিছু কজ আছে, প্লাসেন্টাল কিছু কজ আছে, ম্যাটারনাল কিছু কজ আছে। প্লাসেন্টাল কজ সাধারণত প্লাসেন্টাল টিবিয়া বা প্লাসেন্টাল অ্যাবরেশন, ইনসাফিসিয়েন্ট প্লাসেন্টাল ব্লাড ফ্লো। ম্যাটারনাল কিছু কন্ডিশন, ক্রনিক হাইপারটেনশন, ডায়াবেটিস, থাইরয়েড বা ম্যাটারনাল ইনফেকশন, রুবেলা, সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন, ম্যাটারনাল কোয়াগুলেশন ডিসঅর্ডার, এগুলো থাকতে হতে পারে। ফিটাল কিছু ক্রোমোজোমাল অ্যানোমালি থাকতে পারে, স্ট্রাকচারাল ডিফেক্ট থাকতে পারে। কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস যেমন স্মোকিং, অ্যালকোহল, কোকেইন, ওপিয়েটস, এগুলো যদি মা হ্যাবিচুয়েটেড থাকে তখন এই ধরনের আইইডি হতে পারে। অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আননোন কজ, আননোন। ইনভেস্টিগেশন কি করবো? আল্ট্রাসাউন্ড। একটা আল্ট্রাসাউন্ড মোটামুটি যথেষ্ট। আমরা তো প্রথমে স্টেজে দিয়ে দেখলাম ফিটাল হার্টবিট পাচ্ছি না, ডপলার দিয়ে দেখলাম হার্টবিট নাই, তারপরে একটা আল্ট্রাসাউন্ড করলে মোটামুটি আমাদের ডায়াগনোসিস কনফার্ম। এবং ডায়াগনোসিস কনফার্ম পরে আমরা ম্যানেজমেন্টের জন্য কিছু টেস্ট করবো, যেমন তার ব্লাড গ্রুপিং করবো, সিবিসি করবো, তার কতটুকু ব্লাড আছে, তার কোয়াগুলেশন কোনো ডিসঅর্ডার আছে কিনা, ব্লাড লাগবে কিনা, কার্ডিয়াস করলাম, তার ইনফেকশনের চান্স কতটুকু, এগুলো ম্যানেজমেন্টের জন্য তার আদার্স কিছু টেস্ট লাগবে। এবারে ম্যানেজমেন্ট আসি।
প্রথমেই হচ্ছে ব্রেকিং ব্যাড নিউজ বলে আমাদের একটা মেন্টাল টার্ম আছে। প্রথমেই আমরা আগে কনফার্ম করে তাকে ব্যাড নিউজটা কিভাবে এক্সপ্রেস করবো, তাকে এবং তার আত্মীয়কে খুবই এমপ্যাথেটিক ওয়েতে, খুবই সফটলি বলতে হবে যে মা আপনার বাচ্চাটা তো আর বেঁচে নেই, মানে অনেকদিন ধরে আপনি নড়াচড়া কম পাচ্ছিলেন বা মা একটু আগে আসলে ভালো হতো, আমরা তার হার্টবিটটা পাইনি, এবং সফটলি তাকে প্রথমে জানাতে হবে তার ডায়াগনোসিসটা, তারপরে আমরা মেডিকেল ম্যানেজমেন্টে যাবো। ম্যানেজমেন্টের অপশনটা এটাও ডিপেন্ড করবে পেশেন্টের টোটাল হিস্ট্রির উপর। এখন ম্যানেজমেন্ট আমি কি করবো এটা আগে জানার জন্য আমার আগে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। পেশেন্টের এটা 30 মানে কত হয়েছে, এখানে একটা পেশেন্ট আমরা বলছি 32 ঠিক আছে, তার আগে কোনো সিজারিয়ান সেকশনের কোনো হিস্ট্রি আসছে না, তার আগে কয়টা সিজার আছে, তার আগে নর্মাল ডেলিভারি হলে কোথায় হয়েছিল, তার কিছু সময় লাগছিল কি লাগে না, আগে তার অনেক বেশি ব্লিডিং ছিল কিনা, তারপর তার পিপিএইচ এর কোনো হিস্ট্রি আছে কিনা, এগুলো ডিটেইলস তাকে জেনে তারপর আমি তাকে ম্যানেজমেন্টের জন্য রেডি করবো। এবার আমরা হচ্ছে যে তার যদি প্রিভিয়াস আগে দুইটা সিএস থাকে, তার আগে দুইটা সিজার আছে এবং বেবি মোটামুটি 1500 গ্রামের বেশি, তখন আমরা তাকে রিস্ক নিব না, সাধারণত আমরা রিস্ক নিই না। দুইটা সিজার আছে আগে, এখন মোটামুটি বাচ্চা 2 কেজি 2.5 কেজি, তখন ওই বাচ্চাকে আমরা নর্মাল ডেলিভারির জন্য সাধারণত ট্রায়াল দেই না। তারপর যদি অনেক সময় দেখা যায় খুব টিম, আপনি একটা টাশিয়ার মেডিকেল কলেজে বা আপনার ডিপার্টমেন্টে বলবো ওকে ট্রায়াল দাও, হ্যাঁ আমি দেখবো, তখন আপনি দিতে পারেন। বাট এটা সাধারণত আমরা এখন ট্রায়াল দিই না, আমরা এটা সিজারিয়ান সেকশনই করি। বাট আইডির জন্য সিজারিয়ান সেকশন অনেক সময় অনেক ডক্টর প্রিফার করে না, এটা একটু কন্ট্রোভার্সিয়াস। এখন আপনি কি করবেন, এটা আপনার, আপনি কোন ইউনিটে কাজ করতেছেন বা আপনার ডিপার্টমেন্টের হেড, আপনার ম্যাডামরা কি চায়, এগুলোর উপর ডিপেন্ড করে। সাধারণত দুইটার পরে আমরা আইডিতে সিজার করি। কিন্তু যদি দেখি তার আগে একটা সিজার আছে, তার স্কার থিকনেস মোটামুটি ভালো আছে 3 মিলিমিটার মোটামুটি, তো আমরা সেক্ষেত্রে তাকে ভিভ্যাক ট্রায়াল দিব আর কি, তাকে লেবার ইন্ডাকশন করবো। এবার লেবার ইন্ডাকশনের জন্য আমাদের কিছু প্রসিডিউর আছে। আইডির জন্য আমরা কি করবো, আচ্ছা লেবার যে ইন্ডাকশন দিব এটা আবার বাচ্চার কি কি পজিশনে আছে এটা আবার দেখতে হবে। যেমন তার মায়ের আগে সিজার সিস্টি আছে কিনা এটা যেরকম দেখবো, এখন বাচ্চাটা কি পজিশন আছে সেটা দেখবো। সাধারণত ভার্টেক্স প্রেজেন্টেশন বা অক্সিপিটাল অ্যান্টিরিয়র অক্সিপিটাল ল্যাটারাল এই তিনটা প্রেজেন্টেশনে আমরা বেশি ইন্ডাকশন দিই। কিন্তু যদি দেখি অনেক সময় ব্রিজেও কিছু কিছু ক্ষেত্রে দেখা দেওয়া যায়, বাট এই ফেস প্রেজেন্টেশন বা কমপ্লিট ব্রিজ, ফুটলিং ব্রিজ এইসব ব্রিজে সাধারণত আমরা ইন্ডাকশন অফ লেবার দিই না, কারণ একে তো তার আগে একটা সিজার আছে, তারপর আমি তাকে ইনজেকশন দিতে যাবো, সেক্ষেত্রে আমার রিটার্ন রাপচারের একটা ব্যাপার মাথায় রাখতে হবে। তো এই জন্য সাধারণত যদি পেশেন্ট সেফালিক হয়, সেফালিক প্রেজেন্টেশন আমরা ইজিলি দিতে পারি, বাট পেশেন্ট সাধারণত সেফালিক বা ব্রিজ বাদে মানে ভার্টিক্যাল না, পেশেন্ট হচ্ছে ট্রান্সভার্স লাই অথবা অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন, ফুটলিং ব্রিজ, এই ধরনের হলে আমরা সিএস এর জন্য বলি আর কি। এখন আমরা ইন্ডাকশন অফ লেবার দিব, মোটামুটি আমরা করলাম যে তার সব প্রেফার আছে, তার আইডি, তার বাচ্চার মোটামুটি 1500 গ্রাম বা তাকে নর্মালি আমরা ট্রায়াল দিতে পারবো, তার সেফালিক বাচ্চার পজিশন সেফালিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা নর্মালি দিব কিনা এটা আগে ডিপেন্ড করবে তার সার্ভিসের অবস্থা, মানে সার্ভিক্যাল রাইপেনিং কতটুকু হয়েছে, এটা আমরা দেখি একটা ক্যালকুলেশন করি, এটা বলে বিশাবস্কর। বিশাবস্করের কয়েকটা পয়েন্ট আছে, আপনি যদি 6 থেকে 13 পান মোটামুটি, তাহলে আপনি বুঝবেন যে সার্ভিস রাইপেনিং আমি ইন্ডাকশন। কিন্তু যদি আচ্ছা একটু মিউট করি আমরা, মানে যদি আমি দেখি যে না আমার সার্ভিসটা রাইট না, আমার ইন্ডাকশনের জন্য সার্ভিসটা প্রিপেয়ার না, 6 থেকে 13 না, আমাদের পয়েন্টগুলো সাধারণত 6 থেকে 13 হলে সার্ভিসটা রাইপেনিং আমি বলবো। এখন এই যে পয়েন্টগুলো আমরা ডিটেক্ট করি, এটা কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে সাধারণত সার্ভিক্যাল ডাইলেশনটা দেখি, ডাইলেশন কি 1 থেকে 2 না 3 to 4 না 5 cm এর বেশি, যদি 1 to 2 হয় তাহলে 1, 3 to 4 সেন্টিমিটার ডাইলেট হলে 2 এবং 5 বা 5 এর বেশি হলে 3, তাহলে একটা দেখলাম সার্ভিক্যাল ডাইলেশন কতটুকু। এবার দেখো সার্ভিক্যাল ইফাসমেন্ট, ইফাসমেন্টটা বলতে আমরা বুঝি সাধারণত ওই যে পাতলা হয়ে যাওয়াটা, সার্ভিসটা কতটুকু পিভি করলে দেখা যাবে কতটুকু পাতলা হয়ে যাচ্ছে। যদি মনে হয় যে আপনার 1 to 29 মানে 30% এর নিচে, তাহলে 1, 30 to 50% হলে 2 এবং 50% এর বেশি হলে 3। সার্ভিক্যাল কনসিস্টেন্সি, এবার একটা সফটনেসটা কতটুকু, মানে কি ফার্ম, মিডিয়াম না সফট, সার্ভিক্যাল পজিশনটা কোথায় আছে, এটা পোস্টেরিয়র, মিড পজিশন না অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র 0, মিড পজিশন 1, অ্যান্টেরিয়র 2, এটা স্টেশনটা কোথায় আছে, স্টেশন যদি আমি পাই হচ্ছে 0 অথবা -1 তাহলে 2, আর +1 +2 হলে 3 এবং -2 হলে 1 এবং -3 হলে 0। এভাবে করে আমরা ক্যালকুলেট করবো যে তার সার্ভিসটা ফেভারেবল আছে কিনা। 6 থেকে 13 হলে আমরা মোটমাট ফেভারেবল বলি, আর তার নিচে হলে আনফেভারেবল। এবার যদি সার্ভিসটা আমার ফেভারেবল না থাকে, তখন আমরা সার্ভিসটা রাইট করবো কিভাবে, আমরা সাধারণত এখানে ডিনোপোস্টন জেল ইউজ করি। ডিনোপোস্টন জেল পোস্টন নামে পাওয়া যায়, এটা এটার দাম কম মোটামুটি, আর ডিনোপোস্ট পাওয়া যায় এটা বাইরের একটা কোম্পানি, বাট পোস্টনটা ইউজ করি। ওটা সাধারণত 6 to 8 আওয়ারলি ইউজ করি, যতক্ষণ না পর্যন্ত সার্ভিসটা রাইট হয়। যেমন সার্ভিসটা রাইট নিয়ে আপনাদের কতগুলো পয়েন্ট বললাম, ওটা ক্যালকুলেট করে হিসাব করুন যে আমি আমার সার্ভিসটা কি রাইট হলো, এখন কি আমি ইন্ডাকশন দিতে পারবো কি পারবো। তো এরপরে আমার সার্ভিসটা মোটামুটি রাইট হলো, আমি ডিনোপোস্টন জেল দিয়ে দিলাম মোটামুটি, এবং সার্ভিক্যাল রাইপেনিং এর জন্য আমরা অনেক সময় ইন্ট্রাসার্ভিক্যাল ক্যাথেটার ইউজ করি। হ্যাঁ আইডির ক্ষেত্রে সার্ভিস প্রিপারেশনের জন্য আমরা আইসিসি ইউজ করি, যে সাধারণত আমরা একটা পলিস ক্যাথেটার দিয়ে 40 to 60 ml পানি দিই, তারপর যখন ওইটা পেশেন্টকে বলি যে আপনি এটা টানবেন, হ্যাঁ আধা ঘন্টা পর আপনি 10 বা 20 বার করে টানবেন, যাতে টান করে ওটা যখন খুলে আসবে তখন মোটামুটি বোঝা যায় যে সার্ভিসটা রাইট হয়েছে, তখন আমি ইন্ডাকশন লেবার দিতে পারবো। এটা ডোজটা কিরকম, এটা এরকম যে 1 লিটারের যে ওইটার মতো আগে যেরকম আমরা বলছি 1 লিটার নরমাল স্যালাইন এর মধ্যে আমরা দিব, আমরা পিটন দিয়ে একটা করে পিটন দিব, 1 লিটার নরমাল স্যালাইন একটা পিটন দিয়ে 10 ড্রপস মোটামুটি স্টার্ট করব, এবং এটা 30 মিনিট পর পর আমরা এটা একটু বাড়াবো, 30 মিনিট পর পর বাড়াবো আপ টু 60 ড্রপ পর্যন্ত আমরা বাড়াতে পারি। এখন 60 ড্রপ পর্যন্ত আমরা বাড়ালাম, 1 লিটার নরমাল স্যালাইন চলে গেল। এখন যদি তার দেখা যায় যে সে প্রাইমি হলে আপনি 1 লিটার দিয়ে ট্রায়াল দিতে পারেন, কিন্তু যদি সে মাল্টি হয়, তার আগে 3টা বা 4টা বাচ্চা আছে, বিডিএস বা সিএস আছে, তখন আপনি এটা আর হচ্ছে ট্রায়াল দিতে 1 লিটারই যথেষ্ট, এরপরে আর সেকেন্ড লিটার ট্রায়াল দিবেন না, তখন আমরা ইন্ডাকশন ফেল বলি। ইন্ডাকশন ফেল হলে তখন আমরা সিএস এ যাব। আপ টু 60 ড্রপ পার মিনিট আপনি উঠালেন, 60 ড্রপ পার মিনিট উঠালেন, 1 লিটার শেষ করলেন, বাট আপনার তখনও পেশেন্টের ডেলিভারির জন্য কোনো পেইন উঠলো না বা সার্ভিস এনাফ রাইট হলো না, এনাফ ডাইলেশন হলো না, আপনি নরমাল ডেলিভারি করতে পারেন, তখন আমরা ইন্ডাকশন ফেল হিসেবে আমরা এটা সিএস করি। সাধারণত এরকম আসে না, এর মধ্যে হয়ে যায়। আপনার ডেলিভারি আমরা অ্যান্টিবায়োটিক দিব, আয়রন ক্যালসিয়াম দিব। এবার ফরগেট টু প্রোভাইড ইমোশনাল সাপোর্ট এন্ড কাউন্সেলিং ফর দ্য ফিউচার প্রেগন্যান্সি ইন এমপ্যাথেটিক ওয়ে। কথাটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা পেশেন্টের এত এজের পরে 32-34 সপ্তাহে যখন একটা আইডি হয়ে যায়, তখন পেশেন্ট মানসিকভাবে খুব ভেঙে পড়ে। এজন্য আমাদের কিছু কাউন্সেলিং করতে হবে যে মা এটা কেন হলো বা কি আপনার এই প্রেগন্যান্সিতে আপনি হয়তো অতটা থাকতে পারেন নাই, তো আপনার নেক্সট প্রেগন্যান্সিতে আপনি খুবই কনসার্ন থাকবেন, আপনার নেক্সট প্রেগন্যান্সিতে যাতে আপনার ফার্দার এরকম কোনো প্রবলেম না হয়, এজন্য আপনার প্রথম কনসিল বলি আপনি ডাক্তারের কাছে আসবেন, ডাক্তারের সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ রাখবেন যাতে ফার্দার আর কোনো সমস্যা না হয়। এবার করে পেশেন্টকে খুব সুন্দর করে একটা কাউন্সেলিং করে দিতে হবে আমাদের। এবার হচ্ছে আমরা এক্ষেত্রে তাকে একটা ক্যাবারগুলিন দিব, কারণ যেহেতু তার 34 সপ্তাহ বা 35 সপ্তাহ 36 সপ্তাহ তার আইডি হয়ে গেছে, সেক্ষেত্রে তার মিড সাপ্রেশন দরকার হবে। এক্ষেত্রে আমরা ক্যাবারগুলিন দিব অথবা ব্রোমোক্রিপ্টিন দিতে পারি। এটা আমরা সাধারণত 12 উইকস অ্যাপার্টে টোটাল 2 ডোজ দেই, অথবা অনেক জায়গায় দেখা যায় যে আপনারা সপ্তাহে একটা করে 6 সপ্তাহ করে দেয়। আমাদের মেডিকেল কলেজগুলো এটা প্র্যাকটিস আছে, ক্যাবারগুল একটা করে ট্যাবলেট প্রতি সপ্তাহে 6 সপ্তাহ, এটা আমরা প্র্যাকটিস করি। অথবা অনেকে প্র্যাকটিস করে টোটাল 2 ডোজ 12 ঘন্টা অ্যাপার্টে ক্যাবারগুলিন 500 মিলিগ্রাম টোটাল 2 ডোজ। ওকে, মোটামুটি এটাই আমাদের আজকের লেকচার ছিল। আর কারো যদি কিছু জানার থাকে কাইন্ডলি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু একটা কোশ্চেন ছিল হচ্ছে ব্লাইটের প্রথমে ওই যে ফলো আপটা দিই আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আসতে বলে, আবার তো এর মধ্যে মানে প্রজেস্টেরনের কোনো রোল আছে কিনা, মানে প্রেসক্রিপশনে ধরেন ফলিক অ্যাসিড দিয়ে দিলাম, প্রজেস্টেরন কোনো ট্যাবলেট দেওয়া লাগবে কিনা?
আসলে বেসিক্যালি বই খাতা কলমে বলছে প্রতিষ্ঠানের কোনো রোল নাই। আমাদের বই খাতায় বলা হয়েছে, গাইডলাইনে বলা হয়েছে প্রতিষ্ঠানের কোনো রোল নাই প্রেগন্যান্সি আটকানোর জন্য, বাট আমরা প্রতিষ্ঠান দিয়ে দিব। কারণ আমাদের দেশে এটা লোকাল প্র্যাকটিস, প্রতিষ্ঠান না দিলে পেশেন্ট স্যাটিসফাইড হয় না, প্লাস আপনার কলিগও স্যাটিসফাইড হবে না। সে যখন দেখবে আমাদের দেশে, কারণ আমরা এটা খুব ইউজ প্র্যাকটিস করি, কারণ আমরা আসলে গাইডলাইন বেসিসে প্র্যাকটিসটা কম করি। তো আপনি যখন দিবেন না, আমি যখন প্রতিষ্ঠান দিব না, তখন কিন্তু আমার একজন কলিগ আমাকে বলবে, আরে ওর এরকম একটা অবসর বা বাইটের রকম সেকেন্ড অবসরের হিস্ট্রি আসলে তাকে একটা প্রতিষ্ঠান দিল না কেমন, এই আর কি। তো আমরা প্রতিষ্ঠান দিয়ে দিই, আমরা রোল নাই কিন্তু আমরা দিয়ে দিব পেশেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য, সোশ্যাল স্যাটিসফ্যাকশনের জন্য, এই আর কি। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন হচ্ছে ওই যে সাইটোমিসের সাথে আপু পেইন কিলার হিসেবে কোনটা দিবেন? অনেক তো পেইন হয়, ওই ভিসারাল জিন এটা আপনি ভিসারাল দিতে পারেন, ভিসার 2টা করে 3 বেলা দিতে পারেন পেইনের ইন্টেন্সিটি অনুযায়ী। এরপরে যদি না কি হয়, আপনি আইবুপ্রোফেন দিতে পারেন, প্রোফেন 400 মিলিগ্রাম বিডি করে দিই, মানে ভিসারাল জিন অথবা আইবুপ্রোফেন, যেটা আপনার প্রেফার মনে হয়। আর কি কিছু জানতে চাচ্ছেন? আদাব ম্যাডাম, হ্যাঁ আদাব ভাই বলেন। বলছি 8 সপ্তাহের আগে আমি হার্টবিট পাচ্ছি না, বাট পার ভেজাল রেটিং হলে সেক্ষেত্রে আমি কি করব? ম্যানেজমেন্টটা কি ফ্রিকোয়েন্সি কন্টিনিউ করার জন্য? না, আপনি, আমার কাছে মনে হচ্ছে যে যদি আপনি হার্টবিট না পান, তখন আপনি ওই যে কারণ ব্লাইটেড ওভাম বলেন বা মিস অবশ্যই বলেন, আপনি 2টা আল্ট্রাসাউন্ড না হলে কনফার্ম করতে পারবেন না যে এটা মিস না ব্লাইটেড ওভাম। তো সেক্ষেত্রে আপনি পেশেন্টকে 2 সপ্তাহ ওয়েট করতে বলবেন। তার ব্লিডিং আছে, বাট আপনি তার ব্লিডিং বন্ধ করার জন্য আপনি প্রতিস্থাপন দিবেন, প্লাস হচ্ছে তাকে ফলিক অ্যাসিড দিবেন, তার পেটে ব্যথা কমানোর জন্য তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিবেন 2 সপ্তাহ পরে তাকে সেকেন্ড আল্ট্রাসাউন্ড করতে বলবেন। তারপরে যদি দেখেন যে আপনি হার্টবিট পাচ্ছেন না সেকেন্ড টাইম, তখন আপনি ব্লাইটেড ওভাম বা মিস অবশ্যই ম্যানেজমেন্ট দিবেন। ঠিক আছে, তাহলে আপু আর আরেক ধরনের পেশেন্ট পাওয়া যায়, যেমন ধরেন 2 মাস আগে বাচ্চা নষ্ট করছে এমএমপি খেয়ে, কিন্তু 2 মাস পরে আসলো যে প্রোডাক্ট এখনো কিছুটা রয়ে গেছে, তো এটার ক্ষেত্রে কি সরাসরি ডিএনসি তে পাঠাতে হবে না সাইটোমিস দিয়ে ট্রাই? আপনি আসলে একটা টিভিএস বা একটা আল্ট্রাসাউন্ড ওরা করবেন, করার পরে আমরা প্রোডাক্ট একটু ভালো জায়গায় করবো, কারণ প্রোডাক্টের অ্যামাউন্টটা জানতে হবে, আমার ভলিউমটা কত। একটা ভালো জায়গায় আলট্রা করলে ওরা ভলিউম বলে দেয়। যদি আপনি দেখেন যে ভলিউমটা এখনো 5 ml বেশি আছে, তার ব্লিডিং আছে মোটামুটি 2 দিন আগে, পরে তার ব্লিডিং হয়, প্রোডাক্ট মোটামুটি 6-7 ml, তখন আপনি একটা ডিএনসি করবেন। আর যদি দেখেন যে আপনি প্রোডাক্ট 3 ml, মানে 3 ml তার ব্লিডিং ওরকম হয় না, কিন্তু মাঝে মাঝে বলে আপা গায়ে লেগে লেগে থাকে, তখন আপনি একটা ওই আউটডোর ম্যানেজমেন্ট হিসেবে ট্যাবলেট সাইটোমিস 2 ট্যাবলেট টিডিএস করে 3 দিন দিবেন, 2 ট্যাবলেট টিডিএস ফর 3 days বলবেন, এর পরে আসেন। তারপরে আপনি 1 সপ্তাহ পরে আরেকটা করবেন যে কতটুকু প্রোডাক্ট আপনার প্রোডাক্টের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আপনি ডিএনসি করবেন না সাইটোমিস দিবেন, এটা ডিপেন্ড করবে। আপনি বুঝতে পেরেছেন? জি আপু, 2 ট্যাবলেট দিব। হ্যাঁ 2 ট্যাবলেট টিডিএস। আচ্ছা 6টা। ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু বলেন। আপু এমএম কিটের এটা একটু বলবেন আপু, ডোজ এটা কিভাবে দিব? অনেকে যে কমপ্লেইন করে যে অনেক ব্লিডিং হয় বাসায় এমএম কিট খাওয়ার পর, আছে অনেক ব্লিডিং, তখন কি করা উচিত আমাদের? প্রচুর ব্লিডিং হয়, এই জন্য তো আমি বলি না কখনোই আপনি এমএমকি বাসায় প্রেফার করা, অবশ্যই হসপিটাল অ্যাডমিশনের পরে এমএমকি দিতে হবে। প্রচুর ব্লিডিং হবে পেশেন্টের, এবং তখন পেশেন্টকে দেখতে হবে তার অ্যানিমিয়া কোন লেভেলে, মানে পেশেন্ট হসপিটালে অ্যাডমিট করতে হবে না, বাসায় সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিলেই মোটামুটি হবে। পেশেন্টকে ম্যানেজ করতে হবে, যদি দেখেন পেশেন্ট হিউজলি অ্যানিমিক, পেশেন্টকে অবশ্যই অ্যাডমিট করবেন, অ্যাডমিট করে সিবিসি করে হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখে তাকে অবশ্যই একটা ব্লাড ট্রান্সফিউশন করবেন, এবং ওইটা বন্ধ করার কিছু দরকার নাই, আপনি ব্লাড ট্রান্সফিউশন করেন। আর যদি দেখেন না বাড়িতে মোটামুটি ম্যানেজ করা যাবে, তার ব্লিডিং অল্প আছে, সেক্ষেত্রে আপনি সাইটোমিস দিবেন। সাধারণত সাইটোমিস দিলে যদি প্রোডাক্ট কিছুটা থেকেও থাকে, আপনি ওই এমএমকি খাওয়ার পরেও আলাদা করে আপনি 1 ট্যাবলেট টিডিএস করে দিবেন 3 days, 1 ট্যাবলেট টিডিএস ফর 3 days, কারণ এমএমকি আগে অলরেডি খাইছে, খাওয়ার পর ওখানে তো তার 4টা সাইটোমিস ছিল, এজন্য আমরা এখানে দিব 1 ট্যাবলেট টিডিএস ফর 3 days, যাতে তার যদি প্রোডাক্ট থেকেও থাকে ওটা কাম্পিং করে বের হয়ে যাবে প্রোডাক্ট। এইটাই আপু এমএম কিটের প্রথম হচ্ছে মিফেপ্রিস্টনটা খাবে, এরপর 24 ঘন্টা 24 ঘন্টা পরে গালে, হ্যাঁ 2 পাশে 4টা রেখে দিবেন, যখন বলে যাবে একেবারে তখন সে পানি দিয়ে এটা খেয়ে ফেলবে। থ্যাংক ইউ আপু। ওকে আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া বলেন। আচ্ছা, কারো যদি হচ্ছে হিস্ট্রি থাকে যে তার মিসক্যারেজ হওয়ার, তার পরে কনসিভ করলে আমরা কি তাহলে প্রজেস্টেরনটা কন্টিনিউ করব, ট্যাবলেট নাকি হচ্ছে এসপিসি ইনজেকশন? আগে তার মিসক্যারেজের হিস্ট্রি আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন সে কত সপ্তাহে কি নিয়ে আসছে? এখন 8 সপ্তাহের, বা হচ্ছে সে কনসিভ করতে কোর্স করছে আর কি। এখন আপনি তার না তার কি পিভি ব্লিডিং আছে কিনা এটা দেখতে হবে। নেই, কিন্তু আমরা সাপোর্ট হিসেবে অনেকে না থাকলে কিন্তু আপনাকে আমরা যেটা আসিওজি গাইডলাইন বলি, এটা সাধারণত গাইডলাইনে বলা হয়েছে যে দিবেন না, আপনি প্রজেস্টেরন দিবেন না যদি তার অ্যাক্টিভ ব্লিডিং না থাকে, আগে যত মিসক্যারেজ হিস্ট্রি থাকুক আপনি প্রজেস্টেরন দিবেন, এটা হচ্ছে গাইডলাইনে বলা হয়েছে, বাট আমরা প্র্যাকটিক্যালি দিয়ে দিই, কিন্তু দেয়া দরকার হয় না। সব পেশেন্ট যদি মোটামুটি কনভিন্স থাকে, মোটিভেটেড থাকে, তাকে ইমোশনাল সাপোর্টই যথেষ্ট। কিন্তু যদি অ্যাক্টিভ ব্লিডিং আপনি দেখেন, তাহলে অবশ্যই আপনি প্রজেস্টেরন দিবেন, তার ট্যাবলেট দিবেন, তার এসপিসি ইনজেকশন দিবেন যদি অ্যাক্টিভ ব্লিডিং থাকে, এবং এটা বলা হয়েছে 34 সপ্তাহ পর্যন্ত দিতে হয় যদি পেশেন্ট অ্যাক্টিভ ব্লিডিং থাকে, আগে যদি তার মিসক্যারেজ হিস্ট্রি থাকে। ঠিক আছে, ধন্যবাদ। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। আর কে কি কিছু জিজ্ঞেস করবেন? হ্যাঁ ম্যাডাম একটা কোশ্চেন ছিল। জি 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 ভাইয়া বলেন। ম্যাডাম বলছি যে হাইড্রোক্সিপ্রোজেস্টেরন আছে যে এসপিসি ইনজেকশন অথবা যে প্রজেস্টেরন, যে প্রজেস্ট নামে যে, হ্যাঁ এই প্রজেস্টেরন সবচেয়ে বেটার, এবং কখন মানে বেটার ইফেক্ট পাওয়ার জন্য কি এরকম কোনো আছে যে বেশি ভালো ইফেক্ট পাওয়া যাবে? মাইক্রোনাইজ প্রজেস্টেরন, মানে মাইক্রোনাইজ যেটা আমরা বলি, মাইক্রোনাইজ প্রজেস্টেরনটা বেশি আর কি অ্যাবজর্ব হয় ভালো, মাইক্রোনাইজ প্রজেস্টেরন এটা যে প্রজেস্টেরন যেটা, হ্যাঁ মাইক্রোনাইজ প্রজেস্টেরন। আর এই হাইড্রোক্সিপ্রোজেস্টেরন যেটা এখানে থেকে ইউজার প্রজেস্ট ডাইড্রোজেস্টেরন, হ্যাঁ ডাইড্রোজেস্টেরনটা বেশি ভালো অ্যাবজর্ব হয়, এজন্য আমরা রিফাস্টন, বুকাস্টন, প্রোজেস্ট এগুলি ইউজ করি। ডাইড্রোজেস্টেরন এটা হচ্ছে মাইক্রোনাইজ প্রজেস্টেরন, এটা ভালো। আর হাইড্রোক্সি প্রজেস্টেরন যেটা ওই যে আপনার এসপিসি যেটা, এসপিসি হাইড্রোক্সি প্রজেস্টেরন, ওটা রেনেটার একটা আছে, ওরা অ্যাকোয়া বলে, অয়েল বেস না, কারণ এসপিসি ইনজেকশনটা সাধারণত অয়েল বেস হওয়ার কারণে ওটা অনেক পেইন করে। আর ওই রেনেটার একটা নতুন একটা নিয়ে আসছে, ওরা হাইড্রোলাইজ মানে অ্যাকোয়া দিয়ে তৈরি, অয়েল বেস না অ্যাকোয়া বেস, ওই ইনজেকশনটা বেশ ভালো। রেনেটার হাইড্রোজেস্ট। জি ম্যাডাম, ওইটা তো আছে, একটা আছে যে মাইক্রোজেস্ট, এটা মানে প্রজেস্টেরন, ন্যাচারাল প্রজেস্টেরন যেটা, ওটা আমরা সাধারণত ওইটা খুব বেশি ইউজ করি না, ডাইড্রোজেস্টেরনটা বেশি ইউজ করি। ডাইড্রোজেস্টেরন এটা মাইক্রোনাইজ প্রজেস্টেরনটা ভালো কাজ করে, আর ডাইড্রোজেস্টেরন অ্যাবর্শনের জন্য এটাই হচ্ছে বেশি প্রিফার করে, সেকেন্ড বা ইনকমপ্লিট। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, একটা কোশ্চেন ছিল। জি জি ভাই বলুন। জি, ধরুন একটা প্রেগন্যান্ট মহিলা, তার 15 অথবা 20 প্রেগন্যান্সি, তার মানে অনেক পিবি ওয়াটার ডিসচার্জ, এক্ষেত্রে আমরা ওপিডি কি ম্যানেজমেন্ট দিতে পারি? পিভি ওয়াটার ডিসচার্জ, জি।
এখন এটা আপনি দেখবেন এটা আসলে হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম কিনা, ওয়াটার ডিসচার্জ কি, এটা কি আসলে মানে এটা কি আসলে তার প্রম কিনা, প্রিটার্ম প্রম কিনা, প্রিম্যাচুর রাপ্টার মেমব্রেন প্রিটার্ম প্রম যেটা ওইটা কিনা, নাকি তার বেশি মানে এটা জিজ্ঞেস করবেন যে আপনার এটা শুরু হয়েছে কতদিন থেকে, এটা হিস্ট্রি নিয়ে আপনাকে আগে শিওর হতে হবে যে কি এটা হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম নাকি এটা প্রিটার্ম প্রম না এটা ইউটিআই। এই তিনটা ডিডি নিয়ে আমাদের আগে হিস্ট্রি নিয়ে তাকে আগে কনফার্ম করতে হবে এটা কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। এখন যদি আপনি হিস্ট্রি নিলেন যে সব বুঝলেন, হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করলে যে এটা পেশেন্ট বলছে এটা হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম, মানে তার সবসময় এরকম মাসিকের রাস্তা দিয়ে তার পানি পানি বের হতো, তার ভেতরে ডিসচার্জ সবসময় সে টের পাইতো, যখন থেকে প্রেগনেন্সি হয়েছে তার আগে প্রেগনেন্সি আগেও তার কমপ্লেন ছিল, প্রেগনেন্সি হওয়ার পরে পানির মতো যাচ্ছে, তাহলে আপনি এটা বুঝবেন হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম। তাহলে এটার ম্যানেজমেন্ট আপনার কিছুই দেওয়ার দরকার নেই। তার যদি আপনি চিন্তা করেন যে ফাঙ্গাল ইনফেকশন আছে মানে সাথে ইচিং আছে, তখন আপনি তাকে আপনি জাস্ট শুধু ওই যে ফাঙ্গিডাল এসি যে ক্রিমটা আমরা দিই লোকাল ইউজ করবেন ওইটাই দিবেন, এছাড়া কিছু না, নো সিস্টেম। আর যদি আপনি দেখেন যে এটা প্রিটার্ম প্রম মানে সে কাশি দিচ্ছে, মানে তার 15-20 সপ্তাহ যখন মানে আপনি হিস্ট্রি দিবেন যে আপনি যখন কাশি দিই তখন অনেক বেশি তখন একটু করে পানি দেবেন, হ্যাঁ তখন আপনি ওইটা অনেক সময় আমরা ওই যে পানিটা নিয়ে আমরা সিরিয়াস এক্সপ্লোরেশন করে ওই পানিটা নিয়ে টেস্ট করতে দিই, লিটমাস পেপার টেস্ট আছে সাধারণত। তো লিটমাস পেপার টেস্ট করলে আমরা মোটামুটি দেখলাম যে এটা এখন সাধারণত ওই যে প্রম কিট পাওয়া যায়, প্রম টেস্ট করার জন্য প্রম কিট পাওয়া যায়। আপনি একটু স্পেকুলামে পোস্টের ভ্যাজানাল পুল থেকে পানি নিলেন, ওই পানিটা নিয়ে ওই কিটটা দিলেই মানে প্রম বোঝা যাবে যে এটা প্রম মানে এটা অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে আপনি যদি শিওর হন যে এটা প্রম তখন আপনি ওনাকে কনজারভেটিভ ম্যানেজ করবেন যে আপনি কমপ্লিট বেড রেস্ট থাকবেন। আর যেহেতু এটা 15-20 সপ্তাহ আপনি বলছেন, তার মানে 34 সপ্তাহ আগ পর্যন্ত আমরা এটা হচ্ছে 22 সপ্তাহ মানে 22 সপ্তাহ থেকে 34 সপ্তাহ আগ পর্যন্ত আমরা তাকে হচ্ছে স্টেরয়েড দিব, বাচ্চাকে যে কর্টিকোস্টেরয়েড আমরা যেটা দেই, আমরা রক্সাডেক্স নামে ডেক্সামিথাসোন দিই। কারণ হচ্ছে বাচ্চা যদি ওনার এখন থেকে প্রম শুরু হয় এই বাচ্চা টার্ম পর্যন্ত যাবে কিনা এটা আমাদের সাসপেশন আছে। তো সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব, তাকে বলবো কমপ্লিট বেড রেস্টে থাকতে, তাকে স্টেরাইল ভালভাল প্যাড করে থাকতে, আর সাথে হচ্ছে আমি রক্সাডেক্স দিব 4 ডোজ 6 আওয়ারলি, মানে 6 আওয়ারলি দিব 4টা ডোজ দিব রক্সাডেক্স 6 মিলিগ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার আমরা ওপিডি কোনো অ্যান্টিবায়োটিক কভার দিব ওপিডিতে অবশ্যই অবশ্যই দিব, অ্যান্টিবায়োটিক কভার দিব, অক্সিসিলিন দিব, টাইম আপনি কি অথবা সেফট্রাজন ইনজেক্ট কি দাও সেপ্টাগন তো আমার ইনজেক্টেবল একটা ইনভেসিভ আউটডোর ম্যানেজমেন্ট এর দরকার নেই, কেন আমি দিব? আমি তাকে 7 দিন আউটডোর ওপিডিতে তাকে আমি ফাইমোক্সিক্লাব টিডিএস করে 7 দিন দিলাম অথবা অ্যামোক্সিক্লাব দিলাম, অ্যামোক্সিসিলিন কার্বনিক অ্যাসিড কম্বিনেশন দিবেন, এখন বেড রেস্ট দিবেন, বলবেন বাচ্চা নড়াচড়া খেয়াল করবেন, এই সাথে একটা রক্সাডেক্স দিবেন 4টা ডোজ, শেষ আপনার ম্যানেজমেন্ট। এটা বললাম হচ্ছে যে আপনার প্রম মানে প্রিটার্ম প্রমের জন্য। আর আগেটা বললাম হাইড্রোরিয়া গ্র্যাভিডারাম। এবার দেখবেন তাকে তো আপনি আগে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা এজন্য ইউরিন আর্মি করবেন। তো ইউরিন আর্মি করে যদি আপনি দেখেন যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, তাহলে আপনি একসাথে সেফুরেক্সিন আর কার্বনিক অ্যাসিড কম্বিনেশন দিবেন, তাহলে হচ্ছে যে আপনার প্রম আর এই দুইটা কভারেজ হয়ে যাবে, তখন আপনার ফাইমোক্সিক্লাব দিতে হবে। আপনি সেফুরেক্সিন আর কার্বনিক অ্যাসিড দিবেন, কারণ ইউটিআইতে আমরা সাধারণত সেফুরেক্সিন ইউজ করি। অ্যামোক্সিসিলিন কভার দিবেন না তা না, সেফুরেক্সিন সবথেকে ভালো কাজ করে, মানে আমরা প্রেফার করি বেশি। তো আপনি যদি মনে করেন যে এটা ইউটিআই আছে সাথে, তার ইউটিআই জন্য হয়েছে বা অ্যাসোসিয়েটেড আছে, তখন আপনি ফিরোক্লাব বা ফিরোটিল প্লাস যেগুলি পাওয়া যায় ওগুলো দিলেন। এই তিনটা মোটামুটি ডিডি এইভাবে করে ম্যানেজ হয়।